চলে এসেছেন। গুড মর্নিং স্যার সুযুক্ত বাবু। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে, একটু কম কিন্তু শোনা যাচ্ছে। হ্যাঁ এবারে আশা করি ঠিক আছে। হ্যাঁ 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 আচ্ছা, আমাদের আজকে চতুর্থ দিন বেসিস থেকে যে আমাদের ওয়েবিনার চলছে, এটা মূলত আমাদের ছাত্রদের নিয়েই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছে এবং প্রত্যেক দিনে একজন করে রিসোর্স পারসনকে ইনভাইট করা হয়েছে, ওনারা বিভিন্ন বিষয় নিয়ে বলছেন। এবং আজকে যে দুজন রিসোর্স পারসন আছেন, প্রথম জন বলবেন এগরা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল স্যার ডক্টর দীপক তামিলি, এবং তারপরেই বলবেন ডক্টর সুদীপ্ত সাধমল। তারপরে আমাদের ছাত্ররা তাদের বিভিন্ন বিষয় নিয়ে প্রেজেন্টেশন দেবে। আজকে মূলত ফিজিক্স নিয়েই আছে। প্রথমে আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব আজ চিফ পার্সন হিসেবে আমাদের বেসিসের জন্য কিছু বলবো। সমস্ত গুণীজনদের আমি শ্রদ্ধা জানাই। হ্যালো, বেসিস হ্যাঁ শোনা যাচ্ছে। বেঙ্গল একাডেমিক সোসাইটি ফর ইন্টারঅ্যাক্টিভ সায়েন্স এমন একটি সমাজ, এই সমাজের আমাদের গুরুদায়িত্ব থাকে। এই বেসিসের প্রবর্তক যদি আমরা বলি অভিজিৎ দে, ডক্টর অভিজিৎ দে, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, বারাসাত গভর্নমেন্ট কলেজ, এবং ডক্টর কৃতিরঞ্জন সাহু, সহকারী অধ্যাপক, পদার্থ বিজ্ঞান, দাঁতন কলেজ, এবং প্রাক্তন অধ্যাপক, এগরা সারদা অ্যাসোসিয়েশন কলেজ। কিন্তু বেসিসের যাত্রা শুরু হয় 23শে ডিসেম্বর 2015 তারিখ আমাদের এগরা কলেজের গণিত এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগিতায়। আমাদের কলেজে তখন এই কৃতি সাহু এবং বাবলু সামন্তের উদ্যোগে পোস্টার উপস্থাপনার মাধ্যমে, এবং সেই সময় এর নাম ছিল PDPAM। পরের 4 বছর ধরে প্রতি বছর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিন্তু তারপর আমরা সবাই জানি কোভিড মহামারী চলাকালীন এই প্রোগ্রাম করা সম্ভব হয়নি, তাই অনলাইন প্ল্যাটফর্মটি আমাদের আজকে বেছে নিতে হয়। 2020 সালে এর নাম ছিল PDPAS, এবং পরের দুটি প্রোগ্রামও PDPAS এর দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। 2021 সালে বেসিস অনলাইন উপস্থাপনা প্রোগ্রামের আয়োজন করে এবং সেটা ফলপ্রসূ হয়। সমস্ত অংশগ্রহণকারী এবং বিজ্ঞান ভক্তদের আলোচনার মাধ্যমে তা খুব বেশি জ্ঞানী করে তোলে। এটি তাদের ছাত্রদের সাজানোর জন্য বিভিন্ন ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের দ্বারা সর্বাধিক গৃহীত একটি অভ্যেস। এইভাবে শিক্ষক ও শিক্ষার্থী উভয় বিষয়ের প্রতিটি কোণে বিষয়ের বিষয়টিকে চিন্তা করতে পারে, যা একটা নতুন ধারণা খুলতে সাহায্য করে। পরীক্ষা
এবং উদ্ভাবনী উভয় প্রক্রিয়া হিসাবে শিক্ষণ শেখার প্রক্রিয়ার এই জাতীয় অনুশীলন প্রবর্তনের প্রেক্ষাপট পিওর অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স ইজ অর্গানাইজড বাই বেসিস। এটা ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ভাট্টার কলেজ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স পিকে কলেজ এবং আমার এগরা সারদা বসু মিশন কলেজ। ইউজি, পিজি এবং রিসার্চ স্কলারের অনেক আগ্রহী শিক্ষার্থীরা উপস্থাপনা ছাড়াও 4 দিনের প্রোগ্রামে প্রতিটি দিনে তারা তাদের চিন্তা ভাবনা, তাদের সম্মান, অধ্যাপকদের সম্মান জানানো এবং বক্তৃতাকে তারা জ্ঞান আহরণ করার জন্যই এই প্রোগ্রাম। তাদের এই জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য সমস্ত অধ্যাপকদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যে রিসোর্স পার্সনকে আমি কৃতজ্ঞতা জানাই, নন্দ গোস্বামী, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স মেদিনীপুর কলেজ, ডক্টর প্রদীপ্ত পঞ্চাধ্যায়, প্রভাত কুমার কলেজ, ডক্টর কমল হোসেন, বেলদা কলেজ ফিজিক্স, ডক্টর সোমনাথ দে, পিংলা থানা মহাবিদ্যালয়, ডক্টর অভিজিৎ বেরা, মেদিনীপুর কলেজ এবং ডক্টর অলোকানন্দ হাজরা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আমি এই প্রোগ্রামের সাফল্য কামনা করি এবং আপনাদের নিশ্চয়ই কিছু নতুন তথ্য উপস্থাপন করবেন সেই আশা, সেই কামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের এগরা কলেজের অধ্যক্ষ মহাশয়কে এই একটা সুন্দর বিষয়টাকে শুরুটা করার জন্য। এরপরে বিষয়টি তিনি মডারেট করবেন ডক্টর অভিজিৎ দে। ওনাকে অনুরোধ করব বিষয়টাকে কন্টিনিউ করার জন্য। আচ্ছা, গুড মর্নিং এভরিবডি, আর ধন্যবাদ প্রীতি। আজকের এটা ফাইনাল ডে, 4th ডে। তো আমি ওয়েলকাম করছি বেসিসের তরফ থেকে ডক্টর সুদীপ্ত শাঁসমাল। এবং যেটা দেখতে পাচ্ছি উনি মানে আমাদের পৃথিবী এবং পৃথিবীর বাইরে পুরোটা জুড়েই ওনার যা এক্সপিরিয়েন্স আর ওনার যা মানে যেটা যেটা আমি ছোট করে বলি যে উনি একজন অ্যাসোসিয়েট প্রফেসর আর কো ফাউন্ডার মানে আমাদের ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোনমি, স্পেস অ্যান্ড আর্থ সায়েন্স। এবং উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2013 পিএইচডি গ্রহণ করেছেন। এবং তারপরে তো আমি দেখতে পাচ্ছি ওনার টপিক মানে বিশাল, যে আমি আর বেশি ওর মধ্যে ঢুকছি না, কেননা উনি নিজেই উনি বলবো। তো আমি আরেকবার মানে অ্যাকচুয়ালি ওনাকে বেসিসের তরফ থেকে ওয়েলকাম করছি যে আপনি আপনার টকটা কাইন্ডলি শুরু করুন, আমরা সবাই শুনতে খুবই আগ্রহী। এই বলে আমি আমার বক্তব্য শেষ। অসংখ্য ধন্যবাদ প্রফেসর দে আপনার এই ইন্ট্রোডাকশনের জন্য। এবং আমি উপস্থিত প্রফেসর ডক্টর মিলি এবং প্রফেসর কীর্তি রঞ্জন সাহু, এনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। আমি আমার প্রেজেন্টেশন শুরু করার আগে একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে আমি ঠিক জানি না এই মুহূর্তে যারা যারা ভিজিটার্স রয়েছেন বা যারা যারা শুনছেন তারা মানে রিসার্চ স্কলার কারা বা সে ইয়ে কারা। সুতরাং আমি মোটামুটি সকলের বোধগম্য যাতে হয়, সকলে যাতে এই টপিকটা জানতে পারে সেই
ভাবে একটা কিছু উপস্থাপনা করার চেষ্টা করি। তো আমি আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে সকলের কাছে? হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। কেউ একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, শিওর। আচ্ছা, খালি ওটাকে একটা কাজ করুন, ওটা যদি আপনি ফুল স্ক্রিন করে দেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ আমি করছি। আমি মাইকটা এই Sure. ক্যামেরা একটু বন্ধ করে দিই, কারণ আমার হ্যাঁ, আপনি স্ক্রিনে আসুন। বেশ। তো আহ, প্রথমে শুরু করার আগে যে আমাদের যে টপিক বা যেটা শুরু করা হয়েছে, যে বা আমাকে নির্ধারণ করা হয়েছে, সেটা নাম হচ্ছে ইন্ডিয়ান ট্রায়াম্ফ ইন আউটার স্পেস, বা ভারতবর্ষের বিজয় যাত্রা মহাকাশে বা আউটার স্পেস। এখন যেটা বলার একটা, এই আমার খুব ভালো লাগছে যে এইরকম 4টি বা 5টি কলেজ, তার শিক্ষক, তার প্রফেসর, বিভিন্ন ডিপার্টমেন্ট এরকম একটা সোসাইটি তৈরি করেছেন, যারা কিনা রিসার্চ নিয়ে বা সায়েন্স নিয়ে বা ফিজিক্স বা অন্যান্য টপিক নিয়ে তারা এই ধরনের অনুষ্ঠান করছে। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি জাস্ট 3-4 মাস পিছিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষ কে ভারতবর্ষে এমন কিছু কাজকর্ম করেছে, যদি আগেও করেছে, কিন্তু ইদানিং ভারতবর্ষে এমন কিছু কাজকর্ম করেছে স্পেস প্রোগ্রাম নিয়ে, যাতে জয়যাত্রা বা জয় জয়কার গোটা বিশ্ব জুড়ে ভারতবর্ষের হচ্ছে। এবং এটাকে যদি একটা এক কথায় বলা যায়, এটাকে বলা হচ্ছে স্পেস কার্নিভাল বা উৎসব। এখন যেটা ধারণা আমাদের আজকালকার দিনে দাঁড়িয়ে, আমাদের ইন্টারনেট, মোবাইল একটা মানে একটা অনস্বীকার্য উপাদানে পরিণত হয়েছে, যে উপাদানটি আমাদের সারা দিনের কাজকর্ম, সারা দিনের জীবনযাত্রার সাথে একটা মানে আনুষঙ্গিক ভাবে জড়িত হয়েছে। প্রথম প্রথম যখন ইন্টারনেট আসে, তখন সেটার মধ্যে মোটামুটি ছিল হচ্ছে বিনোদন। কিন্তু আস্তে আস্তে বিনোদন থেকে মানুষের নিত্য নৈমিত্তিক যা যা প্রয়োজন, এই সব প্রয়োজনীয়তা এখন ইন্টারনেট বা মোবাইল বা আরো স্পেসিফিক্যালি স্মার্টফোন ইউজ করছে। সুতরাং আজকের দিনে কোনো ইনফরমেশন বা তথ্য মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এই ইন্টারনেটের থ্রু দিয়ে। আমরা জানি যে আজকে যদি আমি এখানে উপস্থিত যে কাউকে জিজ্ঞেস করি যে এই মুহূর্তে মারিয়ানা ট্রেঞ্চ বা এই মুহূর্তে হিমালয়ের চূড়ার টেম্পারেচার কত, সেটা বার করতে 10 থেকে। কিন্তু যেটা হয়ে যায় যে এই ইন্টারনেটের থ্রু দিয়ে বা আমাদের তথাকথিত মিডিয়া, নিউজ বা ইত্যাদির থ্রু দিয়ে যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আসে, সেটা সবসময় সাফিসিয়েন্ট নয়। তার কারণটা হচ্ছে যে আমরা আজকে এই যে কথাটা বলছি আউটার স্পেস, আমরা হঠাৎ করে আজকে কেন শুধুমাত্র দুটো স্পেস মিশন চন্দ্রযান বা শুধুমাত্র আদিত্য এল1 গেছে বলেই কি আমরা উৎসবটা করতে পারি, নাকি আমরা দেখতে পাই যে আর কি কি হচ্ছে। এখন মূলত এই আর কি কি কথায় যখন আসছি, তখন আমি কয়েকটা জিনিস বলি যে আমরা যারা এখন মোটামুটি গুগল ম্যাপ ব্যবহার করি, তারা দেখি যে কোনো জায়গায় চলে গেলে সেখান থেকে আমরা তার লোকেশন, ডিরেকশন, টাইম সমস্ত কিছু রিয়েল টাইমে পাচ্ছি। বা আমরা যখন দেখি যে এই মাঝে মাঝে যখন ঝড় বৃষ্টি হয়, যখন সাইক্লোন হয়, এই কিছুদিন আগে কর্ণাটকে, কিছুদিন আগে চেন্নাইতে যে সাইক্লোনটা হচ্ছিল, আমরা তার একটা রিয়েল টাইম ছবি দেখতে পাই নিউজ চ্যানেলে বা খবরের কাগজে। আহ বা ধরা যাক আমি যদি দেখি যে ওভারঅল ম্যাপিং, সেটা মিনারোলজি ম্যাপিং হতে পারে, সেটা টিরানের ম্যাপিং হতে পারে, মানে কোথায় উঁচু কোথায় নিচু, জিওগ্রাফিক্যাল ম্যাপিং হতে পারে। তো এই সমস্ত কিছু আমাদের কাছে চলে আসে, প্লাস টেলিকমিউনিকেশন তো রয়েছেই। যে কোনো জায়গায় বসে এই মুহূর্তে আমি যদি আমার আমেরিকার কোনো বন্ধুকে ফোন করতে চাই, সেটা 10 সেকেন্ডের। তাহলে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিরাট কর্মকাণ্ডটা ঘটে চলেছে, এই বিরাট কর্মকাণ্ডটা কিভাবে ভারতের জয়যাত্রা এই আউটার স্পেসটাকে রেপ্লিকেট করে। তো আজকে এই গোটা জিনিসটা যতটুকু সময় আমি পাবো, তার মধ্যে আমি ব্যাপারটাকে 3 ভাগে ভাগ করতে চাই। আমি মনে করি সবসময়তেই যে যে কোনো আলোচনা বা যে কোনো ডিসকাশন তার শুরু হওয়ার আগে তার একটা প্রপার অবজেক্টিভ থাকা দরকার, যে আমরা একটা কিছু শুনতে বসেছি আমাদের মূল্যবান সময় নষ্ট করে, তো সেটার অবজেক্টিভ, যেটা বলার প্রয়োজন, তো সেই প্রয়োজনীয়তাটা সবার আগে আসবে। তারপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে এই প্রয়োজনীয়তাকে কি করে আমরা ফলপ্রসূ করতে পেরেছি, কিভাবে করতে পেরেছি, এবং ফলপ্রসূ হওয়ার পর এটা কি ফল দিয়েছে। তো আমরা যদি 3টে ভাগে মোটামুটি এটাকে ভাগ করি।
এই প্রথম স্লাইডে যেটা রয়েছে সেটা এই তার নাম, ঠিক আছে, এবং বাঁদিক এবং ডান দিক মিলিয়ে দুটি কয়েক লোগো রয়েছে, যে লোগো গুলো আমরা এই মুহূর্তে যে অর্গানাইজেশন গুলোর সাথে আমি খুব অ্যাক্টিভলি জড়িত। তার মধ্যে বেশ কয়েকটা ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, যেটা এআরএস বা ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি। এখন আমি এই টকটা শুরু করার আগে একটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ছবি দেখ। এই ছবিটা হচ্ছে একটা তাজমহলের ছবি, এবং আজ থেকে যদি 20-25 বছর পুরনো একটা হলিউডের একটা আমেরিকান সিনেমা বেরোয়, সেই সিনেমাটার নাম হয় আর্মাগেডন। আর্মাগেডন সিনেমাটা, এটা মানে হচ্ছে, এটা একটা ইংরেজি কথা, যে কথাটা বাইবেল থেকে এসেছে, এবং যার মানে হচ্ছে যে আহ, বলা যেতে পারে যে ধ্বংসের আঙিনায় দাঁড়। এখন এই ছবিটা সিনেমাতে প্রজেক্ট করা হয়েছিল কিভাবে না, এই সময় দেখানো হয়েছিল যে একটা বাইরে থেকে গ্রহাণু এসে পৌঁছেছে, সেই গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে চলেছে, এবং ন্যাচারালি যে ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স এর নিয়ম অনুযায়ী সেই গ্রহাণুকে সরিয়ে দেওয়ার জন্য, কমেটকে সরিয়ে দেওয়ার জন্য যেটা দরকার পড়ে, সেটা হচ্ছে আইদার সেটাকে আর একটা ভারী অবজেক্ট দিয়ে একদিক থেকে অন্যদিকে শিফট করিয়ে নিয়ে যায় গ্র্যাভিটেশনাল পুল ক্রিয়েট করে, অথবা সেটাকে যদি আমরা কোনো একটা নিউক্লিয়ার ওয়েপন দিয়ে সেটাকে টুকরো টুকরো করে দিই, তারপরে সেটা স্ক্যাটার হয়ে যাবে, পৃথিবীর দিকে এসে পৌঁছবে না। এখন আমেরিকা সেই সময় তৎকালীন, আমি কাউকে কোনো রকম ক্রিটিসিজম না করে বলছি যে তৎকালীন এই সিনেমাটা মাত্র 25 বছর আগে বা 20 বছর আগে বেরিয়েছে, এবং সেই সময় যখন দেখানো হচ্ছে যে বিশ্বের আঙিনায় তারা রকেট বা ম্যান মিশন করছে, 14-18 জনকে পাঠাচ্ছে মহাকাশে, ভারতবর্ষকে তখন ঠিক এইরকম ভাবে দেখানো হয়েছিল যে ভারতবর্ষের সমস্ত মানুষরা একটি স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে, এবং শুধু ভারতবর্ষ না, আরো বেশ কিছু ইউরোপিয়ান দেশ, তাদেরকেও এইভাবে দেখানো হয়েছে। এখন এখান থেকে ঠিক যদি আমি 25 বছর পরে এসে যাই, তাহলে দেখতে পাবো একটা অগাধ পরিবর্তন হয়েছে। এই ছবিটা দেখানোর উদ্দেশ্য আমার কোনো বিতর্ক তৈরি করার নয়, এর উদ্দেশ্য কাউকে হিউমিলিয়েট করা নয়, এর উদ্দেশ্য হচ্ছে যে আমরা বলি যে কেউ প্রগতিশীল হয়েছে বা কেউ ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু সে ইমপ্রুভমেন্টের গতিবেগটা যদি জানা থাকে, তাহলে বোঝা যাবে তার ইমপ্রুভমেন্টটা সত্যি ইমপ্রুভমেন্ট না একটা অ্যাভারেজ। এখন আমি মোটামুটি যদি আমাদের এই মহাবিশ্ব নিয়ে কথা বলি, মহাবিশ্ব যেটাকে আমরা বলছি, আমি আসছি ধীরে ধীরে, আমরা কোনখান থেকে ঢুকবো দেখাচ্ছি, উদ্দেশ্য কি আমি বলি, তার আগে কিছু বেসিক জিনিসপত্র জানাবো। যে আমরা যদি দেখি যে এই মহাবিশ্বের এই এই ইনফরমেশন গুলো ইন্টারনেটে পাওয়া যায়, এগুলো নিয়ে আমি খুব বেশি সময় নষ্ট করতে চাই না, কিন্তু যে এই মহাবিশ্বের সাইজ যেটা বলি যে 92 লাইট ইয়ার, মানে প্রায় এতটা সময় লাইট যেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যতক্ষণ সময় লাগবে, এবং তার থেকেও ইন্টারেস্টিং হচ্ছে আমরা যে গ্যালাক্সির মধ্যে বসে আছি মিল্কি ওয়ে, সেটা যেতে প্রায় 1 লাখ লাইট 1 লাখ বছর ধরে যতটা যাবে লাইট, তার সেই গতিবেগে যদি সে একদিক থেকে অন্য দিকে যাবে, তাহলে তা পূর্ণ হচ্ছে। এখন ঘটনাচক্রে এই ইউনিভার্স যেটা তৈরি করেছে, সেটা একটা অদ্ভুত রহস্য তৈরি করেছে। রহস্য তার কারণ কি, আমরা যা দেখছি ইউনিভার্স বা যেভাবে দেখছি, আমরা সবই কিন্তু দেখছি সেই জিনিসটা ঘটে যাওয়ার অনেক বছর পর। মানে আমরা চোখের সামনে একটা ঘটনা দেখি, যেটাকে আমরা ইনসিটু বলি, ইউনিভার্সের ক্ষেত্রে কিন্তু তা হয় না। আমরা যদি একটা ব্ল্যাক হোলকে নিয়ে স্টাডি করি, বা আমরা যদি একটা কোনো রেডিয়েশনকে নিয়ে স্টাডি করি, সেই রেডিয়েশনটা আমাদের থেকে বহু দূরে রয়েছে। মানে সামান্যতম যদি আমরা সূর্যের আলো নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাদের 8.5 মিনিট অপেক্ষা করে থাকতে হবে সূর্যের আলো পৃথিবীতে এসে পড়বে। সুতরাং এই যে একটা অদ্ভুত রহস্য, যে এত দূর থেকে আসছে, তারপরে কি হচ্ছে, তার আগে কি হয়েছিল, কিভাবে তৈরি হলো, এটা একটা মানে একটা অপার্থিব একটা রহস্যের মধ্যে দিয়ে আমরা যাই। এখন এই রহস্য উদ্ঘাটন করার জন্য সবার শুরুতে এই স্পেস বা অবজেক্ট, তাকে দেখার জন্য সর্বপ্রথম মানুষরা দূরবীন আবিষ্কার করে। যে দূরবীন হচ্ছে বা টেলিস্কোপ হচ্ছে মানুষের এই রহস্যকে ভেদ করার প্রথম অস্ত্র। এখন মানুষ কি চেয়েছিল, আজকে আমরা স্পেস প্রোগ্রাম নিয়ে কথা বলছি, মানুষ কি চেয়েছিল, মানুষ চেয়েছিল যে প্রথমত তারা এই গোটা মহাকাশটাকে যদি বা যতদূর তাদের দৃশ্যমান আলো দিয়ে দেখতে পায়, শুধুমাত্র কিন্তু দৃশ্যমান আলো, এক্ষেত্রে কিন্তু ভিজিবল লাইট দিয়ে টেলিস্কোপ পাওয়া যায়, তাই দিয়ে যদি এই মহাবিশ্বকে তারা তাদের মতো করে একটা কোনো রূপ দান করতে। সেখান থেকে তারা রাশি চক্র তৈরি করলো, যে 12টা রাশি এক একটা সময় সূর্যের বিভিন্ন
থাকে তারা একটা শেপ তৈরি করলো। এই যে আমরা দেখি যে ক্যান্সার বা ক্যাপ্রিকন বা মেষ বা তুলা বা ধনু, তো এই জিনিসগুলো ধীরে ধীরে তৈরি হয়। এখন তার থেকেও যেটা ইন্টারেস্টিং সেটা হলো যে মানুষ কিন্তু এটা ছিল একটা প্রথম প্রোব, যে প্রোব দিয়ে মানুষ প্রথমে স্পেসকে জানতে সচেষ্ট হলো। কিন্তু যদি আমরা দেখি যে স্পেস যেটা তৈরি হয়েছে, যে রহস্যের কথা, তাহলে আমরা দেখবো যে এই মহাবিশ্বের বয়স কিন্তু প্রায় 13.8 বিলিয়ন থেকে 10 কোটিতে 1 বিলিয়ন। তাহলে এখান থেকে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্স বহুদিন আগে তৈরি হয়েছে। কিন্তু এই ইউনিভার্স যে ইভলভ করেছে, ইউনিভার্স যে তৈরি হয়েছে, যে প্রথম 3 মিনিটে আমরা যদি বলি যে সময় প্রথম হাইড্রোজেন তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি ফার্স্ট প্রাইমারি মেটেরিয়াল। কিন্তু তারপরে যখন ইলেকট্রনস এবং নিউক্লিয়াই কম্বাইন করে অ্যাটম তৈরি করেছে, সেটা কিন্তু প্রায় 3,80,000 বছর পর। এবং তারপরে হচ্ছে যে স্টার এবং গ্যালাক্সি, সেটা কিন্তু ফর্ম করেছে প্রায় 300 মিলিয়ন বছর। এবং প্রায় 9 বিলিয়ন বছর পরে, প্রায় 90 কোটি বছর পরে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমাদের সোলার সিস্টেম। তাহলে এই যে একটা প্রসেস শুরু হইলো, যে প্রথমে আমাদের এলিমেন্টারি পার্টিকেল তৈরি হলো, এলিমেন্টারি পার্টিকেল গুলো একটার সাথে অপেক্ষা করে অ্যাটম তৈরি করলো, অ্যাটম থেকে আস্তে আস্তে সেখান থেকে ক্লাউড ফর্ম করলো, ক্লাউড থেকে সেগুলো ক্লাউড বা গ্যাস, কোলাপসিং গ্যাস, সেগুলো করে স্টার তৈরি করলো, স্টার মিশে গ্যালাক্সি তৈরি হলো, বৃহৎ এবং তারপর আস্তে আস্তে প্ল্যানেট। এখন এই যে গোটা প্রসেসটা, এটা বোঝাই যাচ্ছে 13.8 বিলিয়ন ইয়ার এগো। সুতরাং এটা কত স্লো যে প্রসেসে তৈরি হয়েছে, স্লো। স্লো কিন্তু কথাটা আমি কোট আনকোট বলছি, এটা অ্যাভারেজ। তার কারণ আমরা দেখেছি খুব স্লো ভাবে, তাতে এগুলো অবজার্ভ করেছি খুব স্লো হিসেবে। কিছু একটা শব্দ হলো, আর কেউ কি একটা হাত তুলেছে, মানে যার যা প্রশ্ন আমি সেগুলো একটু পরে নিই আর কি, তাহলে সুবিধা হয়। যেরকম তুমি কিছু প্রশ্ন করছো কি, আমি তাহলে সেগুলো আচ্ছা, পরে নিই। হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমার মনে হয় স্পিকার আগে পুরো বলে নি, কোয়েশ্চেন গুলো একটু রাখেন যদি। না স্যার, ওটা নেটওয়ার্কের ভুলে হয়ে গেছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে, প্লিজ কন্টিনিউ। তো এখন এই গোটা ঘটনাটা একটা এইরকম মিস্ট্রি তৈরি করেছে। আমি এটা একটা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের তোলা ছবি। এখন আমি যদি এই ছবিটার দিকে ভালো করে তাকাই, কিচ্ছু না, আমি যদি শুধু দৃশ্যমান আলোকে দেখি, আমি তাতেই দেখছি যে এই দৃশ্যমান আলোকের যে বর্ণালী, যে স্পেকট্রাম, তা প্রায় পুরোটাই কভার করে বসে। তাহলে আমি যদি আমার দৃশ্যমান আলোর ওয়েভলেন্থ চেঞ্জ করে করে দেখতে দেখতে যাই, তাহলে তাতেই আমার ইউনিভার্সটার একটা ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে, তাতেই ইউনিভার্সের একটা তারতম্য। এইবার যদি আমি তার থেকে আরেকটু ডিপে যাই, যে আমি যদি ইউনিভার্স প্রতি ভাসছি সেই নিয়ে কথাবার্তা বলতে শুরু করি, তাহলে তো আর শেষ হয় না। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই যে প্রশ্ন, যে হোয়াই স্পেস, কেন স্পেস দেখতে চাচ্ছি, তার কারণটা হচ্ছে যে আমি যেটা দিয়ে শুরু করলাম, যে দৃশ্যমান আলো বা ভিজিবল লাইট দিয়ে যা দেখতে পেয়েছি। কিন্তু এই যে পদ্ধতি যখন ঘটে চলেছে অনবরত, আমরা বুঝতে পারছি যখন নিউক্লিয়ার ফিউশন হচ্ছে একটা স্টারের মধ্যে, বা যখন এলিমেন্টারি পার্টিকেল গুলো একটার সাথে তার একটা জয়েন্ট হতে শুরু করছে, তখন কিন্তু তারা আর শুধুমাত্র দৃশ্যমান আলোতেই সীমাবদ্ধ থাকছে না, তারা আরো নানা ধরনের রেডিয়েশন বার করছে। সেটা আল্ট্রাভায়োলেট হতে পারে, সেটা এক্স রে হতে পারে, সেটা গামা রে হতে পারে। তাহলে আমরা যদি মাটিতে বসে দূরবীন দিয়ে দৃশ্যমান আলো ছাড়াও গামা রে, এক্স রে, আল্ট্রাভায়োলেট রে এগুলো তৈরি করি, সেগুলো দিয়ে হয়তো আমরা দেখতে পেলাম। কিন্তু এই মহাবিশ্বের যা সাইজ, এবং সেগুলো দিয়ে যখন আমাদের এই ইনফরমেশন বা তথ্যগুলো আমাদের কাছে আসবে, তখন তারা কি হবে না, পৃথিবীর মতো যে গ্রহগুলো আছে, সেই পৃথিবীর গ্রহের চারপাশে একটা অ্যাটমসফিয়ার আছে, একটা বায়ুমণ্ডল। এবং সেই বায়ুমণ্ডল দিয়ে আসার সময় তার একটা বহু স্ক্যাটারিং করতে থাকে। তো এই স্ক্যাটার্ড ওয়েভ যেটা আমরা হাতে পাবো, সেটা অ্যাকচুয়াল ইনফরমেশনকে অনেকটাই ডিস্টর্ট করে দেবে বা পরিবর্তন করে দেবে। তাই জন্য কিন্তু পৃথিবীতে বসে স্পেসকে স্টাডি করা যাবে না।
স্পেসকে স্টাডি করতে গেলে স্পেসে গিয়ে স্টাডি করতে। তাহলে প্রথম একটা প্রশ্নের উত্তরে আমরা দেখলাম যে আমরা কেন স্পেসে যন্ত্রপাতি পাঠিয়ে স্টাডি করি। তার কারণটা মূলত হচ্ছে এই ভাস্ট ওয়েভলেন্থ এবং পৃথিবীর যে নিজস্ব অ্যাটমসফিয়ার। এইবারে আমি যদি কথার কথা বলি, আমি যদি পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহতে কোনো যন্ত্র পাঠাই, আমি যদি মঙ্গলে যদি কোনো যন্ত্র পাঠাই, বা যদি আমার ইচ্ছা হয় আমি শুক্রে কোনো যন্ত্র পাঠাই, তাহলে তার অ্যাটমসফিয়ার আবার আলাদা। তাহলে প্রত্যেকটা অ্যাটমসফিয়ার যেহেতু আলাদা, সুতরাং অ্যাটমসফিয়ার বা আউটার স্পেসকে স্টাডি করতে গেলে কিন্তু আমাদের যন্ত্রপাতি নিয়ে স্পেসে যেতে হবে। এখন আমরা মোটামুটি যদি অ্যাটমসফিয়ার অফ দ্য সোলার সিস্টেম, আমাদের সোলার সিস্টেমে বলি, যেগুলো টেরেস্ট্রিয়াল প্ল্যানেট মানে টেরা শব্দের অর্থ হচ্ছে মাটি, যেখান থেকে টেরা কোটা কথাটা হচ্ছে, এবং সেখান থেকে আমরা দেখছি মোটামুটি 4খানা টেরেস্ট্রিয়াল প্ল্যানেট রয়েছে, যেগুলো সলিড। সেগুলো হচ্ছে মার্কারি, ভিনাস, আর্থ এবং মার্স। আর যেগুলো গ্যাস জায়ান্ট, সেগুলো জোভিয়ান প্ল্যানেট যেগুলোকে আমরা বলি, সেগুলো হচ্ছে ধরুন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। এখন এই দুটোর আমি যেটা খানিকক্ষণ আগেই বললাম, আমি যদি পৃথিবীর সাথে মার্সের অ্যাটমসফিয়ার কম্পেয়ার করি, পৃথিবীর মধ্যে নাইট্রোজেন রয়েছে প্রায় 78%, ওটা মার্সের মধ্যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে 50%। আবার আমি যদি ইয়েতে চলে যাই, মার্কারিতে চলে যাই, তাহলে সেখানে অক্সিজেন রয়েছে। পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্গনের পরিমাণ 1% বা অক্সিজেনের পরিমাণ 21%। উল্টো দিকে আমি যদি এখানে চলে যাই, দেখবো নাইট্রোজেনের পরিমাণ ভেনাসে মাত্র 3%। তাহলে আর যেগুলো জোভিয়ান বা যেগুলো গ্যাস জায়ান্ট, সেগুলোর মধ্যে তো দেখতে পাচ্ছি বেশিরভাগই হাইড্রোজেন এবং হিলিয়াম। তাহলে আমি প্রত্যেকটা গ্রহের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ধরনের রেডিয়েশন সম্ভব। তার কারণ তার অ্যাটমসফিয়ার আলাদা রকম ভাবে বিহেভ করছে, সেম নয়। এখন তাহলে আমি যখন দেখতে পাচ্ছি যে আমার এই যে পৃথিবী, এই যে মহাবিশ্ব পৃথিবীর বাইরে রয়েছে, সেই মহাবিশ্ব থেকে যেহেতু আলাদা আলাদা ওয়েভলেন্থ আসছে বিভিন্ন জায়গা থেকে, সুতরাং এই আমাদের চোখ কিন্তু সাফিসিয়েন্ট নয়। তাই আমাদের আলাদা আলাদা চোখ লাগবে, আমাদের আলাদা আলাদা ওয়েভলেন্থের চোখ। মানে আমাকে যদি এক্স রে দেখতে হয়, আমাকে এক্স রে ডিটেক্টর লাগবে। আমাকে যদি মাইক্রোওয়েভ দেখতে হয়, আমাকে মাইক্রোওয়েভ ডিটেক্টর লাগবে। আমাকে যদি গামা রে দেখতে হয়, আমাকে গামা রে ডিটেক্টর। মানে আমি যত রেডিও ওয়েভ থেকে গামা রে দিকে যাব, তত তার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, ওয়েভলেন্থ কমবে। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে দৃশ্যমান আলো এদের কাছে নস্যি। মানে আমরা যে এত ছবি দেখছি, এত সুন্দর সুন্দর ছবি আমাদের হাবল স্পেস টেলিস্কোপ দিয়েছে, বা আমাদের জেমস স্পেস টেলিস্কোপ দেবে, এগুলো কিন্তু আসলে মানে জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। আমরা যদি অনেক ডিটেলে দেখতে চাই, তাহলে আমাদের অনেক চোখ লাগবে। একটা উদাহরণস্বরূপ দেখা যায়, আমি যদি একটা এখানে M87 গ্যালাক্সির যে ব্ল্যাক হোল আমরা দেখতে চাইছি, সেখানে যদি দেখি যে এই যে ছবিটা একদম তলায়, এই ছবিটা খবরের কাগজে সব জায়গায় দেখি, সেখান থেকে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে তোলা একটা ছবি, সেটা দেখতে এরকম ব্ল্যাক হোলটাকে। আমরা যদি GMVA 3.5 মিলিমিটার দিয়ে দেখি, তাহলে এটা এরকম দেখতে লাগবে। VLP যদি দেখি, ভেরি লার্জ অ্যারে দিয়ে দেখি, তাহলে এরকম দেখতে লাগবে। আলমা একটা অত্যন্ত ভালো রেডিও টেলিস্কোপ, তাহলে সেটা এইরকম দেখতে। এবার যদি আমি আরো কিছু স্যাটেলাইট দেখি, যেরকম চন্দ্র স্যাটেলাইট দিয়ে দেখলে ব্ল্যাক হোলটাকে এরকম দেখতে লাগবে, নিউ স্টার দিয়ে দেখলে এরকম লাগবে, সুইফট জোলের স্যাটেলাইট দিয়ে দেখলে এরকম লাগবে। ঠিক আছে? তাহলে এই যে একটা অদ্ভুত দেখা, মানে যে শুধুমাত্র ইভেন্ট হরাইজন টেলিস্কোপ দিয়ে দেখবে, তার কাছে ব্ল্যাক হোলটা এরকম, বা যে শুধু চন্দ্র দিয়ে দেখবে, তার কাছে ব্ল্যাক হোলটা এরকম। তাহলে আমাকে দেখতে হবে যে কোনটা অপটিমাম, কি অপটিমাম। তাহলে অপটিমাম বুঝবো কি করে? এগুলো থেকে রেডিয়েশন আসছে, এগুলো থেকে পৃথিবীর থেকে রেডিয়েশন আসছে, এবং যে যখন যে রেডিয়েশনটা সব থেকে বেশি পাঠাচ্ছে, বা যার কাছ থেকে যে রেডিয়েশন সব থেকে প্রিডমিনেন্ট, আমাকে সেই চোখ দেখতে হবে। এবার আমি যদি রেডিয়েশনের কথা বলি, তাহলে এই রেডিয়েশন দু রকমের হয়। তাহলে আমরা দেখলাম আমাদের অবজেক্টিভ ছিল স্পেসে যাওয়ার, কিন্তু স্পেসে যেতে গেলে স্পেসের যে রেডিয়েশন রয়েছে, সেটাকে আমাদের ডিটেক্ট করার প্রয়োজন রয়েছে। এই ডিটেকশনটা কেন দরকার, আমি আর দুটো স্লাইড পরে আসছি। তো মূলত দু ধরনের কি তিন ধরনের স্পেস রেডিয়েশন হয়। একটা হচ্ছে যেটা আমরা বলি আমাদের সোলার সিস্টেমে সূর্য থেকে আসে, সেটাকে বলা হয় সোলার রেডিয়েশন। এবং আরেকটা আসছে যেটা দূর গ্যালাক্সি থেকে আসছে, যেগুলোকে আমরা বলছি হচ্ছে গ্যালাক্টিক কসমিক রেডিয়েশন।
সূর্য থেকে যে রেডিয়েশনটা আসে সেটা নিয়ে আমরা একটু বেশি কথা বলবো, কারণ আমরা ইন্ডিয়ান স্পেস মিশনের কথা বলছি, যার মধ্যে একটা অংশ সূর্য রয়েছে, এবং গ্যালাকটিক কসমিক নিয়েও আমরা কিছু কিছু দেখি। এখন এই যে স্পেস রেডিয়েশন আমি যদি দেখি, তাহলে মোটামুটি এই এই স্পেস রেডিয়েশন হচ্ছে দ্য ফার্স্ট নেসেসিটি অফ স্পেস এক্সপ্লোরেশন। তার কারণ যে আমাদের যদি স্পেস এক্সপ্লোরেশন করতে হয়, তাহলে আমাদের জানতে হবে যেটাকে আমরা দেখতে যাচ্ছি সে কি ধরনের রেডিয়েশন বাড়বে। মানে উদাহরণস্বরূপ আমি যদি বলি, আমি যদি সূর্যকে স্টাডি করতে যাই, তাহলে সূর্য থেকে মোটামুটি একটা ব্ল্যাক বডি স্পেকট্রাম যদি আমি খেয়াল করি, ব্ল্যাক বডি স্পেকট্রামে সবকিছুই রয়েছে। সূর্য থেকে এক্স রে আছে, সূর্য থেকে আলট্রারেড ইনফ্রারেড আছে, সূর্য থেকে আলট্রাভায়োলেট আছে, সূর্য থেকে বিজুলি। এখন দ্বিতীয় যে ঘটনাটা সেটা হচ্ছে কসমিক। এখন কসমিক রে দেখতে গেলে আমাকে কি দেখতে হয়? কসমিক রে দেখতে গেলে আমাকে দেখতে হয় সেখান থেকে এলিমেন্টারি পার্টিকেল, যেরকম ইলেকট্রন, প্রোটন, হিলিয়াম নিউক্লিয়াই, ঠিক আছে, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, এগুলো সেখান থেকে আসে। এখন এটার একটা অন্য দরকারও রয়েছে। তার কারণটা হচ্ছে আমাদের পৃথিবী এবং আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সবসময়তেই আমাদের জন্য একটা শিল্ড হিসেবে কাজ করে। কিন্তু এই শিল্ডকে ভেদ করে যদি একটা যন্ত্রকে আমাকে পাঠাতে হয়, তাহলে সে কি কি তার উপর বোম্বার্ডমেন্ট হতে পারে এবং সে কি কি মাপতে পারে, সেটা কিন্তু জানাটা খুব জরুরি। তাহলে স্পেস স্টাডি করতে গেলে সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে জানা স্পেস রেডিয়েশনটা কি। এবং এই স্পেস রেডিয়েশনের আমি যেরকম এইটা দেখালাম যে এইটা যেরকম হচ্ছে গ্যালাকটিক কসমিক রে, ফ্লাক্স অফ কসমিক রে গ্যালাকটিক সেন্টার থেকে, যখন আমরা জানি যে ব্ল্যাক হোল পুরোটা সবকিছু যে দিলে খায় না, সে মাঝে মাঝে তার সেন্টার থেকে বেশ কিছু সাডেন আউটবাস্ট ফেলে বার করে দেয়, এবং সেই সময় হিউজ অ্যামাউন্ট অফ এক্স রে, গামা রে, এগুলো আসে জেটের। তো আমি যদি একটা ব্ল্যাক হোলকে স্টাডি করতে যাই স্পেস থেকে, তাহলে আমাকে যেটা দেখতে হবে যে একটা ম্যাগনেটাইজড যে ফ্লাক্সটা বেরোচ্ছে, সেই ফ্লাক্সটাকে আমাকে স্টাডি করতে হবে, ফ্লাক্সটাকে জানতে হবে একটা চোখ। ঠিক সিমিলারলি সূর্য আমি যদি দেখি, এই যদি পৃথিবী হয়, এই যদি পৃথিবীর বাইরে একটা স্যাটেলাইট হয়, আরো কিছু স্যাটেলাইট, সূর্য থেকে এই যে সূর্যের অংশ থেকে যে অংশটা বেরিয়েছে সেটাকে আমরা সোলার ফ্লেয়ার বা সৌরঝড় বলছি, এবং সেই ফ্লেয়ার তারপরে লক্ষ লক্ষ কোটি কোটি পার্টিকেল পৃথিবীর মধ্যে নিয়েছে। তাহলে এই পার্টিকেল গুলো যদি আমি স্টাডি করতে পারি, তাহলে আমি সূর্যকে স্টাডি করতে পারবো যে সূর্যের কোন অংশ থেকে আসছে। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা যেটাকেই স্টাডি করতে যাচ্ছি কিনা তার রেডিয়েশনকে নির্ভর করে আমরা স্টাডি করতে যাচ্ছি। এবং যে সোলার স্পেকট্রামের কথা আমি বললাম যে মাত্র 42% ভিজিবল আলট্রাভায়োলেট মানে লাইট এবং আলট্রাভায়োলেট ইনফ্রারেড মিশিয়ে একটা বিরাট ওয়েভলেন্থ ব্যান্ডেড রয়েছে। এবার প্রথমে আমরা একটু সূর্যকে দিয়ে স্টাডি করি, কারণ সূর্যটা জানা খুব জরুরি, কারণ সূর্য আমাদের নিজস্ব গ্রহ, আমাদের সোলার সিস্টেমের একমাত্র স্টার। সুতরাং এক্ষেত্রে আমরা যদি জানি যে সূর্যের একটা কনসেপ্ট আমরা সকলের জানা আছে, তুমি জানি না যে সূর্যের এই অ্যাক্টিভিটি কিন্তু একটা সময়, একটা পিরিয়ড, সেটাকে সোলার সাইকেল বা সানস্পট বলে। তো এই সানস্পট কি হয় না, সানস্পট সূর্য থেকে যখন হিউজ অ্যামাউন্ট অফ প্লাজমা বেরিয়ে আসে, প্লাজমা, তখন সে বেরিয়ে আসার পরে সূর্যের ঠিক নিচের ভাগের অংশে যেহেতু ম্যাগনেটিক প্লাজমার একটা অ্যাবসেন্স আসে, যেহেতু সে ইমিডিয়েট বেরিয়ে চলে আসছে, তাই সেখানে কিছু কালো কালো গর্ত দেখা যায়, এবং খালি চোখে এই সময় বিকেলবেলা দেখলে দেখা যেতে পারে। তো এই গর্তগুলোকে সানস্পট বলা হয়, এবং এই সানস্পট নাম্বারের উপর নির্ভর করে সূর্যের একটা 11 ইয়ার সোলার সাইকেল বলা হয়। এই মুহূর্তে আমরা 25th সোলার সাইকেলে বসে আছি, যার পিক এই সামনে বছর সেপ্টেম্বর মাস নাগাদ হচ্ছে, এবং সাজো সাজো রব রয়েছে এই সময় সূর্যকে স্টাডি করা। এখন আমরা যদি দেখি যে এতক্ষণ পর্যন্ত কি স্টাডি করতে চলেছি বা কি দেখতে চলেছি, স্পেস কিন্তু এখন একটা স্পেস রেসে পরিণত হয়েছে। স্পেস রেস মানে সব লোক কিন্তু, সবাই কিন্তু স্পেসে যাওয়ার জন্য দেখে নিয়েছে, এবং তার ফলে হয়েছে একটা স্পেস ট্রাফিক। আমি যদি আউটার স্পেস দেখি, তো এই মুহূর্তে আউটার স্পেসটাকে ঠিক এরকম কনজেস্টেড দেখি। এই এত স্যাটেলাইট, কেউ কেউ বড় অর্বিটে কি বলে এমিওতে রয়েছে, কেউ কেউ লো আর্থ অর্বিট লিওতে রয়েছে, এইভাবে পৃথিবীর চারপাশে এইগুলোকে ঘুরে ঘুরে রয়েছে দেখার জন্য। এখন একটা অবজারভেশন কি কি করতে পারে, এই স্যাটেলাইট গুলোর মূলত কি কাজ? তো আমরা বলি সবার আগে স্যাটেলাইট কমিউনিকেশন। এই যে আমরা একটা মিটিং করছি,
15 জন বিভিন্ন জায়গায় বসে আছে, তো স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সবার আগে প্রয়োজন। এবং এই কমিউনিকেশন সিস্টেমের জন্য আমাদের আর্থের অ্যাটমসফিয়ার একটা খুব বিশাল রোল প্লে। নেক্সট আমরা যদি বলি হ্যাজার্ডস, এই স্যাটেলাইটের কাজ, যে আমরা জানি 3 ধরনের হ্যাজার্ডস হতে পারে: জিওলজিক্যাল, ল্যান্ডস্লাইড বা ওয়াটার হ্যাজার্ড, এক্সট্রিম ওয়েদার হ্যাজার্ড, যেগুলো করা এখন না, এগুলোকে বলি। তো এই হ্যাজার্ড মনিটরিং এর স্যাটেলাইটকে কাজে আসতে পারে। তার তৃতীয় সবথেকে ইম্পর্টেন্ট এখন দিক নির্ণয়ের যন্ত্র, জিএনএসএস বা গ্লোবাল নেভিগেশন সিস্টেম স্যাটেলাইট সিস্টেম যেটাকে বলা হচ্ছে, সেই যে আমরা সবাই তাকে জিপিএস বা গ্লোনাস বা গ্যালিলিও এই ধরনের কনস্টেলেশন দিয়ে আমরা এখন দিক নির্ণয় করি। এবং ইমিডিয়েটলি আমরা এইরকম ম্যাপ চোখের সামনে তৈরি করে দেয় তারা, এবং সেই ম্যাপ চেঞ্জ হতে থাকে। শুধু চেঞ্জ হয় না, তারা ইন্টারাক্টিভ হতে থাকে। তারা কি করে, স্যাটেলাইট থেকে ইনফরমেশন নিয়ে প্রতি মুহূর্তে আপডেট করে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, এই স্যাটেলাইট কমিউনিকেশন যেটা শুরুতে বলছিলেন, যে আমাদের একটা বিশাল কর্মকাণ্ড তৈরি করেছে। এই কর্মকাণ্ডটা কি তৈরি করেছে না, অনেক কিছু ভার্চুয়াল হয়েছে। এই যে ভাইরাসটা নিয়ে এতদিন ধরে আলোচনা হলো, এত মানে তার প্রভাব পড়লো, তারা 3টে নতুন জিনিস তৈরি করেছে। তার মধ্যে একটা হচ্ছে ভার্চুয়াল মিট, গুগল মিট, ওয়েবেক্স, যেগুলো সচরাচর চলছে। তাই দিয়ে সেগুলো কি কি হয়েছে না, মোবাইল বা ইন্টারনেট ব্যাংকিং হয়েছে, টেলিমেডিসিন হয়েছে, টেলি একাডেমিক্স হয়েছে। তো এগুলোকে কিন্তু আমরা প্রতিনিয়ত ইউজ করে যাচ্ছি, প্রতি মুহূর্তে এগুলোকে আমরা ব্যবহার করছি, কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি না যে এগুলো কিভাবে হচ্ছে। তাহলে আমি যদি এই জায়গায় একটুখানি হল্ট করি 2 মিনিট, নিয়ে আমি যদি দেখতে চাই যে আমাদের চোখের সামনে হাজার হাজার কর্মকাণ্ড হচ্ছে, কিন্তু এই হাজার হাজার কর্মকাণ্ডে ভারতবর্ষ কিভাবে জড়িত রয়েছে সেটা আমাদের জানা দরকার। আমি আবারও বলছি যে ভারতবর্ষের স্পেস প্রোগ্রাম মানে কিন্তু শুধুমাত্র চন্দ্রযান বা শুধুমাত্র আদিত্য বা শুধুমাত্র মঙ্গলযান নয়। ভারতবর্ষের স্পেস প্রোগ্রাম গ্লোবালি এটা অনেক বিশাল একটা কর্মকাণ্ড, এবং সেই কর্মকাণ্ড প্রতিনিয়ত আমরা বিভিন্নভাবে ব্যবহার করে যাচ্ছি। এই মুহূর্তে যে মিটিংটা হচ্ছে বা যে ইন্টারনেটটা ব্যবহার করছি, সেটা কোনো না কোনো একটা ইন্ডিয়ান স্যাটেলাইট কন্ট্রোল করছে আমাদের কাছে। সুতরাং আমরা প্রতিনিয়ত ভারতের এই স্পেস প্রোগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছি। এবং যেটা সব থেকে বলা দরকার, যে এই স্পেস প্রোগ্রাম যদি আমাদের জানতে হয়, তাহলে এই সবকটি অংশ আমাদের ধীরে ধীরে আমাদের পাঠ্য বই বা আমাদের টেক্সট বুক বা আমাদের রিসার্চ বা আমাদের একাডেমিক্সে ধীরে ধীরে ইনক্লুড করার চেষ্টা করা হচ্ছে আগামী। এখন এবার দেখা যাক যে ভারতবর্ষের সাফল্য, আমি সাফল্যটাকে একটু অন্যভাবে দেখি। আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে ভারতবর্ষ কি করতে পেরেছে, যা ভারতবর্ষ আগে করতে পারেনি বা অন্যেরা করতে পারেনি। প্রশ্ন আসতেই পারে যে আহ ঘটনাচক্রে যখন আমরা দেখছি যে চন্দ্রযান মিশন, যেটাকে 2016 সময়, 16-17 ওই সময় পিরিয়ডে যে ফেল করেছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চন্দ্রযান মিশন সেই সময় ফেল করা হয়নি। সেটা আমরা পরবর্তীকালে একটা ইনসিডেন্টের উপর নির্ভর করে ফেল করা বলছি বটে, কিন্তু আদতে কিন্তু সেটা একটা ফেল প্রজেক্ট। কেন আসছি, তো এটা একটা, আমি এটা বানিয়েছি যে একটা মাইলস্টোন, যে যার মধ্যে আহ, যারা এই ইসরো বা ইন্ডিয়ান স্পেস অর্গানাইজেশনকে তৈরি করেছেন বিভিন্নভাবে, তারা নিউক্লিয়ার ফিজিক্স থেকে শুরু করে অ্যাটমিক ফিজিক্স থেকে রকেট মিশন, প্রত্যেকে এই মিশনগুলোকে তাতে জড়িয়েছিলেন। এবং এই জড়ানোর বিষয়বস্তু, যেটা কিনা আমরা এই প্রথম সাউন্ডিং রকেট থেকে শুরু করে আমরা আজ জায়গায় জিএসএলভি মার্ক 3 এর মতো ইনস্ট্রুমেন্ট বানাতে পারছি। এখন স্পেস প্রোগ্রাম কিন্তু রাদার ভাস্ট, যেটা আমি বলছিলাম, প্রচুর অনেকটা ভাস্ট। সেটা দেখা যাক কিরকম। স্পেস প্রোগ্রাম দেখার আগে সবার আগে যে জিনিসটা আমাদের জানতে হয়, যে আমরা আমাদের এই গ্র্যাভিটিকে ত্যাগ করে যখন যাব, তখন আমাদের কি দরকার হয়। তো তার জন্য মোটামুটি যে ধরনের ভেহিকেল গুলো বার করা হয়, যে স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল যেগুলো আগে হতো, ঠিক আছে, পোলার স্যাটেলাইট লঞ্চিং ভেহিকেল বা জিওস্টেশনারি লঞ্চিং ভেহিকেল মার্ক 1, মার্ক 2, মার্ক 3 যেগুলো বানানো হয়েছে,
তো ধীরে ধীরে কি করা হচ্ছে যে মানুষ এই স্যাটেলাইটের যে মাথার উপরে, রকেটের মাথার উপরে সমস্ত যন্ত্রপাতিগুলো বসানো থাকে, এবং এই তলার অংশটা মূলত আমরা জানি যে আমাদের এটাকে বয়ে নিয়ে যায়, ক্যারিয়ার। তো আহ, ধীরে ধীরে ইসরো এমন একটা জায়গায় চলে গেছে যে বর্তমানে বাইরের দেশে, আপনারা সকলেই জানেন যে বাইরের দেশে যারা ভেহিকেল বানাতে পারে না, হয়তো স্যাটেলাইট বানাতে পারে, তারা ইসরো সম্ভব না। কথার কথা যেটা ইন্টারেস্টিং সেটা দেখতে হচ্ছে, সাইজ কিন্তু ধীরে ধীরে ইসরো ক্রমাগত বাড়িয়েই চলেছে। তার কারণ প্রথম ইসরো ছোট যন্ত্র পাঠাতো, বড় যন্ত্র পাঠাতো, কিছুদিন পরে যখন ম্যান মিশন হবে, গগনযান, তখন হয়তো আরো আরো বড় রকেট বা ইত্যাদি আমাদের লাগবে। এখন আমরা যদি শুরু করলাম যে 1994 থেকে আমরা মোটামুটি 2035 পর্যন্ত এই ধরনের একটা টাইম লাইন দেখতে পাই। আমরা 2019 পর্যন্ত একটা মিশনের কাছে আসছি, যেখানে 2019-এ শুরু হয়, ঠিক আছে, যে অন্তত পক্ষে 1963 থেকে যখন শুরু হয়েছিল, তারপরে 75 সালে আর্যভট্ট, রোহিণী, সোলার এক্সপ্রেস স্পেক্ট্রোমিটার, ঠিক আছে, এরপরে মার্স অরবিটাল মিশন, চন্দ্রযান, অ্যাস্ট্রোস্যাট, এবং 2019-এর পরেই যখন আমি যেটা বলছিলাম চন্দ্রযানকে যেটা ফ্রেঞ্চ প্রজেক্ট বলা হচ্ছে, আদতেই ফ্রেঞ্চ প্রজেক্ট নয়। তার কারণ চন্দ্রযান 2 এর পরে আমরা আরো অনেক কিছু দেখতে পেয়েছি, চন্দ্রযান 3, চন্দ্রযান এবং আদিত্য এল1, সোলার এক্সপ্রেস পোলারিমিটার স্টাডি। এখন এটা সেই আমাদের একদম এনসিয়েন্ট আর্যভট্ট স্যাটেলাইট। আমি এগুলো নিয়ে খুব বেশি সময় দেবো না, এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই টাইম সিরিজটাকে বোঝানোর জন্য। যেটা প্রথম একটা জয়েন্ট ইন্টারকসমস প্রোগ্রাম ছিল, সোভিয়েত ইউনিয়ন যখন তখন রাশিয়া তৈরি হন, তার সাথে তৈরি হয়েছিল এই স্যাটেলাইট গুলো। এবং একটা পলিহেড্রন টাইপের স্যাটেলাইট তৈরি করা হয়েছিল, পলিহেড্রন টাইপের স্যাটেলাইট পাঠানো হয়েছিল ফান্ডামেন্টাল কিছু অবজারভেশনের জন্য, এবং সেই অবজারভেশন সেই সময় দিক থেকে যথেষ্ট সাকসেসফুল হয়েছিল। এই মুহূর্তে আমি যদি দাঁড়িয়ে দেখি যে ইসরোর আন্ডারে ভারতবর্ষের কি কি স্যাটেলাইট আছে, তাহলে আমরা বলতে পারি যেগুলো হচ্ছে কমিউনিকেশন স্যাটেলাইট 1982 সাল থেকে 52 স্যাটেলাইট রয়েছে, যেগুলো ইস্যাট বা ইনস্যাট বা টিএমএ, এগুলো রয়েছে। আর্থ অবজারভেশন স্যাটেলাইট, কমিউনিকেশন স্যাটেলাইট কি কাজ বোঝাই যাচ্ছে, আর্থ অবজারভেশন স্যাটেলাইট কি রয়েছে, হিউজ অ্যামাউন্ট অফ আমাদের যে কার্টোগ্রাফি, মানে ওশান বা ল্যান্ড বা টেরেন, সেগুলোকে অবজার্ভ করবার জন্য যেরকম রিস্যাট, কার্টোস্যাট, এগুলো পাওয়া যায়। রিস্যাট একটা খুব গুরুত্বপূর্ণ স্যাটেলাইট। রিসার্চ স্যাটেলাইটে আমরা সিনথেটিক অ্যাপারচার রাডার ইউজ করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন মিলিটারি প্ল্যাটফর্মে, স্যাটেলাইট ইউজ করা হয়। সায়েন্টিফিক স্পেসক্রাফট, সায়েন্টিফিক স্পেসক্রাফট বানানোর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মূলত অ্যাস্ট্রোস্যাট, মম, চন্দ্রযান, চন্দ্রযান 2, আদিত্য এল1, এগুলো হচ্ছে সায়েন্টিফিক। নেভিগেশন স্যাটেলাইট আমি বললাম যে কমিউনিকেশন স্যাটেলাইট দরকার পড়েছে, ন্যাভিক ইন্ডিয়ার নিজস্ব স্যাটেলাইট এটা বানানো হয়েছে। আগে নাম ছিল IRNSS, ইন্ডিয়ান ভিজুয়াল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, পরে এটার নাম হয়েছে নাভিক বা নাবিক, যে নেভিগেশন টু ইন্ডিয়ান কনস্টেলেশন। আর এছাড়া রয়েছে এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট, যেগুলো প্রথম দিকে পাঠানো হয়, যেরকম আর্যভট্ট, রোহিণী ইত্যাদি। এছাড়াও দুটো স্যাটেলাইট রয়েছে, দুটোকে আমি আলাদা করে বলি, কারণ এই স্যাটেলাইট গুলোর সাথে প্রচুর ইউথ জড়িয়ে রয়েছে। ইউথ মানে কারা? যারা স্কুল কলেজের ছাত্র, তারা জড়িয়ে রয়েছে। সেগুলো স্মল স্যাটেলাইট, মোটামুটি মাইক্রোস্যাট, ইউথ স্যাট, এগুলো এক একটা ছোট ছোট ইউনিট বিভিন্ন আহ আহ ইসরোর যে স্টুডেন্ট স্যাটেলাইট প্রোগ্রাম আছে, যার মধ্যে স্কুল ইনভলভ, যে স্কুলের ছাত্ররা তৈরি করছে, সেগুলোকে ন্যানো বা পিকো স্যাটেলাইট বলা হচ্ছে। এবং 2016 থেকে 2023-এর মধ্যে অ্যারাউন্ড 15খানা স্যাটেলাইট কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন স্কুল কলেজকে ইনভলভ করে। এখন এই যে ছবিটা, এটা আমরা বরাবরই দেখি, সেটা একটা ইনস্যাটের ছবি, এবং এর দেখানোর কারণ কি, ইনস্যাট বা কার্টোস্যাট, যে এই যে ছবিগুলো নিয়ে কেন বিস্তর আলোচনা বিভিন্ন সময় হয় না, সেটা একটি দুর্ভাগ্যজনক। এইগুলো নিয়ে আলোচনা করা উচিত যে ভারতবর্ষ এই লেভেলের ক্রিস্টাল ক্লিয়ার ছবি স্যাটেলাইট দিয়ে তৈরি করতে পারে। যেমন এটা যেটা রাজস্থান একটা রেলওয়ে স্টেশনের ছবি, মানে ঝকঝকে তকতকে একটা ছবি। সুতরাং আমরা যে গুগল ম্যাপ দেখি, সেটা মনে করার কোনো কারণ নেই যে গুগল ম্যাপে বিদেশি স্যাটেলাইট করা হচ্ছে। এটা ন্যাশনাল রিমোট সেন্টার, NRSC, সেখান থেকে 2017 সালে তোলা। মানে আমি 6 বছর আগে তার এই ক্লিয়ারিটি দেখাচ্ছি যে স্যাটেলাইট থেকে কি ধরনের ছবি তুলে প্রসেস করে পাঠানো হচ্ছে। যেরকম এটা হচ্ছে মুম্বাইয়ের একটা নারিমান পয়েন্ট বা কোলাবার অংশ, সেগুলোর এই যে কন্ডেন্স, যেটা
এতটা ডেন্স পপুলেশনের সাদা কালো মেশানো ছবিটা পিক্সেল গুলোকে রেকর্ড করে তৈরি করা হচ্ছে। ইনসার্ট সিস্টেম এই মুহূর্তে এতগুলো ইনসার্ট সিস্টেম স্যাটেলাইট এই মুহূর্তে রয়েছে আমাদের আকাশে, এবং এই ইনস্যাট থেকে শুরু করে আরো যে স্যাটেলাইট যেরকম কার্টোস্যাট, আইএসটি, ওশানস্যাট, কল্পনা, ওই এতগুলো স্যাটেলাইট কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষ তৈরি করে যাচ্ছে নিত্য নৈমিত্য, শুধু তৈরি করছে না, আপগ্রেড করছে। যেরকম ন্যাভিক যখন তৈরি হয়েছিল, ন্যাভিক ছাড়া কিছুদিনের মধ্যেই 8খানা স্যাটেলাইটের মধ্যে 7খানা খারাপ হয়ে যায়, তারা আবার এটাকে নতুন করে রিবিল্ড করে এবং একই সাথে তৈরি করে এই হাই এন্ড একটা কমিউনিকেশন সিস্টেম বা নেভিগেশন সিস্টেম তৈরি করে, এই যার কথা বলছিলাম ন্যাভিক। এবং ন্যাভিক শুধু তাই নয়, ন্যাভিক তার পরবর্তীকালে যেটাকে করে যেটা হচ্ছে ইন্ডিয়ান স্যাটেলাইট বেস অগমেন্টেশন সিস্টেম, বা যেটাকে আমরা জিপিএস এডেড জিও অগমেন্টেশন নেভিগেশন, যেটাকে আমরা বলছি গগন। এবং এই গগন প্রজেক্টটাকে পুরো ইউজ করা হয় শুধুমাত্র নেভিগেশন নয়, যত এয়ারক্রাফট ক্যারিয়ার যত এয়ারক্রাফট যায় বা ডোমেস্টিক এয়ারক্রাফট বা যেগুলো আমি বলতে পারি যে কমার্শিয়াল এয়ারক্রাফট বা জেট, তাদের সমস্ত কমিউনিকেশনের জন্য কিন্তু আর ইসরোকে বাইরের স্যাটেলাইট ধার করতে হয় না। আমি একটা উদাহরণ আমার মনে পড়লো এই মুহূর্তে, যে আমি যখন অ্যান্টার্কটিকা গিয়েছিলাম ইন্ডিয়ান পোলার মিশনের সাথে 2007 সালে, তার আগে পর্যন্ত ইন্ডিয়া কিন্তু বাইরের দেশ থেকে স্যাটেলাইটের ডেটা ধার করে চালায়। তারপরে 2008 সাল থেকে কিন্তু ইন্ডিয়া অ্যান্টার্কটিকার মতো জায়গায় নিজেদের স্যাটেলাইট স্পেস স্টেশন তৈরি করে ফেলে, যে স্পেস স্টেশন ইন্টারনেট দেওয়ার জন্য খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। সুতরাং এগুলো সবকটা সেই টুপির পালক, যে পালকগুলো নিয়ে আলোচনা না করলে এটা একটা খুব ইনজাস্টিস হবে বলে আমার মনে হয়। এবার ইন্ডিয়ার আরো একটা খুব ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমাদের দেশ যেহেতু লো বাজেট, আমরা এখনো সেই অর্থে বলা যেতে পারে না যে অন্যান্য উন্নততর দেশের সাথে আমাদের বাজেট ইকুইভ্যালেন্ট। সেই জন্য আমাদের একটা জিনিস করতে হয়, সেটাকে বলি আমরা বুন ইন ডিসগাইজ। মানে এটা দেখে মনে হচ্ছে আমাদের ফেলিয়ার, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাকসেস, যেটাকে আমরা বলি যে ম্যানুভার। ম্যানুভার মানে হচ্ছে যে অন্যান্য দেশ যখন আমরা দেখেছি যে কেউ হয়তো জুপিটারে পাঠালো কি স্যাটার্নে পাঠালো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, তার কারণ তাদের খুব হাই পাওয়ারফুল ইঞ্জিন রয়েছে। কিন্তু আমাদের যেহেতু ইঞ্জিন সিস্টেমটা অতটা এখন আমরা ভালো তৈরি করে উঠতে পারিনি যেহেতু বাজেট এবং যেহেতু টেকনোলজি, আমরা একটা প্রসেস করি যেটাকে বলা হয় যে অরবাইটাল ম্যানুভার। মানে সেটা প্রথমে ছাড়ার পর থেকে পৃথিবীর চারদিকে ঘুরে 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 সেটা তার একটা অ্যাক্সিলারেশন তৈরি করে, এবং একটা সময় পরে যখন তার গ্র্যাভিটিটা একটা ক্রিটিক্যাল যে আসে, তখন সেটা আমরা ট্রান্সফার ট্রাজেক্টরি বলি, সেখান থেকে গিয়ে আমরা অন্য একটা জায়গায় পাঠাই, এবং সে আবার ঘুরতে 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 সেখানে গিয়ে তার একটা স্ট্যাটিক জায়গায় আসে। এখন অ্যাস্ট্রোস্যাট, আমি কতগুলো স্যাটেলাইট খুব তাড়াতাড়ি বলে যাই। অ্যাস্ট্রোস্যাট হচ্ছে পৃথিবীর প্রথম অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইট, এবং অ্যাস্ট্রোনমিক্যাল স্যাটেলাইট তৈরি করা হয়েছে যে স্যাটেলাইট একটা ওয়াইড রেঞ্জে অ্যাস্ট্রোনমিক্যাল ডেটা নিয়ে কাজ করেছে। ভারতবর্ষের মোটামুটি প্রায় প্রত্যেক অ্যাস্ট্রোফিজিক্স স্টুডেন্ট, রিসার্চার, সায়েন্টিস্ট, প্রফেসর, তারা এই স্যাটেলাইটটা নিয়ে কাজ করেছে, এবং এই স্যাটেলাইটটা এটা তার ছাড়ার সময়, এবং এখানে 5খানা পেলোড ছিল, যে পেলোড গুলো দিয়ে করা হতো। যেরকম আমি তার মধ্যে যেটা সব থেকে ইন্টারেস্টিং যে দুটো, সেটা হচ্ছে সফট এক্সরে টেলিস্কোপ এফএক্সটি, এবং সিজেডটিআই ক্যাডমিয়াম জিঙ্ক টেলুরাইড ইমেজার, এবং ল্যাক্সপিসি নিয়ে মোটামুটি প্রায় প্রত্যেকে কাজ করে গেছে, লার্জ এরিয়া প্রপোর্শনাল কাউন্টার। এটা মূলত এক্স রে, গামা রে, আলট্রাভায়োলেট রে স্টাডি করেছে বিভিন্ন অবজেক্ট, এবং এটা হচ্ছে যে আর্লি গ্যালাক্সি যেগুলো খুব আর্লি স্টেজে দেখা হয়েছিল, ঠিক আছে। হাবল স্পেস টেলিস্কোপ থেকে এই ছবিটা তোলা হয়েছে এইচএসটি, এবং অ্যাস্ট্রোস্যাট দিয়ে সেই ছবি তুলে সেটাকে কম্পেয়ার করা হয়েছে যে আর্লি গ্যালাক্সিস গুলো হাবল যেটা তুলেছিল অপটিক্যালে, সেটা আমি যদি আলট্রাভায়োলেট লাইট দিয়ে দেখতে চাই তাহলে কিরকম হবে। তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইন্ডিয়ান তৈরি স্যাটেলাইট, যে স্যাটেলাইট এত উন্নত মানের কাজ করেছে আজ থেকে 5-7 বছর আগে। এবং গামারে বাস্ট কি, আমরা যেটা বলি গামারে বাস্ট, যখন একটা তারা প্রচুর তার যখন অন্তত পক্ষে তার সমস্ত জ্বালানি শেষ হয়ে যায়, তখন সে তারাটা ফেটে একটা বিস্ফোরণ হয়, সেটাকে সুপারনোভা এক্সপ্লোশন বলা হয়। সেই সময় প্রচুর গামারে বেরিয়ে আসে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা যখন দেখি যে গামারে বাস্ট যখন হয়ে থাকে, তো এতগুলো প্রায় 463খানা গামারে বাস্ট এই সিজেটটি ডিটেক্ট করেছে। এটা একটা অসামান্য সাফল্য। এবার আসা যাক আমাদের যা হচ্ছে, যেটাকে আমরা বলি শো স্টপার বা লুনার মিশন। কিন্তু লুনার মিশন নিয়ে আমি বিশদে খুব একটা বলতে চাই না, তার কারণটা হচ্ছে লুনার মিশন নিয়ে আমরা মোটামুটি অনেকটা জেনেছি। আমি যে জিনিসটা বলতে চাই যে এই সায়েন্টিফিক ইভলিউশনটা কিভাবে এলো।
তার জন্য আমাদের ফিরে যেতে হবে 2008 সালে, যখন প্রথম চন্দ্রযান-1 পাঠানো হয়েছিল। এবং চন্দ্রযান-1 যেটা কি ছিল, একটা অরবাইটার ছিল, এবং অরবাইটারটা চাঁদের চারপাশে ঘুরেছিল। এবং শুধু তাই নয়, অরবাইটার থেকে একটা মুন ইম্প্যাক্ট প্রোব ছিল, সেটা দিয়ে বেরিয়ে ধাক্কা মেরেছিল চাঁদকে, মেরে শিশুরা সেখান থেকে ধুলোবালি রেগোলিথ তৈরি করেছিল। এবং সেই রেগোলিথ থেকে আমরা কি পেয়েছি সেটা জানা দরকার। অ্যাকচুয়ালি চন্দ্রযান-1 যেটা তৈরি করেছে সেটা চন্দ্রযান-2 কে। তার কারণটা হচ্ছে যে চন্দ্রযান-1-এই এত কিছু ইনস্ট্রুমেন্ট ছিল, যে টেরেন ম্যাপিং, হাইপারস্পেকট্রাল ইমেজার, লুনার লেজার রেঞ্জিং ইনস্ট্রুমেন্ট, মুন ইম্প্যাক্ট প্রোব, ঠিক আছে। এবং বিদেশ থেকে আমি যেটা বলতে ভুলে গেলাম, সেটা ইউএসএ, ইউকে, জার্মানি, তারাও কিন্তু সেই সময় ভারতবর্ষের মিশনের যন্ত্র পাঠিয়েছে। এটা মনে রাখা দরকার যে 15 বছর আগে যখন ভারত চন্দ্রযান মিশন করছিল, সেই সময় বিদেশের লোকেরা কিন্তু তাতে যন্ত্র পাঠিয়েছিল। সেখানে সিনথেটিক অ্যাপারচার রাডার, মুন মিনারোলজি ম্যাপার, এগুলো সমস্ত ছিল, রেডিয়েশন ডোজ মনিটর। তো এখন ইন্টারেস্টিং হচ্ছে যে এই যে যন্ত্র পাঠানো হয়েছিল, তার ফলশ্রুতি হিসেবে এই মেঘ চাঁদের খুব নিয়ার ক্রেটার ডিসকভার করা হয়েছিল। এবং তাই নয়, ইনফ্রারেড রিফ্লেক্টেন্স তৈরি করে মুন মিনারোলজি ম্যাপার দিয়ে দেখা গিয়েছিল যে সেখানে ওয়াটারের রেসিস্ট্যান্স রয়েছে। তাহলে আমরা যদি চন্দ্রযান-3 কে নিয়ে গৌরবান্বিত হই, তাহলে কেন আমরা চন্দ্রযান-1 কে নিয়ে গৌরবান্বিত হব না, যে কিনা প্রথম আমাদের এই ইনসাইটটা দিয়েছিল যে চাঁদে জল রয়েছে, চাঁদে একটা জলের সম্ভাবনা আছে। এবং তার ফলশ্রুতি হিসাবে এই ধরনের ইমেজারি তৈরি করা হয়েছিল যে কোন কোন ক্রেটারে কোন জায়গাতে জল পাওয়া সম্ভব। এর থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান-2 পাঠানো হয়েছে। চন্দ্রযান-2 কি করা হয়েছিল, যে চন্দ্রযান-2 কে, যেটা মূলত বলা হয় যে 3টে অংশ থাকবে, যে একটা অরবাইটার থাকবে। অরবাইটার সে কি করবে, চাঁদের চারপাশে ঘুরবে। তার কারণ কি, আমরা দেখলাম যে এই যে অরবাইটার ছিল, সেই অরবাইটার এরকম ছবি তৈরি হয়েছে। তাহলে আমরা ইমপ্রুভড অরবাইটার পাঠাই, ইমপ্রুভ ইমেজিং এর জন্য। অরবাইটার ছাড়া সেখানে কি থাকবে, সেখানে একটা ল্যান্ডার থাকবে, যে ল্যান্ড করতে পারবে কোথায়, নিয়ার দ্য সাউথ পোল, যে জায়গায় জলের সন্ধান পাওয়া গেছে। এবং একটা রোভার থাকবে, যে রোভার বেরিয়ে এসে কিছু এক্সপেরিমেন্ট। তাহলে চন্দ্রযান-2 কিন্তু যেটা করতে চলেছিল, সেটা হচ্ছে চন্দ্রযান-2 এর প্রধান উদ্দেশ্য কিন্তু চন্দ্রযান-1 অনেকটা সফলতা এনেছে। কিন্তু যেটা করার দরকার ছিল একটা ইন সিটু মেজারমেন্ট, চাঁদে বসে মেজারমেন্ট। সুতরাং সফট ল্যান্ডিং করানোটা দরকার, কারণ যন্ত্রপাতি কিন্তু মোটামুটি এক ছিল। আমরা যেটা দেখেছিলাম, মুনের সিসমিসিটি মেজারমেন্ট ছিল, লেজার স্পেকট্রোস্কোপি ছিল, সেগুলো নতুন যন্ত্র। কিন্তু চাঁদে বসে মেজার করা ছিল, কিন্তু সেটা সাকসেসফুল ল্যান্ডিং হয়নি, ক্র্যাশ ল্যান্ড করে। কিন্তু যে কাজটা করেছিল সেটা হচ্ছে অরবাইটার। অরবাইটার কিন্তু স্টিল নাও পাঠানোর পরে 2019-এর পর থেকে অরবাইটার কিন্তু ডেটা সাপ্লাই করে গেছে। শুধু তাই নয়, তার যতটা লাইফ স্প্যান ছিল, তার থেকে অনেক বেশি লাইফ স্প্যান ধরে কিন্তু অরবাইটার ঘুরে গেছে তার চারপাশে। এবং সে আরো অনেক নতুন তথ্য আমাদের দিয়েছে, যা কিনা চন্দ্রযান-3 কে পাঠাতে আমাদের সহায়তা করেছে। এবং আমি বললাম যেগুলো চন্দ্রযান-2 এর কি ছিল। এই চন্দ্রযান-3 হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার। দেখা যায়, আমরা বলছিলাম একটা যন্ত্র পড়ে সেটা ফেল করেছে, তাই নিয়ে অনেক কিছু হয়েছে, তাই নিয়ে মানে রাজনীতিও হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এই যে ছবি, ঠিক আছে, এই যে নতুন ক্রেটার ফর্মেশন, এবং সেই ক্রেটার ফর্মেশন যেগুলো সিনথেটিক অ্যাপারচার রাডার দিয়ে তোলা হয়েছে, এগুলো একটা নতুন নতুন আবিষ্কার, যে আবিষ্কার শুধুমাত্র অরবাইটার থেকেই করা গেছে। তাহলে মনে করা যাক, কেউ যদি আমি নাবিয়ে ফেলতে পারি তাহলে কি হয়। এবং এগুলো বিভিন্ন সময় মুনের বিভিন্ন আহ পাওয়া ছবি, তার নতুন ক্রেটারের ছবি, যেগুলো অরবাইটার দিয়েছে। এবার আসা যাক চন্দ্রযান-3 এবং চন্দ্রযান-2 এবং চন্দ্রযান-3-র মধ্যে আমি বললাম বিশেষ কোনো তফাৎ নেই। চন্দ্রযান-3-তে যেটা ছিল না, সেটা হচ্ছে যে কোনো রকম অরবাইটার ছিল না। যেহেতু অলরেডি একটা অরবাইটার রয়েছে, তার জায়গায় ছিল একটা প্রপালশন মডিউল, যে কিনা ল্যান্ডারটাকে নিয়ে যায়। এবং সব থেকে এই মিশনের যদি কোনো ক্রিটিক্যাল কাজ থাকে, তাহলে ছিল এই ছবি, যেটাকে বলা হয় স্যাটেলাইটের অ্যাটিটিউড কম, হাইট এবং উচ্চতা। এই ছবি আমরা বারবার নিউজ মিডিয়াতে দেখেছি। আমরা যখন নিউজ মিডিয়াতে ছিলাম, আমরা বারে বারে বলেছি যে একটা জিনিস মনে করা সব থেকে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ল্যাটারাল স্পিড কন্ট্রোল করা এবং ভার্টিক্যাল স্পিড করা দুটো একসাথে। তার কারণটা হচ্ছে, আমি যদি দেখি যে মাত্র এই জায়গা থেকে আমি যদি 690 সেকেন্ডের মধ্যে স্যাটেলাইট কিন্তু এই অন্তত পক্ষে প্রায় 700 কিলোমিটার, 750 কিলোমিটার চলে যাচ্ছে,
তাহলে প্রায় 11 সেকেন্ডে 750 কিলোমিটার যাচ্ছে এরকম গতিবেগের একটা জিনিসকে মোটামুটি এই জায়গায় নিয়ে এসে তাকে জিরো ভেলোসিটি করে আস্তে 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 ডিসেন্ড করা, যদি এখানে না নামতে পারে তাহলে এখানে নামানো, সেটা কিন্তু পুরোপুরি অনবোর্ড ছিল। মনে রাখা দরকার যে ম্যানুভারের কথা আমরা যেটা বলছিলাম, এই জায়গায় কিন্তু কোনো ম্যানুভার ছিল না। এই জায়গায় চন্দ্রযান পাঠানোর সময় যে কম্পিউটার প্রোগ্রাম লিখে দেওয়া হয়েছিল সে কিন্তু সেইভাবে কাজ করেছে, মানে দেয়ার আর নো কন্ট্রোল অ্যাকচুয়ালি। এবং ইন্ডিয়া যেটা করতে পেরেছে, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 প্রধান উদ্দেশ্য ছিল তাকে নামানো, তারা সফট ল্যান্ডিং করতে পারছে কিনা। এবং তারপরে এই ছবি আমরা দেখেছি, অসাধারণ ছবি। ল্যান্ডার পাঠিয়েছে আমাদেরকে, রোভার পাঠিয়েছে, প্রজ্ঞান পাঠিয়েছে। আনফর্চুনেটলি আমরা জানি যে চাঁদে মাত্র 14 দিন থাকে, তারপরে আমরা অন্ধকার হয়ে যায়, টেম্পারেচার তার ফলে সাস্টেন করাটা মুশকিল। কিন্তু সেই 14 দিনেই প্রজ্ঞান ল্যান্ডার যথেষ্ট সাকসেসফুল কাজ করে, এবং এই সেই ঐতিহাসিক ছবি যখন ল্যান্ডার নামছে। এবং যেটা বলার যে অলরেডি কিন্তু যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে চন্দ্রযান 3 থেকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত কিন্তু হয় না, যে মিনারোলজি স্পেকট্রাম অলরেডি পাওয়া গেছে, যে এই যে ফেরাইট, Fe2 ইত্যাদি যেগুলো পাওয়া যাচ্ছে, রিপ্রেজেন্ট অফ সালফার, অ্যালুমিনিয়াম, এই জিনিসগুলো যে পাওয়া গেছে, তো এইগুলো চাঁদের মধ্যে পাওয়া গেছে অলরেডি। সেটাকে এমিশন স্পেকট্রাম করে লেজার স্পেকট্রোমিটার দিয়ে পাওয়া গেছে। আরেকটা জিনিস পাওয়া গেছে সেটা হচ্ছে যে চাঁদের সারফেসের টেম্পারেচার, মানে দেখা যাচ্ছে যে জিরো, ঠিক আছে, আমি যদি যাই যে মোটামুটি এটা 0 মিলিমিটার, ঠিক আছে, আর আমি যদি মাত্র 80 মিলিমিটার যাই, আমরা দেখছি তো টেম্পারেচার বহুলাংশে চেঞ্জ করে যাচ্ছে, ঠিক আছে। তো চাঁদের মাটির তলায় এবং মাটির ওপরে তাপমাত্রার যে একটা অবাধ যে মাত্র 8 সেন্টিমিটারের জায়গায় 50 ডিগ্রি থেকে -10 ডিগ্রিতে চলে যাচ্ছে, প্রায় 60 ডিগ্রি টেম্পারেচার চেঞ্জ করে যাচ্ছে, এটাও কিন্তু নোট। এরপরে আমি আরো তিনটে মিশন নিয়ে একটু বলি, যে মার্স অরবিটাল মিশন। মার্স অরবিটাল মিশন একটা গুরুত্বপূর্ণ মিশন, যে মিশনটা মার্সকে অরবাইট করে, মানে একটা অরবাইটার ইউজ করে স্টাডি করা হয়েছিল, যেখানে থার্মাল ইমেজিং সেন্সার, ঠিক আছে, মার্স এক্সপোনেনশিয়াল নিউট্রাল কম্পোজিশন অ্যানালাইজার, লাইমান আলফা ফটোমিটার, কালার ক্যামেরা, এগুলো পাঠানো হয়েছে। এবং সেখান থেকে যেটা এসেছে যে এই ধরনের ছবি তৈরি করা গেছে, দেখা গেছে যেটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে, সেটা হচ্ছে যে নর্দার্ন হেমিস্ফিয়ার, যে যখন সামার সলস্টাইস হচ্ছে, সামার সলস্টাইস মানে আমরা যেটাকে বলি হচ্ছে যে জুন মাসে, 21শে জুন, যেটাকে আমরা সামার সলস্টাইস বলি, তাতে দেখা যাচ্ছে যে এখানে ক্লাউড ফর্ম করছে, সেখানে আইস ভেপোরাইজড হচ্ছে, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে একটা উল্লেখযোগ্য বিষয় হিসেবে আমাদের কাছে আসছে যে দ্য অরিজিন অফ লাইফ, যে জিনিসগুলোকে মানে অ্যাক্টিভেট করে, যে যেখানে আমরা কার্বনের প্রেজেন্স রয়েছে, যেখানে জলের প্রেজেন্স রয়েছে, সেটা কিন্তু মার্স অরবিটাল মিশন থেকে পাওয়া যায়। এবং ভ্যারাইটি অফ ডিফারেন্ট ক্লাস সেট অফ ফটোগ্রাফ তৈরি করা হয়, যে ফটোগ্রাফ মার্সের অ্যাটমসফিয়ার কিভাবে রয়েছে, মার্সের অ্যাটমসফিয়ার কিভাবে কার্বন হচ্ছে, সেগুলো পাওয়া। নেক্সট আদিত্য এল1, এই মুহূর্তে সব থেকে প্রেস্টিজিয়াস মিশন আমি বলবো, তার কারণটা হচ্ছে ইন্ডিয়ার ফার্স্ট সোলার মিশন। এবং আদিত্য এল1 নিয়ে আমরা জানি যে এটা, এই যে ছবিটা আমি দেখিয়েছিলাম, এই ছবিটাকে স্টাডি করবার জন্য পাঠানো হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং এই যে ছবি, এটা হচ্ছে সূর্যের চারপাশে যে করোনার ছবি, যেটা একটা লাটিন ওয়ার্ড ক্রাউন থেকে এসছে, সৌর মুকুট। এই করোনাকে স্টাডি করার একমাত্র উপায় হচ্ছে যে পূর্ণ সূর্যগ্রহণ, যখন সূর্য আর চাঁদ পাশাপাশি। এছাড়া কিন্তু করোনাকে দেখা যায় না, কারণ সূর্যের নিজস্ব ফটোস্ফিয়ারের যা ঔজ্জ্বল্য, তাতে করোনা ঢাকা পড়ে। আবার উল্টো দিক থেকে আরেকটা জিনিস সত্যি, যে সূর্যের ফটোস্ফিয়ারের যে সারফেস টেম্পারেচার, তার থেকে আবার যখন করোনার দিক চলে যাচ্ছি, বাইরে গেলেও টেম্পারেচার বহুলাংশে বেড়ে যাচ্ছে। ম্যাগনেটিক থ্রাস্ট অফ পার্টিকেল তৈরি, এই দুটো প্রধান উদ্দেশ্য ছিল, যে করোনাকে স্টাডি করবো এবং সূর্য থেকে আগত পার্টিকেল গুলো কিভাবে হচ্ছে, তাইকে কিভাবে আসছে, তার কারণ কিভাবে হচ্ছে, তাই। তো পুরো বিষয়টাকে যদি আমি এভাবে দেখি, তাহলে আদিত্য এল1 তার চারপাশে এই প্রচুর যন্ত্রপাতি নিয়ে স্টাডি করতে চায়। এবং এল1 পয়েন্ট আশা করি এখন অনেকেই জানেন যে এল1 একটা পয়েন্ট, একটা ইউনিক একটা ইকুইলিব্রিয়ামে আসে, যার ফলে স্যাটেলাইটটা তাকে মিনিমাম তার
মানে সেটা একদম যাকে বলে শূন্যে ভাসমান, তাকে মিনিমাম এনার্জি খরচ করে তাকে পাঠানো। এবং আদিত্য L1 এমন একটা জায়গায় পৌঁছেছে L1 লাগরাঞ্জ পয়েন্টে, যে লাগরাঞ্জ পয়েন্টে সে সূর্যকে দেখবে, ঠিক আছে, এবং মূলত সূর্যের ছবি সে তুলবে। ঠিক উল্টো দিক ভাবে আমি যদি দেখি, যে আমি যদি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দেখি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সূর্যের উল্টো দিকে বসে আছে, সে কি দেখছে না, সে সূর্যের আলোটাকে ইউজ করছে ক্যামেরা। এখন আদিত্য L1 এর যে পেলোডস গুলো আছে, সেই পেলোডস গুলো আমি ডিটেলে না বলি, সেগুলো এই এতগুলো পেলোড রয়েছে, যেরকম VLC লাইট ইমিশন স্যুট, গতকালই একটা স্যুট মাল্টিওয়েভলেট ছবি পাঠিয়েছে, বা হেলিওস যেটাকে হচ্ছে এক্স-রে স্পেকট্রোমিটার, অ্যাসপেক্ট সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্টের যে হিউজ অ্যামাউন্ট সোলার উইন্ড আছে, ম্যাগনেটিক মেজারমেন্ট ইত্যাদি ইত্যাদি। এবং আদিত্যর ডেটা আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, তার কারণটা হচ্ছে কিছু টেকনিক্যাল আছে, সেই কারণের জন্য। যে কিছু যেগুলো ইসরো অবজার্ভ করে সেগুলো ইসরোর ওয়েবসাইটে পাওয়া যায়, সেগুলো দেখলে বোঝা যেতে পারে। এছাড়াও আমি কিছু আপকামিং স্যাটেলাইট নিয়ে একটু তাড়াতাড়ি বলি। যে নেক্সট হচ্ছে এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট, যে মূলত যে এক্স-রে পোলারিমিটার যেটাকে স্টাডি করা হচ্ছে, যে রেডিয়েশন যেটা আছে তার পোলারাইজেশন স্টাডি করে, এখনো পর্যন্ত পোলারাইজেশন স্টাডি করা হয়নি, তার জন্য এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট ছাড়া হবে। এবং 2024-25-এ আমরা শুক্রতেও, যেটা যাচ্ছে ভেনাস অরবিটাল মিশন, শুক্রায়ন, যেটাকে শুক্রযান যেটাকে আমরা বলছি। শুক্রের সব থেকে বড় সমস্যা হচ্ছে শুক্রের চারপাশে একটা হিউজ অ্যামাউন্ট অফ সালফার ডাইঅক্সাইড লেয়ার আছে। সালফার ডাইঅক্সাইডকে নামিয়ে সেখান থেকে তার যন্ত্রে শুক্রের কাছাকাছি যাওয়াটা ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে। তো তাই নিয়েও ইসরো চেষ্টা করছে যে অ্যাটমসফিয়ার, আয়নোস্ফিয়ার এগুলো হচ্ছে জানার, তার কম্পোজিশন কি আছে, শুক্র প্রচুর ভলকানিক অ্যাক্টিভিটি ক্ষেত্রে হয়, সেগুলো জানার জন্য। নেক্সট হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার মিসার। এটা একটা খুব ইন্টারেস্টিং, যেটা দিয়ে প্রচুর পরিমাণে কাজ হবে। ইকোসিস্টেম ডিস্টারবেন্সেস, আইস পোলার, আমরা জানি যে পোলার আইস, অ্যান্টার্কটিক আইস চলে যাচ্ছে, ন্যাচারাল হ্যাজার্ড, সুনামি, ভলকানো, ল্যান্ডস্লাইড, ফর দ্য ম্যানকাইন্ড এই স্যাটেলাইটটা যাচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার দিয়ে মিসার। এবং কিছু বাইল্যাটারাল রয়েছে, যেরকম আমরা 2019-এর যে চন্দ্রযান 2, সেখানে জাপানের একটা ইন্টারাকশন ছিল জ্যাক্সার সাথে, কিন্তু সেটা ফাইনাল হয়নি। সেটা 2026-28-এ হতে চলেছে, যেটাকে আমরা বলি ইসরো জ্যাক্সা বাইল্যাটারাল। সেখানে লঞ্চার এবং রোভারটা জাপান তৈরি করবে, এবং ল্যান্ডার ইন্ডিয়া যেহেতু এখন এক্সপার্ট হয়ে গেছে ল্যান্ডিং করাতে, ইন্ডিয়া ল্যান্ডার তৈরি করবে। এছাড়াও গগনযান মিশন এখন সব থেকে ইন্টারেস্টিং মিশন, যেখানে তারা ম্যান্ড মিশন, মানুষ পাঠাবে মহাকাশে, তার প্রস্তুতি চলছে। এবং এটা এইভাবে চলছে, প্রথমে ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট, মানে একটা ক্যাপসুলকে তুলে নিয়ে সেটাকে ফেলা, তার প্রপার প্যারাশুট করে খুলছে কিনা, তারপর তার ভেহিকেল চেক করা, তারপর তার হচ্ছে তার উপরের অংশটা যেটা বেরিয়ে চলে যাবে ম্যান মিশনে, সেটাকে টেস্ট করা, তারপর এই পুরো জিনিসটাকে আনম্যান ফ্লাইট করিয়ে প্যারাশুট দিয়ে নামানো হবে, এবং তারপরে মানুষ পাঠানো। এবং এর জন্য প্রচুর নতুন ইঞ্জিন তৈরি করা হচ্ছে, সলিড বুস্টার বলে নতুন ইঞ্জিন তৈরি করা হচ্ছে, লিকুইড স্টেজ, মাল্টিপল স্টেজে ইঞ্জিন তৈরি করানো হচ্ছে, যার নাম দেওয়া হয়েছে বিকাশ। এবং নতুন স্টেজ ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করা হচ্ছে, তার কারণ এখানে আমাদের অনেক বেশি মাস যাবে, কারণ মানুষ পাঠাতে গেলে তার অনেক বেশি কর্মকাণ্ড, সেখানে পেলোডের মাস অনেক বেশি হতে হবে, সুতরাং আমাদের রকেটকে অনেক উন্নত মানের হতে হবে। এবং এই তার কিছু কিছু ছবি, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হয়েছে। এছাড়া আমার যেটা বলার, আমি আর হয়তো 2 মিনিট নেব, সেটা হচ্ছে আমরা স্পেস মিশনের স্পেস মিশনের সহযাত্রী হিসেবে আমাদের গ্রাউন্ড কিছু সিস্টেম তৈরি করে রাখতে হয়। ওই কমিউনিকেশন প্যাটার্ন যেগুলো আসছে সেগুলো দেখবো কিভাবে। তো সবার প্রথমে রেডিও টেলিস্কোপ, জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ GMR-3, একটা বিশাল কর্মকাণ্ড CRS দিয়ে, এবং সেটা হচ্ছে ছবি, যারা কিনা এগুলো রেডিও টেলিস্কোপ একটা অ্যারে হিসেবে বসানো আছে, কিলোমিটার পর কিলোমিটার, মাইলের পর মাইল হিসেবে। এটা হচ্ছে 3.6 মিটার দেবস্থাল অপটিক্যাল টেলিস্কোপ, এটা এরিস বা নৈনিতালে যে অর্গানাইজেশন আছে সেখানে রয়েছে। এবং সেখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটা আমি দেখাতে ভুলে গেলাম, সেটা হচ্ছে লিকুইড মিরার টেলিস্কোপ, মার্কারি দিয়ে মিরার তৈরি করা হয়েছে। এবং কোডাইকানাল সোলার অবজারভেটরি, এটা ডেডিকেটেড টু সোলার অবজারভেশনের জন্য কোডাইকানালে বসানো রয়েছে, যার কোনো স্টাডি হচ্ছে সূর্যকে স্টাডি করা, সূর্যের সমস্ত গতি প্রকৃতিকে দেখা। তো আমরা
যদি একটা বাজেটারি কম্প্যারিজন করি, যে আমরা যদি দেখি যে এইটা যদি একটা নর্মাল বাজেট হয় যেখানে 19.5 বিলিয়ন খরচ হচ্ছে নাসা, বা 11.0 বিলিয়ন খরচ হচ্ছে চায়না, বা হচ্ছে 6.3, তাহলে ইসরোর বাজেট মাত্র 1.5 বিলিয়ন, এবং এই 1.5 বিলিয়নে ইসরো একটা কম্পারেটেবল কাজ করে চলেছে, যেটাই কিনা এই যে ট্রায়াম্প বা বিজয় যাত্রা তার প্রধান উদ্দেশ্য, যে আমরা কত অল্প খরচে কত বেশি কিছু করতে পারি। এবং এই জিনিসটা আমরা দেখেছিলাম যে কস্ট অফ এফিসিয়েন্সি, যে দেখিয়েছিলাম যে একটা সিনেমা, যেটা খুব ইন্টারেস্টিং একটা সিনেমা বেরিয়েছিল ইন্টারস্টেলার বলে, সেই ইন্টারস্টেলার সিনেমাটা মোটামুটি 1,000 কোটি টাকা খরচ হয়েছিল ক্রিস্টোফার নোলানের ডিরেকশনে। কিন্তু তার থেকেও আমরা চন্দ্রযান-2 978 কোটি টাকা, সারপ্রাইজ যে চন্দ্রযান-3 তার থেকেও কম খরচে মাত্র 615 কোটি টাকা তৈরি করা হচ্ছে। তাহলে সায়েন্টিফিক ডেভেলপমেন্টের থেকেও যেটা সব থেকে বড় কথা, যে আমাদের মতো দেশ, সেই দেশ এত কম টাকায় এত ভালো স্পেস রিসার্চ প্রোগ্রাম তৈরি করছে। আমি মোটামুটি এখানে পরে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে, যেহেতু এটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম একটা অপরচুনিটি তৈরি করছে ছাত্রছাত্রীদের এগিয়ে আসার জন্য, রিসার্চ করার জন্য, রিসার্চ মাইন্ডেড করার জন্য, তার জন্য এই মুহূর্তে আমি যে সংস্থার যুক্ত, বা যে সংস্থা আমি তৈরি করেছি 2 বছর আগে, সেই সংস্থার এরা হচ্ছে আমাদের কোলাবোরেশন। তার মধ্যে প্রায় ইসরোর 5খানা সেন্টার বসে আছে, এবং তাছাড়াও খুব প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট যারা আমাদের সাথে আমরা একসাথে কাজ করছি বিভিন্ন ক্ষেত্রে। আমাদের কাছে এত রিসোর্সেস আছে, এত যন্ত্রপাতি আছে, এত স্যাটেলাইট রয়েছে, যার ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি ফ্রি অফ কস্ট, 1 পয়সাও লাগে না। এবং সেগুলো একটা ছবি, এই ছবি হচ্ছে আমি দেখানোর একটাই উদ্দেশ্য, এই যন্ত্র সৌন্দর্য বা যন্ত্রগুলো আমরা কি করেছি। যেরকম এটা একটা এমএসটি রাডার, এই রাডারে প্রথম এমএসটি রাডার গেট দিয়ে এইখানে আমার এক ছাত্র বসে আছে, সে কাজ করছে এই যন্ত্রটা বা এই যন্ত্রটা দিয়ে, ঠিক আছে। এরকম ওয়েদার মডিউল নিয়ে আমি নিজে কাজ করছি, বা আমাদের বর্তমান যেসব ছাত্ররা রয়েছে তারা অটোমেটেড ওয়েদার স্টেশনে ডেটা নিয়ে কাজ করছে, জিপিএস যন্ত্র, জিপিএস নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা কাজ করছে, রেডিও সন্ডের যন্ত্র, রেডিও সন্ডে নিয়ে কাজকর্ম করছে। সুতরাং আমরা স্পেস প্রোগ্রামের যারা কাউন্টার পার্ট তাদের সাথে বিশেষভাবে যুক্ত, এবং এতগুলো স্পেস স্যাটেলাইট নিয়ে আমরা নাসা বা ইসা বা ইন্ডিয়ান স্যাটেলাইট নিয়েও আমরা কাজকর্ম করে চলেছি দিন রাত। এবং আমরা আদিত্য এল1-এর ডেটা বা আদিত্য এল1-এর স্পেস প্রোগ্রামের মিশনের সাথেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত, এবং সেটার কাজকর্ম আমরা করব। প্রত্যক্ষভাবে হয়তো আমরা স্যাটেলাইটের ইনস্ট্রুমেন্টেশনের সাথে যুক্ত না, কিন্তু স্যাটেলাইট যে সায়েন্স করছে সেই সায়েন্স আমরা করি, এবং পরোক্ষভাবে যুক্ত বলতে গেলে স্যাটেলাইটের ডেটা আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে পারি, সেগুলো নিয়ে কাজ করতে পারি ভবিষ্যতে। তার কারণ এই মুহূর্তে আমাদের সাথে আদিত্য মিশনের দুজন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, একজন প্রফেসর দিব্যেন্দু চক্রবর্তী, যিনি অ্যাসপেক্স মিশনের পিআই, তিনি আমাদের সাথে যুক্ত, এবং ভেরি রিসেন্টলি প্রফেসর দীপঙ্কর ব্যানার্জি, যিনি স্যাটেলাইটের আফটার ডেটা সায়েন্স যে করা হবে সেই ডেটার সাথে তিনি তার চেয়ারম্যান সায়েন্স, আদিত্য সায়েন্স প্রোগ্রামে, ডেটা সায়েন্স প্রোগ্রামে তিনি আমাদের সাথে সদ্য সংযুক্তিকরণ হয়েছেন বলা যেতে পারে। এটা আমার গ্রুপ, আমার রিসার্চ গ্রুপ। এর মুহূর্তে আপনারা এই প্রদীপ্তদা থেকে নিশ্চয়ই চেনেন, বাকি যারা রয়েছে এরা আমার সাথে এই মুহূর্তে কাজ করছে। এরা তাদের নিজস্ব প্রফেশন ছাড়াও, সেই প্রফেশন তারা কেউ হয়তো স্কুলে পড়াচ্ছে, কেউ হয়তো কলেজে পড়াচ্ছে, কিন্তু তার সত্ত্বেও তারা আমার সাথে রিসার্চ করছে। এই একদম ডান দিকে এই ছেলেটির নাম শ্রেয়ম জানা। তার বাড়ির একতলায় কাঁথিতে আমরা একটা ল্যাবরেটরি তৈরি করেছি, যেখানে আমি যন্ত্রপাতি। এটা আমার পুরনো ব্যাচ, যারা আমার পিএইচডি কমপ্লিট করে ফেলেছে ভারতের ছবিতে। তার মধ্যে এই সৌজন এনইআরএল এ কাজ করছে, বিওম্যাগনেটিজমে কাজ করছে, সদ্য চায়না একটি পোস্টডক করেছে সাথী, এবং বিশ্বাস সেও সাবমিট করেছে শুনলাম। তো এবং এর বাইরে যেটা হচ্ছে যে এখানে এই ছাত্রটি, এটি আমার সাথে কোলাবোরেশনে কাজ করছে এবং আইআইটি ইন্দোর, এবং এ আমার প্রথম বিদেশি স্টুডেন্ট, সেও আমার সাথে কোলাবোরেশনে কাজ করছে ইউনিভার্সিটি ওয়েস্ট অক্সফোর্ড। এখন যেটা কনক্লুশন করা যায় যে ইন্ডিয়ান স্পেস সায়েন্স অপরচুনিটি হিউজ। এরা এটার যে সুযোগ সেটা প্রচুর বড়। সুতরাং আমরা সকলকে অনুরোধ করি, বা আমরা সকলকে এনকারেজ করি যে স্পেস সায়েন্স প্রোগ্রামের জন্য একজন রিসার্চার হওয়া দরকার। যে রিসার্চার যারা হতে চায় আমরা রয়েছি তাদেরকে অ্যাসিস্ট করবার জন্য। আমরা একটা কমিউনিটি তৈরি করতে চাইছি বেঙ্গলে, যারা কিনা স্পেস সায়েন্স প্রোগ্রামে, এবং শুধু তাই নয়, এই কমিউনিটি তৈরি করবার জন্য আমাদের গোটা
ভারতবর্ষ থেকে যত সায়েন্টিস্ট রয়েছেন যারা মূলত বাঙালি, তারাও চাইছেন যে পশ্চিমবঙ্গে বিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স বা স্পেস সায়েন্সের কিছু একটা হোক। এবং এই আমাদের অর্গানাইজেশনের ওয়েবসাইট, তারা দেখতে পারে কি কাজকর্ম হচ্ছে, তারা আমাদের মেল করতে পারে, চিঠি লিখতে পারে, ফোন করতে পারে, হোয়াটসঅ্যাপ করতে পারে, তো তাদের যদি তারা স্পেস সায়েন্স প্রোগ্রামে ইন্টারেস্টেড হয়। So that's all from my end, and thank you very much for your time and work. সত্যি একটা অসাধারণ একটা বক্তৃতা শুনলাম, মানে একটা প্রেজেন্টেশন শুনলাম। আমি কিছু কিছু প্রশ্ন ভাবছিলাম করব, কিন্তু আমি দেখছি উনি বেশিরভাগই উত্তর দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর হচ্ছে যে আমাদের যেটা মেন হয় সেটা হচ্ছে যে আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমি একটু টাইম তাদেরকে দেবো, তারপরে তো আমি কনক্লুড করবো। এবং ফার্স্ট অফ অল আবার আমি বলি, বেসিসের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং একটা অসাধারণ প্রেজেন্টেশন, খুব লাইভলি। এবং কি হচ্ছে, কেউ যদি চোখ সরিয়েও নিতে চায় সে পারবে না, আমি যেটা বুঝতে পারলাম। খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে। তো যদি কারো প্রশ্ন থাকে তাদেরকে একটু টাইম দেওয়া যেতে পারে, নাহলে পরে আমার মনে হয় ওনার প্রফেসর সুদীপ শাসমালের সঙ্গে যে কোনো সময় বোধহয় যোগাযোগ করতেও পারেন, সেটাও হয়তো সুযোগটা আছে। হ্যাঁ, আমি আমার গ্রুপে, আমার এই মিটিং গ্রুপে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভালো যে হয়। কি করতে পারে। আর আমার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যে কেউ হোয়াটসঅ্যাপ করতে পারে। আমি মনে করি যে সমস্ত প্রশ্নই ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনো এই আর একটা কনসেপ্ট স্যার প্রশ্নটা করলাম এটাকে খুব বোকা প্রশ্ন, চালাক প্রশ্ন, এরকম কোনো নয়। যার যা মনে আসছে, যেটাই জানতে চাওয়ার ইচ্ছা, তাহলে আহ সেটা করতে পারো, এবং সেটা করা যেতে পারে। আমার একটা দিকে অন্যটা বলুক, আমি একটা মাঝখান থেকে একটু একটা প্রশ্ন করছি অ্যাটেন্ড করতে। কি হয়, আমরা যেটা দেখতে পারি যে ভেবে নিন ক্লাস 11-12 এর পর থেকে, বা ভেবে নিন গ্রাজুয়েশন যখন করে, তারপরে কি কি ধরনের পরীক্ষা, বা এগুলো তো বোঝাই যাচ্ছে, অনেক কিছু ভালো করে বলা আছে, বুঝতে নেই কি ধরনের পরীক্ষা, বা গ্রাজুয়েশনে কিরকম ইন্টারেস্ট, বা কোন লাইনের কোন সাবজেক্ট কম্বিনেশন নিলে পরে এখানে সবথেকে বেশি প্রযোজ্য হয়। This is আচ্ছা, more- এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। পরীক্ষা তো আমাদের ভারতবর্ষে ইউজিসি অ্যাপ্রুভ যে সমস্ত পরীক্ষা আছে সেগুলো তো ঠিক, কিন্তু আমি যেটাকে এনকারেজ করি মানে সব ক্ষেত্রেই, সেটা শুধুমাত্র ফিজিক্স বা অ্যাস্ট্রোফিজিক্স এর জন্য না। আমাদের যেটা প্রধান অসুবিধা হয়, মানে আমরা দেখি যে একটা কারিগরি শিক্ষা বা টেকনিক্যাল সায়েন্সের সাথে ফান্ডামেন্টাল সায়েন্সের যে ডিফারেন্সটা এসে যায়, যেটা কিনা পরবর্তীকালে জব বা চাকরি পেতে যেটা অসুবিধা অনেকে ফেস করেন। আমার যেটা ব্যক্তিগত মনে হয় সমস্যাটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আমরা সবসময় একটু পুঁথিগত বিদ্যার মধ্যে থেকে থাকি, যে আমরা সবসময় টেক্সট বুক পড়ি, বা টেক্সট বুক পড়লে সেখান থেকে নাম্বার পাওয়াটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু যেটা হয়েছে, যেটা হতে চলেছে, যে ধীরে ধীরে একাডেমিক্স কে ইন্ডাস্ট্রির সাথে একটা অদ্ভুত অ্যামালগামেশন শুরু হয়েছে। মানে অনেকেই হয়তো জানে না যে বিভিন্ন আইআইটি গুলোতে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন বিটেক করানো হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স স্পেস সায়েন্সে, এমটেক করানো হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স স্পেস সায়েন্সে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, আমি যদি বলি যে একটা উদাহরণ দিই, সিনথেটিক অ্যাপারচার রাডার, এই রাডার কারা তৈরি করবে? এই রাডার ইঞ্জিনিয়ার তৈরি, একটা ইঞ্জিনিয়ারিং ফার্ম তৈরি করবে। এখন সেই ইঞ্জিনিয়ারিং ফার্মে কোথাও তো ফিজিক্সে পড়ানো হয় না, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যালে রাডার তৈরি পড়ানো হয় না। রাডার তৈরি পড়ানোর জন্য তাকে একটা আলাদা জায়গায়, আলাদা একটা স্ট্রিম যেতে হবে। তাহলে যদি করা যায়, আমরা যদি এরকম করি যে আমরা প্রত্যেক দিন যারা স্কুল, হায়ার হায়ার সেকেন্ডারি লেভেলে বা কলেজের লেভেলে, তারা যদি আমরা দেখি যে অ্যাস্ট্রোফিজিক্স এই মুহূর্তে চারিদিকে কি হচ্ছে, এবং সেটা নিয়ে আমাদের যদি একটা প্রত্যেক কলেজে একটা ছোট ছোট কমিউনিটি, একটা অ্যাস্ট্রোফিজিক্যাল ক্লাব বা একটা অ্যাস্ট্রোনমিক ক্লাব তৈরি করা যায়, যে ক্লাবে অন্ততপক্ষে ছাত্রছাত্রীরা দেখতে চায় যে এই মুহূর্তে কি হচ্ছে, জানি এই ইনফরমেশনটা জানাটা, ডেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইনফরমেশন থাকা। এবং ইনফরমেশন যদি থাকে, ইনফরমেশনের বেসিসে কিভাবে এগোনো যেতে পারে, যে স্যার এই একটা স্যাটেলাইট দেখলাম ছাড়া হচ্ছে, এই স্যাটেলাইট নিয়ে কি আমরা কাজ করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু উত্তরগুলো হবে হ্যাঁ। তার কারণ এখন সেন্ট্রালাইজ ফেসিলিটি, এখন সরকার বলে দিয়েছে যে যন্ত্র যদি তৈরি হয় সেই যন্ত্র জনগণের, কারণ জনগণের টাকায় যন্ত্র তৈরি হয়েছে। তাহলে আমি ছাত্রদেরকে এভাবে এনকারেজ করতে পারি। ধরা যাক আমি যদি বলি যে সামনে বছর আদিত্য এলোয়ার একটা মানে বিশাল কর্মকাণ্ড হতে চলছে, তাহলে আমরা যদি এবছর থেকে গ্রাজুয়েশন লেভেলে বা হায়ার সেকেন্ডারি লেভেলে আমরা যদি দেখি যে কোনো একটা স্যাটেলাইটের ডেটা, সেটা যদি খুব সহজ করে আমরা একটু অ্যানালিসিস শিখি, সেটা থেকে যদি সায়েন্সটা জানতে পারি, এটা কিন্তু খুব কঠিন নয়।
এটা আজকালকার প্রত্যেকে অন্ততপক্ষে সবাই কোনো না কোনো কম্পিউটার প্রোগ্রামিং জানে, কোনো না কোনো তারা ল্যাঙ্গুয়েজ জানে। এই জিনিসটা কিন্তু তারা আদতেই মানে খুব সহজেই করতে পারে, এবং এটা কিন্তু দ্যাট উইল বি আ পার্ট অফ আ বিগার প্রজেক্ট। আমি যেগুলো বললাম, এই যে ন্যানো স্যাটেলাইট, পিকো স্যাটেলাইট, স্কুল কলেজে কিন্তু এভাবেই তৈরি করা হয়েছে। মানে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে একটা এক্স রে প্লেটের ওপরে, ঠিক আছে, বা একটা এক্স রে প্লেটকে কিভাবে একটা ডিটেক্টরে কনভার্ট করানো যায়, সেই প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রদের করানো হয়েছে, এবং সেই থিওরি কিন্তু বৃহত্তর অর্থে স্যাটেলাইটে ঢুকিয়ে আকাশে গেছে। সুতরাং এগুলো দিস ইজ দ্য হাই টাইম। আমি বারে বারে বলছি, ইন্ডিয়া কিন্তু স্পেস প্রোগ্রামে আগামী 5 বছর এমন একটা জায়গায় চলে যাবে যেখানে মানে ম্যান্ডেটারি, কম্পালসারি হতে বাধ্য যে স্কুল বা কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, স্পেস সায়েন্সকে অ্যাজ এ কোর্স হিসেবে করানো। আমরা যদি আমাদের একটু আগে এটা শুরু করতে পারি, আমরা সবসময়ই রয়েছে ইনস্টিটিউট যেটা তৈরি হয়েছে, ইনস্টিটিউট সবসময় চাইছে যে যারা, আমরা জানি যে প্রচুর ছাত্রছাত্রী কলকাতার বাইরে, তারা যথেষ্ট মেধা সম্পন্ন, তারা এক্সপোজার পায় না বলে করতে পারে না, তাদের জন্য আমরা রয়েছি, তাদের জন্য আমরা সবসময় রয়েছি। তারা যদি ইন্টারেস্টেড হয়, উই ক্যান give their project, we can take there as an intern, যারা কিনা ভবিষ্যতে এই সাবজেক্টে একটা মানে আস্বাদ পেতে পারে, যেটা কিনা পরবর্তীকালে তাদের কেরিয়ার বা জব ওরিয়েন্টেডে অনেক কাজে লাগে। হুম। অ্যাকচুয়ালি আপনার কথা থেকে শুনুন, আমি তো অ্যাকচুয়ালি এখন প্রেজেন্টলি বারাসাত গভর্নমেন্ট কলেজে আছি। আমি এই ফোরামটা বুঝি যে আমাদের যে সাধারণ যে কলেজগুলো বা যে এডুকেশন ইনস্টিটিউট, তারা হচ্ছে অ্যাকচুয়ালি একাডেমিক্যাল প্রসেসে সব স্টুডেন্টসদেরকে তৈরি করে। And it is very clear that we have to get professional to a large extent to get the things going. মানে একদম আমরা প্রোডাক্টিভিটি তখনই আনতে পারবো যখন আমরা একাডেমিক থেকে প্রফেশনালিজমে যেতে পারবো। একদম দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং, আর আমি যদি গল্প করতে আরম্ভ করি আনএন্ডিং আর কি। না, মানে ঠিকই, একদম। এবং ইন্ডিয়া কিন্তু এটা শুরু করেছে, মানে আমি বলছি এই যে আইআইটি গুলো কিন্তু করছে, তার কারণটা হচ্ছে যে কোম্পানি, আমি যদি আজকে যদি কালকে ইসরো মনে করে যে আমার কোনো একটা যন্ত্র তৈরি করতে অনেক খরচ হচ্ছে, একটা রকেট তৈরি করতে অনেক খরচ হচ্ছে, আমি কোনো একটা কোম্পানিকে দিয়ে দেবো, মানে আউটসোর্স করব দেশের মধ্যে থেকে, যে কোম্পানি হয়তো সেটা বানিয়ে দেবে, তাহলে কিন্তু সেই কোম্পানি যাদেরকে চুজ করবে, তারা কিন্তু অ্যাস্ট্রোফিজিক্স জানা বা স্পেস ইঞ্জিনিয়ারিং বা স্পেস সায়েন্স জানা লোককেই সিলেক্ট করবে, যাদের ট্রেনিং দেওয়ার কিন্তু পদ্ধতি অ্যাজ এ বিটেক বা এমটেক থেকে অলরেডি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সুতরাং এটা একটা, এই কর্মকাণ্ডটাকে কিন্তু চালু করতে হবে, যে যদি আমাকে ইঞ্জিনিয়ারিং জানতে হয়, তাহলে আমার স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়েই আমাকে বিটেক করতে হবে। মানে যে ফিজিক্স নিয়ে, যেরকম আমরা যারা ফিজিক্সে এমএসসি পাস করেছি বা পিএইচডি হ্যাঁ, করেছি, হ্যাঁ, হ্যাঁ। ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছি, যে কেমিস্ট্রি, সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে। সুতরাং এই ডাইরেক্ট ইন্টার কানেকশনটা, ডাইরেক্ট দ্য ইন্ডাস্ট্রি, এটাকে কিন্তু এডুকেশনাল সিস্টেমের সাথে তৈরি করা দরকার, এবং তার একটা প্রাথমিক স্তর শুরু হয়েছে। সুতরাং এটা একটা বিরাট অপরচুনিটি বলে আমি মনে করি, যে পরবর্তীকালে যারা এই মুহূর্তে কলেজে পড়াশোনা করছে, যারা মনে করছে যে, কারণ অ্যাস্ট্রোফিজিক্স সকলেরই নেশা হয়ে দাঁড়ায়, অ্যাস্ট্রোফিজিক্স অনেকেরই চায় তারা অ্যাস্ট্রোফিজিক্স পড়বে। সুতরাং দিস ইজ দ্য রাইট টাইম টু হিট দ্য হ্যামার। Correct. ঠিক ঠিক যাক, খুব ভালো, মানে ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড আই হোপ, মানে আই হোপের কথা তো ওঠেই না, কেননা এটা আমি বুঝতেই পারছি যে দিস উইল গো দ্য ইনার্শিয়া এন্ড ইট উইল গ্যাদার এ মোমেন্টাম, ভেরি ক্লিয়ার। আমি বেসিসের তরফ থেকে আরেকবার খুবই মানে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেউ কিছু বলছে, একজন হাত তুলেছে মনে হচ্ছে, বোধহয় কৃতি হ্যাঁ, সানু। হ্যাঁ। আচ্ছা কৃতি, বলো কি বলবে বলো। বলছি, এখানে এখন যেটা সমস্যা হচ্ছে, আমাদের কলেজের দিনে দিনে ছাত্র কমে যাচ্ছে। তাহলে আমাদের উদ্যোগটা স্কুল থেকে তুলে আনতে হবে, ছাত্রদের মোটিভেট করে এই রিজনে প্লেস করার জন্য। এবার স্কুলের ছাত্রদের জন্য যদি আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি, তাহলে আমরা কি ধরনের সাহায্য আপনাদের কাছ থেকে পেতে পারি আর কি? হ্যাঁ, দেখুন, এটার দুটো উত্তর হয়। প্রথমত হচ্ছে কলেজের ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে। আমি কোনোদিনই ছাত্রকে দোষ দিই না। আমি যদি মনে করি যে আমি যদি ভালো খাবার তৈরি করি, যে খাবার খেয়ে আমার পেট খারাপ হবে না, যে খাবার খেয়ে আমার গায়ে শক্তি লাগবে, তাহলে সেই খাবার লোকেরা খাবে। তো এটা আমি সব জায়গায় বলি, যে কলেজে যে এনইপি আসছে চলেছে, যে নিউ এডুকেশন পলিসি আসছে, তাতে কিন্তু ছাত্রদেরকে নতুন নতুন কোর্স চালু করতে হবে। যেরকম আমি 3-4টে নাম, অ্যাস্ট্রোফিজিক্স ছাড়াও আমি যেরকম বলি ডেটা সায়েন্স। আমরা কিন্তু সারাদিন প্রচুর ডেটা নিয়ে ডিল করছি, কিন্তু ডেটা সায়েন্স তৈরি করা, ডেটা সায়েন্স অ্যাজ আ স্পেশালাইজড কোর্স তৈরি করা দরকার। বিগ ডেটা অ্যানালিসিস,
এগুলো কিন্তু সমস্ত মানে আমি বলছি যে সমস্ত নামি দামি প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে বা নামি দামি প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারা কিন্তু এই ধরনের ডেটা সায়েন্সের কোর্স চালু করছে। ঠিক আছে, আমরা ব্যাপারটাকে যদি ইনফর্মাল শুরু করি, আমরা কলেজের 10 জন ছাত্রকে 20 জন ছাত্রকে বললাম যে ভাই তোমাদেরকে একটা হিউজ ডেটা দেওয়া হচ্ছে, তুমি সেই ডেটাটাকে নিয়ে ডিল করো, বার করো ডেটার মধ্যে কি আছে। তার কারণ কি, আজ বাদে কাল সে যদি কোনো ইন্ডাস্ট্রিতে যায় তাকে কিন্তু একটা বিগ ডেটাই দেওয়া হবে। হি হ্যাজ টু হ্যান্ডেল দিস ডেটা উইথ হিজ or her professional courses and computational ability। সুতরাং এইটা কিন্তু করা যেতে পারে, এই সাবজেক্ট গুলোকে কলেজে প্রমোট করতে হবে, একটা গ্রুপ তৈরি করতে হবে যে তারা কাজ করছে। 5 জন ছাত্র তারা হয়তো সোলার সায়েন্সে কাজ করছে, 5 জন ছাত্র তারা অ্যাস্ট্রোকেমিস্ট্রিতে কাজ করছে। দ্বিতীয় কথা হচ্ছে স্কুল, হ্যাঁ আমাদের একটা রয়েছে একটা পার্ট, একটা ম্যান্ডেট রয়েছে যেটাকে আমরা নাম দিয়েছি ওয়েসিস, অর্গানাইজড আউটরিচ অ্যাক্টিভিটিস অফ অ্যাস্ট্রোনমি স্পেস সায়েন্স। তাতে আমরা এরকম অলিম্পিয়াড টাইপ করতে চলেছি, আমরা অলরেডি গোটা 2-3 করেছি, কিন্তু যেটা আমরা চাই যদি এরকম অ্যারেঞ্জমেন্ট করা যায় যে ধরা যাক আমি 20টা স্কুলকে একত্রিত করতে পারলাম, 10 জন করে বাচ্চা নিয়ে 200 জন, এবং সেই 20টা স্কুলকে আমরা 2 দিন ধরে ট্রেন করলাম। এবং এটা কিন্তু একবার নয়, আউটরিচ মানে কিন্তু একজন কোনো যিনি ভালো বক্তা, সুবক্তা বা জ্ঞানী গুণী মানুষ তিনি এসে বললেন, বলে চলে গেলেন, ছাত্ররা শুনলো, এটা মানে কিন্তু আউটরিচ নয়। আউটরিচ মানে হচ্ছে তিনি যেটা বলছেন সেটাকে 3 ভাগে বলুন, 1, 2, 3। প্রথম ভাগে তিনি বলুন, ছাত্রদেরকে মোটিভেট করান। দ্বিতীয় ভাগে তিনি বলুন যে কি করা যায়, এবং তৃতীয় ভাগে তিনি সেটা করে দেখান অ্যাজ এ ওয়ার্কশপ। তো বছরে আমি যদি 4 মাস অন্তর অন্তর একটা করে ওয়ার্কশপ করাতে পারি, তাহলে কিন্তু এই ছাত্রদেরকে আমি প্রচন্ড মোটিভেট করতে পারবো তাদের হায়ার স্টাডিজ এর জন্য। সুতরাং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস করতে হবে। এই যে আপনারা 4 দিন 5 দিন ধরে করছেন, আমার খুব ভালো লাগলো। আমি যখন শুনলাম, আমার সাথে যখন প্রদীপ্ত দা বা মাখনদার সাথে আমার গতকাল কথা হয়েছে, বা প্রীতিরন বাবু যখন ফোন করেছেন, তখন আমার খুব ভালো লাগলো যে না, এরকম একটা কন্টিনিউয়াস প্রসেস হবে, যে একটা দিন ওই শোকেস করানোর কোনো দরকার নেই। মাঠে ঘাটে ছাত্রদেরকে বসিয়ে ওয়ার্কশপ করানো, হাতে করে টেলিস্কোপ বানাক, হাতে করে সোলার ইনস্ট্রুমেন্ট বানাক, বানিয়ে নিজেরা দেখুক, নিজেদেরকে ইনভলভ করা। বিভিন্ন যত স্কুলে এটিএল রয়েছে, অটল টিঙ্কারিং ল্যাব, অটল টিঙ্কারিং ল্যাবকে ইনক্লুড করানো হোক। অটল টিঙ্কারিং ল্যাবকে বলা হোক ভাই তোমরা স্পেস প্রোগ্রামের যন্ত্রপাতি বানাও, তোমরা ছোট ছোট জিনিস তৈরি করো। তো এইভাবে কিন্তু করা যেতে পারে, এবং করছে। হরিয়ানাতে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে। 5,000 জন ছাত্রকে নিয়ে হরিয়ানাতে, এই মধ্যপ্রদেশে অলিম্পিয়াড হয়েছে, স্পেস অলিম্পিয়াড। তো আমরা কেন করতে পারবো না? আপনারা যদি লোকাল বডি, আমি যদি ধরি যে মেদিনীপুর ডিস্ট্রিক্টে 20 জন হেডমাস্টার মশাই এগিয়ে এলেন, তারা যদি তাদের স্কুলকে থেকে 10 জনকে রিপ্রেজেন্ট করে দেন একটা বড় কোনো স্কুলে যেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা হ্যাপিলি করব। এর জন্য মানে আমাদেরকে কোনো মানে পয়সা করি দেওয়ার দরকার নেই, শুধু ওই আমরা যেটুকু আমরা বলি যে আমাদের যদি একটু যাতায়াত ভাড়াটা আর ওখানে একটু থাকার ব্যবস্থা করে দেন, ব্যাস, এর বেশি আমরা কিছু চাই না। এবং আমরা হ্যাপিলি করি, এটা আমাদের করতে ভালো লাগে। আমরা প্রায় 15 যবে থেকে আমরা রিসার্চ করতে শুরু করেছি তবে থেকে আমরা আউটরিচ করে যাচ্ছি। আমরা রয়েছি আপনাদের জন্য। মানে আমাদের এখানে কাছে, দাঁতনের কাছের একটা স্কুলে অটল টিঙ্কারিং ল্যাব আছে, নতুন ভাগবত চরণ স্কুলে। হ্যাঁ, আর এখানকার স্কুলগুলো দাঁতন থেকে অনেকটা ভেতরে, মানে ওই স্কুলের ছাত্রদের ছাত্রদের মোটিভেট করে এই স্রোতে আনা আর কি। একদমই তাই। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। এই মুহূর্তে ভারতবর্ষের যত প্রেস্টিজিয়াস রিসার্চ ইনস্টিটিউট রয়েছে, তার যত ডিরেক্টর রয়েছে, তাদের মধ্যে কিন্তু 80% বাঙালি। ঠিক আছে, এবং এই তারা যারা বাঙালি, তারা কিন্তু কলকাতার বাঙালি নয়, তারা কিন্তু কেউ ঝাড়গ্রামের বাঙালি, কেউ নদিয়ার বাঙালি, কেউ মুর্শিদাবাদের বাঙালি, কেউ নর্থ বেঙ্গলের বাঙালি। তারা তো তাদের প্রান্তিক জায়গা থেকে, আমরা জানি যে পশ্চিমবঙ্গের একটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে পশ্চিমবঙ্গটা কলকাতা কেন্দ্রিক হয়ে যায় না চাইলে। কিন্তু এই জাতীয় ক্ষেত্রে তাদেরকে যদি লোকালি মোটিভেট করতে পারি, তারা যদি লোকালি বলা হয় যে না ঠিক আছে তোমাদের জন্য একটা ওয়ার্কশপ অর্গানাইজ করা হচ্ছে, আমাদের ডেডিকেটেড টিম থাকছে, আমাদের ডেডিকেটেড টিম তারা গিয়ে সেখানে সেগুলো করতে পারবে, সেই নিয়ে কোনো দ্বিধা নেই। রবীন্দ্র গোলাই কিছু বলতে চাইছেন। হ্যাঁ স্যার, স্যার দুটো জিনিস জানার ছিল। তো ওই আপনার প্রেজেন্টেশন থেকে স্যার
আদিত্য L1 যেটা বললেন স্যার, ওটা সেন্টার অফ রোটেশনটা সানে থাকবে না আর্থে থাকবে স্যার? যদি একটু বলে দেন। মানে জেনেছিলাম বাট খুব একটা ভালো করে জানা হয়নি। না না, ওটা আর্থের, দেখো ওটা তো সানকে রোটেট করছে। সান এবং আর্থ যে সিস্টেমটা, এই সিস্টেমটার মধ্যে আমাদের একটা কি আছে, একটা গ্র্যাভিটেশনাল পুল আছে এবং হ্যাঁ। একটা সেন্ট্রিফিউগাল পুল আছে। তো একটা এরকম 5খানা পয়েন্ট রয়েছে, যে 5খানা পয়েন্টে এই দুটো ফোর্সকে আমি নিউট্রালাইজ করতে পারি। এবং সে তাকিয়ে থাকছে সূর্যের দিকে, শুধু তাই নয়, সে সূর্য থেকে যেগুলো আসছে ডিটেক্ট করছে, এবং সে ডিটেক্ট করছে সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সে সূর্য এবং পৃথিবীর মাঝখানে যে ইন্টার প্ল্যানেটারি স্পেসটা রয়েছে, সেই ইন্টার প্ল্যানেটারি স্পেসেও নানান কর্মকাণ্ড হচ্ছে। সেখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে যাচ্ছে, সেখানে চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডকে রাপচার করছে, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ ফোটন আসছে। এই যতগুলো ইনস্ট্রুমেন্ট সব কিন্তু কেউ কেউ সূর্যকে স্টাডি করছে ডাইরেক্ট সূর্যের দিকে, কেউ সূর্যের বাইরের অংশটাকে স্টাডি করছে, কেউ সূর্য আর পৃথিবীর মাঝখানের অংশটাকে স্টাডি করছে। এইভাবে মানে যখনই আমরা বলছি ইট ইজ মানে সোলার টেরেস্ট্রিয়াল মিশন, যে সূর্যকে স্টাডি করে সূর্যের অ্যাক্টিভিটি পৃথিবীতে কি প্রভাব ফেলবে সেটাকেও স্টাডি করছে। স্যার তাহলে কি ওটা থেকে আমরা যেরকম সোহো থেকে যেভাবে ছবিগুলো পেয়ে থাকি সান রোটেশনের জন্য? একদম একদম সোহর ছবি মানে খুব শিগগিরই বেরোবে। তুমি ইসরোর যদি টুইটার হ্যান্ডেলটা ফলো করো, তাহলে দেখবে রিসেন্টলি ওরা মানে ফুল ফুল সান ফটোস্ফিয়ারের ছবি তারা পাঠিয়েছে, ফুল ডিস্কের। ঠিক আছে, আমি 1 মিনিট যদি এখানে থাকি, ঠিক আছে, আমি পরে হয়তো গ্রুপে দিয়ে দেবো। শুধু তাই নয়, অলরেডি সোলার ফ্লেয়ার, নাসার একটা বিখ্যাত স্যাটেলাইট আছে গোস, GOES, তোমরা হয়তো নাম শুনেছো গোসের স্যাটেলাইট। সেই গোস স্যাটেলাইটের সাথে কিন্তু অলরেডি ডেটা কম্প্যারিজন শুরু হয়েছে, এবং সেই ডেটা যে কম্পেয়ার হচ্ছে, সেই ডেটা কিন্তু ইকুইভ্যালেন্ট কম্পেয়ার হচ্ছে। মানে আমাকে যদি মডারেটর সাহেব 1 মিনিট সময় দেন, তাহলে আমি একবার হয়তো দেখাতে পারি ছবিটা, যেটা কিনা গতকাল ইয়েতে এসেছে। 1 মিনিট আমি দেখাচ্ছি ছবিটা, এটা দিয়ে মানে বাকিরাও হয়তো থাকবে না। আমি হ্যাঁ, আসলে মানে অনেক কিছু দেখানো যায়, কিন্তু মানে সময় তো লিমিটেড, সেই জন্য আর কি। আমি এই ছবিটা আমি দেখাচ্ছি, যেটা মাল্টি ওয়েভলেন্থ স্টাডি। ঠিক আছে, সোহো কেন, সোহো ছাড়াও আরো জাপানিজ স্যাটেলাইট রয়েছে, হিনোদের ছবিও ম্যাচ করা যায়। এইটা হচ্ছে এই ছবিটা, এই ছবিটা এটা হচ্ছে সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ থেকে পাওয়া ডিসেম্বরে স্যুট, যে আল্ট্রাভায়োলেট ইমেজিং করেছে বিভিন্ন তার এনার্জি ব্যান্ডে। ঠিক সেরকম ভাবে সোহো থেকে প্রাপ্ত ছবিও কিন্তু দেখানো হবে, সোলার ডিস্ক দেখানো হবে, অনেক কিছু দেখানো হবে। অ্যাকচুয়ালি স্যার সোহো থেকে আমরা ওই প্র্যাকটিক্যাল করেছিলাম, তো ওই কারণে সোহোটা জিজ্ঞেস করে নিলাম। আর আচ্ছা সান আচ্ছা রোটেশন প্র্যাকটিক্যালটা আচ্ছা আচ্ছা, কোথায় করেছিলে সেই প্র্যাকটিক্যাল? স্যার বিএইচইউতে। দিয়েছি তো, কার আন্ডারে? অভয় সিং? হ্যাঁ স্যার অবশ্যই। আচ্ছা ও হচ্ছে আমাদের প্রাক্তন ছাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি নাম- তুমি কি এখন রিসার্চ করছো BHU তে নাকি? না স্যার রিসার্চ নয়, অ্যাকচুয়ালি ওই সত্যি কথা বলতে কি একদম মানে সেকেন্ড সেমিস্টারটা আমার বাজে গেছিল, ওইখানে 3টা পেপার ব্যাগ আছে আমার, বাকি সব ক্লিয়ার হয়ে আছে, ওইটা আমাকে ক্লিয়ার করতে হবে। অভয় স্যার দীর্ঘদিন ধরে কাজ করছেন আমার সাথে। হ্যাঁ অভয় স্যার অবশ্যই খুব স্যার। ভালো। হ্যাঁ স্যার তো খুব ভালো স্যার। আরেকটা জিনিস জানার ছিল, ওই যে চন্দ্রযান 1-এর যে ছবিটা দেখালেন, যে যে ছবিগুলো দিয়েছে, ওখানে যে নীল ডটেড পয়েন্টগুলো আছে, ওটাই কোনো স্পেশাল কোনো এলিমেন্টকে ডিনোট করছে নাকি এমনি জাস্ট ডিজাইন করা হয়েছে ওটা? ওয়াটার মলিকুলকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সিনথেটিক অ্যাপারচার রাডার দিয়ে। চন্দ্রযান 1 তো প্রথম ওয়াটারের প্রেজেন্সটাকে দেখিয়েছিল না, তারপরেই তো চন্দ্রযান 2 হলো। ঠিক আছে স্যার, বাস এটাই জানার ঠিক ছিল। আছে, থ্যাংক ইউ সো মাচ আরেকবার। আর আশা করি মানে আমার আমার মানে বলার বক্তব্য হচ্ছে যে এইখানেই আমাদের সব শেষ না, এখান থেকে বরং শুরু। একদমই, আমার যে কোনো টপিক যখনই লেকচার দিই, আমি সকলকে অনুরোধ করি যে লেকচারটা শুনে বাড়ি গিয়ে অন্ততপক্ষে কিছুটা ভেবে রিটার্ন টু মি, যে স্যার এটা ভালো লেগেছিল, এটা কি করা যায়, স্যার ওটা ইচ্ছা করছিল, এটা কি করা যায়। তাহলেই বোধহয় এই ধরনের টক গুলোর বা এই ধরনের মিটিং গুলোর সার্থকতা হয়। মানে শুধু একটা লেকচার অ্যাটেন্ড করলাম, একটা সার্টিফিকেট পেলাম বা কিছু জানতে পারলাম, তার থেকেও বড় কথা হচ্ছে এটাকে নিয়ে এগিয়ে যাওয়া।
আপনি কাইন্ডলি ওই আমাদের বেসিসে আর বেসিসের যে ফোরামটা আছে হোয়াটসঅ্যাপে ওইখানে আপনার মেল আর ফোন নাম্বারটা একটু কাইন্ডলি দিয়ে দেবেন। বেসিসের ফোরামে বোধহয় বা ঠিক আমাকে আছে, সেটা আমি মানে আমি অ্যাকচুয়ালি কৃতিরঞ্জন সাহুকে ওনাকে রিকোয়েস্ট করবো যে উনি হয়তো আপনার থেকে ওটা হ্যাঁ, পেয়ে হ্যাঁ, যাবেন। হ্যাঁ হ্যাঁ আমি আমার কাছে আছে, ঠিক আছে, কেউ পাঠিয়েছেন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পাঠিয়ে ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেকক্ষণ করার জন্য। না না এবারে না আমি তো ভালো লাগে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আমি হ্যাঁ, তাহলে মিটিং লিড করলাম আর কি। হ্যাঁ। আর আমি কৃতিরঞ্জন সাহুকে বলবো যে নেক্সট যিনি মডারেটর আছেন বা মানে যেটা ওরাল প্রেজেন্টেশন সেটার জন্য টেক ওভার করেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ডক্টর অভিজিৎ দে এবং ডক্টর শাসমলকে। এরপরে আমাদের শুরু হচ্ছে সেকেন্ড সেশন, ছাত্রদের প্রেজেন্টেশন আছে, সেটা প্রেজেন্ট করবেন ডক্টর হোমনাথ লোইটেল, গ্যাংটক, ইন্ডিয়া। ডক্টর হোমনাথ, please proceed and please continue the program. Thank you very much. First of all, warm good afternoon to everyone. So we are moving in the second technical session for the day, and in this session we'll having 4 oral presentations. And to begin with, let me invite Mr. Jyotindranath Mirda. I hope I am pronouncing it correctly. Jyotindranath Mirda to give his presentation. Jyotindranath, are you there? Yes, sir. Okay. Please share your screen and continue. Good morning, everyone. I am Jyotindranath Midda, PhD scholar of Department of Physics, Jadavpur University. My topic is determination of band gap energy of modified semiconductor photocatalyst using UV spectroscopy. In this slide, this is my overview of my talk. Introduction, what are energy bands, formation of energy bands, energy band theory, valence band, forbidden band, energy gap, and conduction band, conductors, insulator, semiconductor, direct and indirect gap of semiconductors, Tox plot, the absorption coefficient, Tox plot of NZT glass materials, application, reference, and acknowledgement. Next slide. Energy band gap is usually referred to the energy difference between the conduction band and the valence band. The conduction band is the outermost energy band where the free electrons lie, and below that there is the valence band. An electron residing in the valence band cannot jump to the conduction band unless it is provide the amount of energy needed for the electron to cross the energy barrier between the amorphous band, which is just the band gap energy. As soon as the electron is provide energy equal or greater than the band gap energy, it can go to the conduction band, become a free electron, which is the main reason behind the high conductivity of the metal. Next. And in this slide, I discuss what are the energy bands. In gases, any materials made of atom or molecules. In gaseous substrates, the arrangement of molecules are spread apart and are not so close to each other. In liquids, the molecules are closer to each other, but in solids, the molecules are closely arranged together. Due to this, the atom of molecules tend to move into the orbitals of neighboring atoms. Hence, the electron orbitals overlap when atoms come together.
In solids, several bands of energy levels are formed due to the intensity of atoms in solids. We call this set of energy levels as energy bands. Next, here I discuss the formation of energy bands. In an isolated atom, the electrons in each orbit possess defined energy. But in the case of solid, the energy levels of the outermost orbit electrons are affected by the neighboring atoms. When two isolated charges are brought close to each other, the electrons in the outermost orbit experience an attractive force from the nearest or neighboring atom nucleus. Due to this reason, the energies of the electrons will not be at the same level. The energy levels of electrons are changed to a value which is higher or lower than that of the original energy level of the electrons. The electrons in the same orbit exhibit different energy levels. The grouping of these different energy levels is known as the energy band. However, the energy of the inner orbit electrons are not much affected by the presence of the neighboring atoms. Next, here in this slide, I discuss about the energy band theory. According to the Bohr's theory, every cell of an atom contains a discrete amount of energy at different levels. Energy band theory explains the interaction of the electrons between the outermost shell and the innermost shell based on the energy band theory. There are three different types of bands. One is valence band, second is forbidden bands, and conduction band. Valence band. The electrons in the outermost shell, next slide. The electrons in the outermost shell are known as the valence electrons. These valence electrons contains a series of energy levels and form an energy band known as the valence band. The valence band has the highest occupied energy. Band of energy level which are closer to the nucleus, and electron in valence band experiences strong force of attraction from nucleus, and it cannot move freely when external electric field is applied. It is called bounded electron. Next. The forbidden energy band, the gap between the valence band and the conduction band is referred to a forbidden gap. As the name suggests, the forbidden gap does not have any energy and no electrons stay in this band. If the forbidden energy gap is greater, then the valence and electrons are tightly bound or firmly attached to the nucleus. We require some amount of external energy that is equal to the forbidden band gap. In solid state physics, an energy gap or band gap is an energy range in the solid where no electron state can be exist. It generally refers to the energy difference between the top of the valence band and the bottom of the conduction band in insulators and semiconductors. Next. This is the conduction band. The valence electrons are not tightly held to the nucleus, due to which a few of these valence electrons leave the outermost orbit even at room temperature and become free electrons. The free electrons conduct current in conductors and are therefore known as conduction electrons. The conduction band is one that contains conduction electrons and has the lowest occupied energy levels, band gap energy levels, which are far away from the nucleus. The conduction band is band of the orbitals that are high in energy and are generally empty. An electron in conduction band has weak influence of the nucleus, and hence it can move free under the effect of applied electric field, and thus it produced current. It is called the free electrons. Next. It is
the band gap are shown of band gap are seen in the conductors and insulator and semiconductor band. It is the material having zero energy gap. The materials in which conduction and valence electrons can move valence to conduction band without requiring thermal energy. The overlapping indicates a large number of electrons available for conduction. Hence, the application of the small amount of voltage results a large amount of current. Example: all metals are are conductors. Best conducting materials of silver is the best, copper is the second best. Next, insulator. Glass and wood are example of the insulator. These substances do not allow electricity to pass through it. They have high resistivity and very low conductivity. The energy gap in the insulator is very high, up to 7 electron volt. The metal cannot conduct because the movement of the electrons from the valence band to the conduction band is not possible. And due to the large energy gap, an electron from valence band cannot move into the conduction band, remains complete filled. At the energy gap of the diamond is near about 6 electron volt. Next, semiconductors. Germanium and silicon are the most preferable materials whose electrical properties lie in between semiconductors and insulator. The energy band diagram of the semiconductor. Next slide. Next. Here, the band gap diagram showing the different size of band gaps for conductor, semiconductor, and insulator. In the first figure shows the band gap energy, diagram of the band gap energy of conductors, and second diagram is the band gap of for the semiconductor materials, and last and right side of the figure indicates the band gap energy, band gap diagram for the insulator diagram. Here there is no forbidden gap for the semiconductor, for the conducting materials, and small energy gap is seen for the semiconductor materials, and for insulator there is a maximum band gap energy here, and this is the valence band, and the upper side indicates the upper layer indicates the conduction band. Next, these band gap energy there are two types: in direct band gap energy and the indirect band gap energies for the semiconductor materials. The energy of an electron is given by the equation E is equal to P square by 2m is equal to h square K square by 2m, where P is the momentum, m is the mass of the electron, h is the Planck constant, and K is the propagation constant. Here the energy is directly proportional to the K square, which indicates the parabola, equation of parabola. The graph E versus K is shown in the below. Next slide. For direct band gap semiconductor, maximum of valence band and minimum of conduction band occur at the same momentum values. This is called the direct band gap for the semiconducting materials. And this figure indicates the indirect band gap of semiconductor materials. Here, maximum of the valence band and minimum of the conduction band occur at two different momentum values. For direct band gaps of semiconductor, electron making transition from valence band to conduction band need not undergo any change in its momentum. In order to make the transition from maximum point in valence band to minimum point is in conduction band, the electron requires energy
for the change in momentum in additional to the energy gap. The compound semiconductors such as gallium arsenide are direct band gap semiconductors. All elemental semiconductors such as silicon, germanium are indirect band gap. The direct band gap semiconductors are used in LED and semiconductor lasers, non-useful in LED and semiconductor lasers, indirect band gap semiconductor. Next slide. Here, this equation alpha is null to the power gamma is equal to A into A is nu minus EG here indicates the Davis and Mott equation, where alpha is the absorption coefficient, H is the Planck constant, and nu is the photon frequency, A is the proportionality constant, and Eg is the band gap energy. Gamma depends the value of gamma, which is depends on the nature of the electronic transition. The value of gamma is equal to 2, where it can be used for direct allowed transition, and the value of gamma is half for indirect allowed transition, and gamma is equal to 2 by 2/3 for direct forbidden transition band gap, and gamma is equal to 1/3 for indirect forbidden transition. The band gap energy can be calculated. We calculate the band gap energy from next slide from the absorption spectra. Here, from the Beer-Lambert law, I is equal to I0 e to the power alpha x. We get the data from the UV spectroscopy. Then we get the we find out from this data the absorption coefficient alpha is nu. Alpha nu where is equal to 1 by T ln I0 by I2. Here I0 is the intensity of the incident light and IT is the transmitted intensity of the transmitted light, and T is the thickness of the cell. Here we use a sample between in the cuvette. Here L or T is the thickness of this sample, and we calculate using from UV spectroscopy. We found the absorption coefficient. Next slide. These we calculate the alpha is nu value and H nu. We draw the graph alpha is nu versus H nu. We get the absorption graph this, and we draw the tangent at the sharpness of this curve. Then this tangent cut out the x-axis at 2.86. So this value indicate the band gap energy value. This is the band gap energy value. So we calculate the band gap energy from the absorption spectra using Tox plot. This sample, this figure indicates the indicates the Tox plot of NZT glass materials, which I prepared. NZT glass materials, that is the sodium oxide, zinc oxide, and tellurium oxide. Next. And Jotindra, hello. Yes, sir. Jotindranath, can you do it little faster? Actually, the time is running out. Sir, 2 minutes. Okay, sure. And we calculate from absorption spectra using Tox plot. We get the optical band gap energy, and from this we using this equation known as the David-Mott equation. This is the Dimitrov-Sakharov relation. Using this relation, we find out the value of the refracting index using band gap energy, and we calculate the polarizing angle using band gap energy. N is equal to 10 IP, and calculate the refraction loss using this band gap energy. So we can use we calculate the refracting index, polarizing angle, and refractive loss using band gap energy. Next slide. I prepared
this slide using this reference. Next, this I acknowledge that the experiment were prepared in laboratory of Dr. M.N. Goswami, Midnapur College, Department of Physics, and helps me, Dr. S. Mukhopadhyay, Jadavpur University, Department of Physics, and Dr. K.R. Shah, Bhattor College, Department of Physics. Next. At last, I give thank you for to opportunity from BASIS. Thank you. Thank you very much, Jyotindra, for a very nice and informative talk. So the forum is open for discussion. So if anyone has any question, may please ask the speaker. Anyone has any question? Okay, so Jyotindra, you are doing PhD, right? Yes, sir. You are PhD scholar. Yes, sir. Okay, what is your which year you are right now? Actually, I completed a few days my submit my thesis and get the final defense at 24th November. Oh, okay. Congratulations, Jyotindra. Very nice. Thank you, sir. Very nice and informative talk. And actually, you presented well, so I was curious. So, which year you are right now? Thank you. It was good talk. Anyway, so if there are no questions, so let's thank the speaker and let us move to our next speaker, who is Mr. Sangramjit Sahu. So, Sangramjit Sahu, are you there? Yes, sir. Okay, so share the screen and present your work. তো আমার এই ক্ষুদ্র নিবেদনের আগে এই প্ল্যাটফর্মে আজকে যারা উপস্থিত রয়েছেন, আমার সমস্ত শ্রদ্ধেয় ভাজন স্যার, ম্যাডাম, সবাইকে আমি আমার শ্রদ্ধা জানাই এবং বাকি যারা দাদা দিদি কিংবা সহপাঠী যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তো স্লাইডটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, স্যার প্রেজেন্টেশন আসেনি, আপনার ইয়েটা হয়েছে, স্ক্রিনটা শেয়ার হয়েছে, প্রেজেন্টেশনটা হয়নি। না Actually, it might be loading. The internet might be poor. It seems like. If you can try once more. Enter screen. Yes, now it is visible now, but still the problem. Okay, problem is Now make it full screen. Okay, now proceed. তো আজকের যে আমার টপিক আছে, the basic concept of crystal structure, determination and application to develop the medical science. তো আমি সংগ্রামজিৎ সাউ, দাপন ভট্টর কলেজের ছাত্র। এবারে আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করব। স্যার নেক্সট পেজ। তো ইন্ট্রোডাকশন পর্বে আমি বলতে চাই, আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কঠিন পদার্থ আমরা ব্যবহার করছি তাদের বেশিরভাগই পলিক্রিস্টাল। এবারে আমাদের একটা ভুল ধারণা থাকে যে হয়তো
এগুলো সবই ক্রিস্টালের অন্তর্গত। ক্রিস্টাল ঠিকই, তবে এগুলো পলিক্রিস্টাল, মানে একাধিক ক্রিস্টাল যুক্ত হয়ে এইসব কঠিন পদার্থ গঠিত। আহ, এবারে আমার স্যার নেক্সট পেজে যাবেন। তো এই প্রেজেন্টেশনে আমি যেগুলো নিয়ে আলোচনা করব এখানে ওইগুলোই আহ, দেখানো হয়েছে। পুরো এখন আমি প্রেজেন্টেশনেই আসবো একদম। নেক্সট পেজ স্যার। তো প্রথমে আমি এখানে ক্রিস্টাল সম্বন্ধে বলবো। অ্যাকচুয়ালি ক্রিস্টাল বা কেলাস হলো একটি নির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট কঠিন সমস্ত কঠিন পদার্থ, যার গঠনগত কণাগুলি, অর্থাৎ একটি কঠিন পদার্থ যে সমস্ত অণু পরমাণু দিয়ে গঠিত হয়, ওইগুলো একটা সুসজ্জিত ক্রমে বিন্যস্ত হয়ে আমরা যে জ্যামিতিক আকার পাবো ওটাকেই আমরা কেলাস বলছি। তারপরে আমরা আসছি ল্যাটিস এবং বেসিসে। ল্যাটিস হলো এইসব একক কোষগুলো যে বিন্যাসে সজ্জিত হয়ে একটা স্পেসে সজ্জিত হয়ে যে গঠনাকৃতি লাভ করে ওটাকেই আমরা ল্যাটিস বলছি। এবারে ল্যাটিস ক্রিস্টাল স্ট্রাকচার, এই যে জ্যামিতিক আকার যেটার মাধ্যমে আমরা ক্রিস্টাল সম্বন্ধে পুরো জ্ঞান লাভ করছি, ওইটাই ক্রিস্টাল স্ট্রাকচার। এবারে এখানে লেখা আছে যে ক্রিস্টাল স্ট্রাকচার ইজ ইকুয়াল টু ল্যাটিস প্লাস বেসিস, অর্থাৎ বেসিস এবং ল্যাটিসের পুরো সম্পাদনাটাকেই আমরা ক্রিস্টাল স্ট্রাকচার বলছি। স্যার নেক্সট পেজ। এখানে ইউনিট সেল বা একক কোষ যেটা, ওইটা সম্বন্ধে বলছি এবারে। একটি কেলাসাকার কঠিন পদার্থকে আমরা যদি সঠিকভাবে লক্ষ্য করি, তবে আমরা দেখব যে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক বিন্যাসের পুনরাবৃত্তির দ্বারা ওই সম্পূর্ণ কঠিন পদার্থটি তৈরি হয়েছে। এবারে ওই ক্ষুদ্র মৌলিক বিন্যাস যেটার পুনরাবৃত্তির মাধ্যমে পুরো ক্রিস্টালটা গঠিত হয়েছে, ওটাকেই আমরা ইউনিট সেল বলছি। এবারে আসছি ব্র্যাভিস ল্যাটিসে। এই একক কোষগুলি এবং বিভিন্ন শ্রেণীর কেলাসের সমন্বয়ে বিভিন্ন ল্যাটিস বিন্যাস পাওয়া যায়। এগুলোকেই ব্র্যাভিস ল্যাটিস বলে। এবারে এই ব্র্যাভিস ল্যাটিসের টোটাল 14টি বিন্যাস আমরা পেতে পারি। এবারে তার মধ্যে জেনারেল টাইপের ল্যাটিস সিস্টেমটি হলো ট্রাইক্লিনিক ল্যাটিস, এবং বাকি 13টি বিন্যাসকে আবার আমরা 7টি সিস্টেমের মধ্যে প্রেজেন্টেশন করব। স্যার নেক্সট পেজ। তো এখানে নেম অফ 7 ল্যাটিস সিস্টেম, আমরা ওই 7খানা ওই যে 13টি ল্যাটিসের ভাগগুলিকে আমরা যে 7টি পর্যায়ে আবার বিভক্ত করেছি, 7টি সিস্টেমের আন্ডারে এনেছি। ওইগুলো হলো ফার্স্ট রেগুলার অ্যান্ড কিউবিক সিস্টেম, অর্থাৎ এটা সাধারণ ল্যাটিস কিউবিক সিস্টেম, যেখানে আমরা ওর এই ছবিটি দেখলে বোঝা যাবে যে এখানে যদি আমরা কিউবটার বাহুগুলোকে ABC দ্বারা ডিনোট করি, তবে কিন্তু এর প্রতিটি বাহুই সমান হবে, এবং যে অ্যাঙ্গেলে এখানে স্ট্রাকচারটা আছে ওই অ্যাঙ্গেলগুলি প্রতিটি 90 ডিগ্রি হবে। এরপরে আছে
ট্রাইগোনাল সিস্টেম। ট্রাইগোনাল সিস্টেমেও আমরা একইভাবে সমস্ত বাহুগুলি সমান হবে এবং স্ট্রাকচার গুলো এখানে কিন্তু স্ট্রাকচারাল যে কোণ ওইটা কিন্তু ঠিক 90 ডিগ্রি হবে না। তারপরে হেক্সাগোনাল সিস্টেম। হেক্সাগোনাল সিস্টেমে আমরা দুটো বাহু সমান হলেও লাস্টটা কিন্তু সমান হবে না এবং হ্যাঁ হ্যালো ঠিক পরে আছে টেট্রাগোনাল সিস্টেম। তো স্যার নেক্সট তারপরে একইভাবে অর্থোম্ব্রিক সিস্টেম অ্যান্ড মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক, এই 7 ভাগে আমরা এই সিস্টেমের আন্ডারে ওই বাকি 13টি ল্যাটিসের ব্রাভিস ল্যাটিসের কি এনেছি। এবং স্যার নেক্সট তো এবারে আমি বলবো regular or cubic system have 3 types of lattice depending upon the shape of unit cell. তো এমনি সাধারণ ইউনিট সেলের যে ভাগগুলি ওইটাকে আমরা 3টি ভাগে ভাগ করেছি। এক সিম্পল কিউবিক, সেকেন্ড বডি সেন্টার কিউবিক অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ফেস সেন্টার্ড কিউবিক। নেক্সট তো এখানে সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে পার ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটমস দেখানো হয়েছে। তো আমরা সিম্পল কিউবিক সেলের ক্ষেত্রে এখানে 8টি কোণ বরাবর যদি 8টি পয়েন্ট আমরা ধরি এবং এর ক্যালকুলেশন করি, তো নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল আসবে 1। এবং তারপরে বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে 8 কোণ বরাবর 8টি পয়েন্ট এবং মাঝে একদম সেন্টারে কিউবটার যদি সেন্টারে কিউবের একটা পয়েন্ট ধরা হয় তবে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল 2 আসবে। নেক্সট পেজ। ঠিক একইভাবে ফেস সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে 6টি সমতল দ্বারা কোষটি তৈরি, ওই 6টি ফেসের সেন্টারে একটি করে পয়েন্ট ধরলে এবং বাকি 8টাতে 8টি পয়েন্ট ধরলে আমরা যে ক্যালকুলেশনে আসবো নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল ওইটা 4 হবে। তো এবারে প্যাকিং ফ্র্যাকশনে আসি। The ratio of the volume of the atoms occupying the unit cell to the volume of the unit cell relating to that structure is called packing fraction. Packing factor is equal to volume of the atom per unit cell divided by volume of the unit cell. অর্থাৎ প্যাকিং ফ্র্যাকশন বা প্যাকিং দক্ষতা আমরা একটা ইউনিট সেলে অ্যাটমের সংখ্যার যে ভলিউম এবং ওই ইউনিট সেলটার ভলিউম দিয়ে যখন ভাগ করব তো তখন আমরা প্যাকিং দক্ষতা পাবো। নেক্সট এখানে ওরই উদাহরণ দেওয়া হয়েছে। সিম্পল কিউবিকের ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি তো ওর প্যাকিং ফ্র্যাকশন π/6 অ্যাপ্রক্সিমেট 0.5236 আসে। তো এটা 52% মতো। ফেস সেন্টার একইভাবে ফেস সেন্টার কিউবিক সেলের ক্ষেত্রে স্যার নেক্সট ফেস সেন্টার কিউবিক সেলের ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করলে এটা অ্যাপ্রক্সিমেট 74% পাবো। আর বডি সেন্টার্ড কিউবিক সেলের ক্ষেত্রে আমরা প্যাকিং ফ্র্যাকশন 68% পাবো। নেক্সট পেজ স্যার।
তো এবারে আসি মিলার ইন্ডিসিসে। এই একটা ল্যাটিস একটা কেলাসকে সঠিক একটা কেলাসের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের একটি তলকে যদি আমরা প্রেজেন্ট করতে চাই, তবে ওইটা ঠিক কিভাবে প্রেজেন্ট করব, এই প্রশ্ন বিজ্ঞানী মিলারের মনে আসে এবং উনি 1839 খ্রিস্টাব্দে এর একটা উপায় বের করেন। তিনি একটি কেলাসের তলকে চিহ্নিত করার জন্য তার 3 সংখ্যার একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার করেন, সেটাই মিলার ইন্ডিসিস নামে পরিচিত। তো আমরা এক কথায় বলতে পারি 3টি সংখ্যার উপস্থাপন যা একটি সমতলের কেলাসের পরমাণুর সমতলে সেট নির্দেশ করে, তাকেই আমরা মিলার ইন্ডিসিস বলতে পারি। তো এখানে সেই HKL এই 3টি লেটারের দ্বারা যে আমরা মিলার ইন্ডিসিস কিভাবে উপস্থাপন করব ওটাই বলা হয়েছে। স্যার নেক্সট পেজে যান। হ্যাঁ, এখানে মিলার ইন্ডিসিস কিউব গুলো দেখানো হয়েছে। তো প্রথমে আমরা যে কিউবিক স্ট্রাকচারটা আছে তার উপরের পৃষ্ঠকে চিহ্নিত করার জন্য মিলার ইন্ডিসিস ব্যবহার করেছি 001। একইভাবে লক্ষ্য করলে পরপর তলগুলি মিলার ইন্ডিসিস এর মাধ্যমে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পেরেছি। স্যার নেক্সট পেজ। হ্যাঁ, তো এবারে এক্স রে ডিফ্র্যাকশনে আসি। এই এক্স রে ডিফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন বলার সুবিধার জন্য এখানে বলেছি। এই এক্স রে ডিফ্র্যাকশনের মাধ্যমে আমরা ক্রিস্টালের চিহ্নিত করতে পারি। এমনি যে সাধারণ লোকের প্রায় এখন একটা হামেশাই ডিজিজ হয় গল ব্লাডার স্টোন বা পিত্ত পাথর, এই পাথরকে আমরা ঠিক এই XRD-র মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে আমরা বুঝতে পারি যে ঠিক কি ধরনের কোন আকৃতির স্টোন ওনার হয়েছে, বা এরপর থেকে চিকিৎসা শুরু হয় যে ঠিক কিভাবে ওই রোগ থেকে উনি মুক্তি পাবেন। তো এবার আসি অ্যাপ্লিকেশন অফ ক্রিস্টাল স্ট্রাকচার ইন মেডিকেল সায়েন্স। এখানে ওই গলস্টোন ব্লাডারের কথাই বলা হয়েছে যে ঠিক একজন মানুষের যদি পিত্ত পাথর বা গলস্টোন ব্লাডার হয়, তো তখন কিভাবে আমরা ওনার শরীরে থাকা ওই পাথর কি কি মিনারেলস দিয়ে তৈরি বা অন্য যাবতীয় যা কিছু, ঠিক এই ক্রিস্টাল স্ট্রাকচারের সঠিক ব্যাখ্যার মাধ্যমে আমরা চিহ্নিত করতে পারি। তো ওই রিলেটেড কিছু ছবিও এখানে দেওয়া হয়েছে, গ্রাফ দেওয়া হয়েছে। স্যার নেক্সট পেজ। আর একটা এমনি মানুষের একটা সমস্যা হয়ে থাকে ক্রিস্টালোচুরিয়া। এই সমস্যায় কি হয়, ঠিক এমনি খালি চোখে বোঝা যায় না, ইউনিট সাউন্ড। স্যার ইকো হচ্ছে? Sangramjit, hello. Yes. Sangramjit, how much more slides do you have? No, it's that just take 2 minutes. Okay. Okay. তো ক্রিস্টালোচুরিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ইউরিনে যখন ইউরিন টেস্ট করা হয় তখন ওইখানে ক্রিস্টাল পাওয়া যায় বিভিন্ন মিনারেলসে। তো এই নিয়ে কোনো ভয়ের কিছু নেই, তবে আমরা ক্রিস্টালের মেডিকেল সায়েন্সে অ্যাপ্লিকেশনের জন্য
আমরা এর উল্লেখ করেছি। এরপরে আসছি ক্রিস্টালাইজেশনে। এইটা একটা খুব প্রাচীন পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো দ্রবণে দ্রবীভূত মিনারেলস কে আমরা উত্তপ্তকরণের মাধ্যমে এবং পরে ওইটাকে ঠান্ডা করে ক্রিস্টাল পেতে পারি। তো এইটা এখানে বলেছি কারণ মেডিকেল সায়েন্সে বিভিন্ন মেডিসিন তৈরির ক্ষেত্রে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। স্যার নেক্সট। হ্যাঁ, তো বিভিন্ন বর্তমানে মেডিকেলের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য ডায়মন্ড কোটিং আমরা ব্যবহার করে থাকি, যেমন রমন স্পেকট্রোস্কোপ, এছাড়া হার্ট ভালভ, বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হয়ে থাকে। নেক্সট। এখানে যে সমস্ত জায়গা থেকে আমি আমার তথ্য সংগ্রহ করেছি ওইগুলো দেওয়া আছে। নেক্সট স্যার। তো এই প্ল্যাটফর্মে, বেসিস প্ল্যাটফর্মে আমাকে আমার এই ক্ষুদ্র নিবেদন উপস্থাপনের জন্য যে সময়টুকু দেওয়া হয়েছে ওর জন্য আমি আন্তরিকতা জানাই। এছাড়াও আমার এই পুরো ডকুমেন্টটি তৈরি করতে আমাদের শ্রদ্ধেয় প্রীতি সাহায্য করেছেন, এই জন্য ওনাকেও আমার কৃতজ্ঞতা জানাই। তো এই বলে আমি আমার প্রেজেন্টেশনটি শেষ করছি। Okay, so Sangramjit, it was very nice presentation. You are BSc student or MSc? No sir, I am UG student. Oh, UG, BSc. Okay, very nice, Sangramjit. So the forum is open Thank for you. question and answer. If anyone has any question, may I ask, please? Okay. So since everyone, no one has any questions, so let us thank our speaker and let us move Hello. to the next Hello. speaker. Hello. Yes. Yes. Anyone has any question? Yes, I want to Okay. thanks Sangramjit. Okay, so let us now move to our next speaker, Vivekananda Kar. So I request him to present himself. দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যালো লাইট স্যার Ha, শুনতে পাচ্ছেন? Vivekananda. Yes, Vivekananda. So let me remind you, you have 15 minutes for presentation and 5 minutes for discussion. ওকে স্যার। Okay, so you may proceed. Okay. আমার নাম বিবেকানন্দ কর, আমি ভট্টর কলেজ দাঁতনে 5th সেমিস্টারের স্টুডেন্ট। আমি ফিজিক্সে অনার্স করছি। তো এখানে উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার সহপাঠীবৃন্দকে আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আমি আমার এই প্রেজেন্টেশনটা শুরু করছি। কি হলো স্টাডিজ অফ হিট অফ সলিড, ডুলং পেটিস ল এবং আইনস্টাইন এবং ডিবেই থিওরি। স্যার নেক্সট স্লাইড। হ্যালো শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। স্লাইড দেখতে পাচ্ছিস?
Are you আসছে না? visible this slide? Yes, No, yes, sir. slide is visible. Slide is visible. খালি স্লাইডটাকে ফুল স্ক্রিন করতে হ্যাঁ বলো। স্যার স্যার এবার এসছে এসছে Okay. এসছে ঠিক আছে। Just a minute. Just a minute. I am showing the PowerPoint. স্যার এর পরেরটা দিন। Yes, sir. Yes, yes, এবার it is working. হ্যাঁ স্যার এসছে। এবার ভূমিকা পর্ব, ইন্ট্রোডাকশন। The specific heat of any substance is defined as the quantity of heat energy required to raise the temperature of unit mass of substance through 1 degree Celsius. তো স্পেসিফিক হিট কি? ওটা হলো এমন একটি প্রোগ্রাম যেটা কোন সাবস্টেন্সের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে যেটুকু হিটের প্রয়োজন হয় সেটা হলো স্পেসিফিক হিট। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি ওটাকে বলে যে যেটুকু হিট দিলে আমরা কোনো সাবস্টেন্সের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করতে পারি। স্পেসিফিক হিট তার সিজিএস ইউনিটটি হলো আর পার গ্রাম পার সেলসিয়াস এবং এমকেএস সিস্টেমে তার ইউনিটটি হলো জুল পার কেজি পার সেলসিয়াস। 1819 খ্রিস্টাব্দে ডুলংস এবং পেটিস নামে দুই বিজ্ঞানী এই স্পেসিফিক হিট সম্পর্কে তাদের উপস্থাপনা স্থাপন করেন। তারপরেরটা দিন। স্যার এটা ইন্ট্রোডাকশনটা হয়েছে, তারপরেরটা দিন। তো আমার এই প্রেজেন্টেশনের আউটলাইনগুলি হলো স্পেসিফিক হিট কি এবং একটি সলিডের স্পেসিফিক হিট, আইনস্টাইন থিওরি এবং তারপরে আইনস্টাইন ডিবে থিওরি। নেক্সট স্লাইড। স্পেসিফিক হিট এবং তার ইকুয়েশনটি হলো সি ইকুয়াল টু ডেল 1/m ডেল কিউ বাই ডেল থিটা এবং স্পেসিফিক হিট ক্যাপাসিটির ইকুয়েশনটি হলো ডেল কিউ বাই ডেল থিটা। তারপরেরটা দিন স্যার। ক্লাসিক্যাল থিওরি অফ স্পেসিফিক হিট অফ এ সলিড। তো এর কিছুগুলি আউটলাইন আছে, তার মধ্যে একটি হলো ইচ সলিড কনস্ট্যান্ট অফ এ লার্জ নাম্বার অফ অ্যাটমিক পার্টিকেলস এক্সিকিউটিং সিম্পল হারমোনিক মোশন অ্যাবাউট দেয়ার ইকুইলিব্রিয়াম স্টেট দে কল্ড অ্যাটমিক অসিলেটরস। তো এই স্পেসিফিক হিটে যে সকল সাবস্টেন্স আমরা ইউজ করি, এই সাবস্টেন্স গুলা যদি আমরা একটা ক্রিস্টাল হিসেবে ধরি, এই ক্রিস্টাল অর্থাৎ একটা ল্যাটিস, যদি আমরা ক্রিস্টালকে একটা ল্যাটিস কল্পনা করি, ওই ল্যাটিস বিন্দুতে পরপর অ্যাটমগুলি সজ্জিত থাকে, ওটাই হলো ক্রিস্টাল। তো এই ক্রিস্টাল ভাইব্রেশনের মাধ্যমে যে হারমোনিক মোশন, যে পিরিয়ডটা শুরু হয়, অর্থাৎ ওই হারমোনিক মোশনের দ্বারা যে ফ্রিকোয়েন্সিটা আমরা পাই, ওটার মাধ্যমেই যে কম্পন সৃষ্টি হয় সেটাকেই বলা হয়, সেটাই এখানকার মূল টপিক। দ্য অ্যাটমিক অসিলেটর ভাইব্রেট উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি। সেই অ্যাটমিক অসিলেটরের ভাইব্রেশন কম্পনটা হয় সমান কম্পাঙ্কে, বাট দেয়ার এনার্জিজ আর ডিফারেন্ট, কিন্তু তাদের শক্তিক্রম গুলা হয় আলাদা আলাদা। বিকজ দে ভাইব্রেট উইথ ডিফারেন্ট অ্যাম্প্লিটিউড, কারণ তারা কম্পিত হয় আলাদা আলাদা বিস্তারের মাধ্যমে, কারণ তাদের বিস্তারগুলি আলাদা হওয়ার জন্য তাদের এনার্জি লেভেল গুলো আলাদা হয়, কিন্তু তাদের ফ্রিকোয়েন্সিটা সেম হয়। The internal energy is largely contributed due to vibration energy, এবং এই অভ্যন্তরীণ শক্তিগুলি ওই ভাইব্রেশনাল এনার্জি, কম্পিত শক্তির মাধ্যম থেকেই আসে। There is no restriction on the energy values of the atomic oscillator, and it can take a continuum of energy values right from 0 to infinity. The total energy of the crystal at given temperature is n time the average energy E of the oscillator. এবং এই শক্তি স্তরগুলি বা শক্তিগুলিকে আমরা টেম্পারেচার, উষ্ণতার সঙ্গে বিভিন্ন বিস্তারে পাই এবং এটা the average energy E of the oscillator, এবং এই অসিলেটরের সম্পূর্ণ এনার্জি এর মাধ্যমে প্রকাশ করা হয়।
তারপরে স্যার এবং এখানে দেওয়া আছে যে ওই এনার্জি অসিলেটরের এনার্জি গুলি কি করে ডিস্ট্রিবিউশন হয়। এই এর মাধ্যমে ম্যাক্সওয়েল এবং বোলজম্যান দুই বিজ্ঞানী তাদের তাদের উপস্থাপনা করেন। তার মধ্যে হলো কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ কেটি অ্যাকর্ডিং টু ইকুইপোটেনশিয়াল থিওরি এবং ই অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ কেটি অ্যাকর্ডিং টু হুকস ল। এটা সমান হয় কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি সমান হাফ কেটি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। এবার টোটাল এনার্জিটা হলো পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কেটি। এবার the above results show the molar specific heat of all the solids is constant and the depend of temperature and frequency. This called Dulong-Petit's law. এই উপরের সমীকরণটি যেটা স্পেসিফিক হিটের যে সমীকরণটি এটি ডিপেন্ডেন্ট টেম্পারেচার এন্ড ফ্রিকোয়েন্সি, ইন্ডিপেন্ডেন্ট মানে অর্থাৎ ওটি ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক এবং টেম্পারেচার উষ্ণতার উপর নির্ভরশীল নয়। ওটাই হলো ডুলংস এবং পেটিস ল। তারপরেরটা ভাইব্রেশন অফ স্পেসিফিক হিট উইথ টেম্পারেচার, উষ্ণতার সঙ্গে ওই স্পেসিফিক হিটের যে গ্রাফটা ওটা ডুলংস এবং পেটিস এর অ্যাকর্ডিং টু ডুলংস এন্ড পেটিস ল দ্য স্পেসিফিক হিট অফ অল সলিডস মাস্ট বি অ্যাবাউট 6 and ফার্দার মোর। ডুলংস এবং পেটিস তাদের এই পরীক্ষার দ্বারা বলেছিলেন যে এই সাবস্ট্যান্ডের স্পেসিফিক হিট কখনো 6 থেকে বেশি হবে না, অর্থাৎ 6 নিম্নে থাকবে বা 6 কাছাকাছি থাকবে। এক্সটার্নাল with the non-metallic solids such boron, carbon, silicon have specific heat value approach to the value given by Dulong-Petit's law. এই গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাই এদিকে টেম্পারেচার এবং স্পেসিফিক হিটের গ্রাফের মাধ্যমে আমরা দেখি যে লো টেম্পারেচারে সবগুলাই একই থাকলেও ধীরে ধীরে টেম্পারেচার বৃদ্ধি করতে এগুলি ইনক্রিজ হয়েছে। তারপরে the experimental result recording the specific heat of metallic solid, ওই গ্রাফটিতে যে আমরা রেজাল্টটি দেখতে পাই এগুলো হলো সব স্পেসিফিক হিট মেটালের ক্ষেত্রে। so that at ordinary temperature the value of specific heat lines near 6 and change little with the increase in temperature. আমরা ওখানে দেখতে পাই যে টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ওই গ্রাফটির বৃদ্ধি দেখেছি, কিন্তু ওটা নিয়ার বাই 6 কাছাকাছি বা 6 নিচে, এবং এটি টেম্পারেচার বৃদ্ধির সঙ্গে যে পরিবর্তন হয় ওটা দেখানো হয়েছে। আর এগুলি সব মেটালের ক্ষেত্রে, ওটাই ডুলংস-পেটিস ল এর মূল বক্তব্য। হাউএভার দ্য ল কমপ্লিটলি ফেলস অ্যাট ভেরি লো টেম্পারেচার, কিন্তু এই সমীকরণের একটি সীমাবদ্ধতা আছে যে এটি উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা কার্যকর, কিন্তু নিম্ন তাপমাত্রার ক্ষেত্রে তিনি এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাই 11 খ্রিস্টাব্দে আইনস্টাইন এই তত্ত্বটির সমাধান ঘটানোর জন্য তিনি নতুন এক থিওরি আবিষ্কার করেন। ওনাদের কাছ থেকেই ওনাদের থিওরি নিয়ে নতুন টার্ম যোগ করেন। স্যার তারপরে একটা দিন Einstein theory of specific heat. Einstein in 1911 came to resolve the, এবং 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইনস্টাইন তিনি এই তত্ত্বের রিসলভ করার জন্য তিনি তার থিওরি দেন স্পেসিফিক হিটের সম্পর্কে, যেটা তিনি প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি থেকে কিছুটা অনুপ্রেরিত হয়ে করেছিলেন। Einstein retained all the point of the classical theory as such expert the classical harmonic oscillator by quantum harmonic oscillator. আমরা ডুলংস-পেটিস লতে দেখেছিলাম সেখানে সিম্পল হারমোনিক অসিলেটর ইউজ করা হয়েছে, কিন্তু তিনি এখানে আইনস্টাইন এই থিওরিতে তিনি সিম্পল হারমোনিক বদলে ক্লাসিক্যাল কোয়ান্টাম হারমোনিক অসিলেটর ইউজ করেন, যার মাধ্যমে তিনি এর পূর্ণতা লাভ পান, এবং এটার ইকুয়েশনটি হলো ইকুয়াল টু NH এবং তার n প্লাস হাফ h কাট ওমেগা।
স্যার তারপর এটা দিন। আইনস্টাইন থিওরির কিছু আউটলাইন। The atoms of solid re at rest under the action of their mutual force of attraction of absolute zero temperature. The energy of solid in this state is zero. When the temperature of the solid is increased, the atoms are set into simple harmonic vibration about their mean position with a frequency nu, which is characteristic of solid and called Einstein frequency. তো আইনস্টাইন এখানে কোয়ান্টাম অসিলেটর ইউজ করে তিনি ওই নিম্ন উষ্ণতাতেও কি করে ফ্রিকোয়েন্সির মাধ্যমে ওই স্পেসিফিক হিটের ব্যাখ্যা পাওয়া যায় তিনি তা দেখান। ইচ অ্যাটম অফ সলিড হ্যাজ 3 ডিগ্রি অফ ফ্রিডম জাস্ট লাইক এ মলিকুল অফ monoatomic gas. Each atom of a solid behaves as a Planck oscillator. Its energy is quantized. If nu is the characteristic frequency, its energy is integral multiplied by h nu. The mean energy per degree of freedom is not kT is given equation law, but is given by next slide. Equal to h nu by e to the power h nu by kT minus 1. এবং this thus the energy with each atom having 3 degree of vibrational freedom equal to 3 h nu by e to the power h nu by a kT minus 1. এবং তার টোটাল n atoms এর ক্ষেত্রে টোটাল এনার্জি হলো 3n h nu e to the power minus h nu by kT. Atomic specific heat of solid given by Cv equal to 3r h nu by kT whole square e to the power h nu by kT by e to the power h nu by kT minus 1 এর whole square. এই গ্রাফটা যে পরে আসছে পরেরটা দিন। এবার আইনস্টাইনের থিওরিতে তিনি দুটো কন্ডিশন উল্লেখ করেন, একটা হাই টেম্পারেচারে একটা লো টেম্পারেচারে। আমরা ডুলংস পেটিস লোতে দেখেছি আমরা উনি শুধু হাই টেম্পারেচারের ক্ষেত্রে তার থিওরিটি প্রদর্শন করেন, কিন্তু তিনি ব্যর্থ হন লো টেম্পারেচারের ক্ষেত্রে তার থিওরিটি ব্যাখ্যা করতে। তো আইনস্টাইন একটি দেন হাই টেম্পারেচার যখন থিটা ইর থেকে খুবই বড়, তখন কোন এই কন্ডিশন তখন কি হয়, তখন এই কন্ডিশনে তিনি সিভি ইকুয়াল টু পান সিআর থিটা ই বাই টি ইকুয়াল টু 3r, অর্থাৎ দাস দ্য রেজাল্ট at high temperature are in agreement with Dulong-Pettis law as well as with experiment. এবং তিনি Dulong-Pettis law মতেই এই সমীকরণ সমর্থন করেন যে Cv equal to 3r হয়। তারপরে যখন লো টেম্পারেচার তিনি তার এই থিওরিটি রাখেন, তখন at low temperature যখন টিটা থিটা এর থেকে ছোট হয় তখন Cv equal to তিনি পান 3r theta e by t whole square e to the power minus theta e by t এবং t ইন্টেন্স টু 0, অর্থাৎ যখন টেম্পারেচারটা শূন্যর কাছাকাছি যাবে বা শূন্যর দিকে যাবে তখন তিনি Cv equal to 0 পান। অর্থাৎ এটা প্রদর্শন করে t equal to 0 the atomic specific heat also approach to 0, স্পেসিফিক হিটটা শূন্যের কাছাকাছি। এ জেনারেল এক্সপেরিমেন্ট উইথ এক্সপেরিমেন্ট, এবং তিনি এই সিদ্ধান্তে সম্মতি হন। তারপর এটা দিন। আইনস্টাইন তার এই থিওরিতে এই যে কার্ভটা আগে শো করেছিলেন সেখানে সিভি উইথ টেম্পারেচারের সঙ্গে যে টির যে রিলেশনটা আমরা পেয়েছি, স্যার ওই সামনের কার্ভটা আসবে এখানে। হ্যালো, সামনে একটা কার্ভ ছিল ওই আইনস্টাইন থিওরির সামনে, এটা আর একটা স্লাইড সামনে।
আরেকটা সামনে আছে, হ্যাঁ এইটা, এই কার্ভের সঙ্গে এই যে তিনি যখন টেম্পারেচার ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকেন তখন স্পেসিফিক হিটটাও নিয়ার অ্যাবাউট 3 এর কাছাকাছি করতে থাকে, এবং তিনি যখন 0 ডিগ্রি ছিলেন সঙ্গে, এবং তিনি যখন শূন্যের কাছাকাছি ছিলেন তখন সবগুলি ছিল শূন্যতে ছিল, এবং তিনি যখন ধীরে ধীরে টেম্পারেচার বৃদ্ধি করতে থাকেন তখন ওই স্পেসিফিক হিটের গ্রাফটাও ধীরে ধীরে ইনক্রিজ হতে থাকে। তো ওই স্লাইডে যান, নেক্সট স্লাইডে, এরপরে, হ্যাঁ এখানে কন্ডিশন গুলো দেওয়া আছে, সিভি ইন্টেন্স টু 0, সিভি ইন্টেন্স টু 3R, এবং যখন টি ইন্টেন্স টু 0 আর তারপরে টি ইন্টেন্স টু ইনফিনিটি। আইনস্টাইন থিওরি গিভস, স্যার পরেরটা যান, এবার ডিবে থিওরি। যখন আইনস্টাইন থিওরি সীমাবদ্ধতা দেখা গেল, যখন তিনি অ্যাট মিনিমাম লো টেম্পারেচারে তার গ্রাফ এবং এক্সপেরিমেন্টাল ডাটা যখন ম্যাচ করলো না, তখন ডিবে থিওরি তিনি এক নতুন তত্ত্বের আবিষ্কার করেন, যেটাকে স্পেসিফিক হিট ডিবে থিওরি বলে বা T3 ল নামে আমরা পরিচিত। ডিবে থিওরি, আইনস্টাইন থিওরি, কোয়ান্টাম অসিলেটর ইউজ করে তিনি এই থিওরি আবিষ্কার করেন, কিন্তু তিনি নতুন নতুন টার্ম এটাতে ইউজ করেন, যেমন ডিবে, let's consider a unit volume of solids subject to elastic vibration. There are two kinds of elastic vibration that can occur a solid, and the number of longevity modes of vibration per unit volume in frequency range in nu, and nu plus dv is given by 4 pi v square dv by cl cube. Since যখন তিনি এই সূত্রটি অর্থাৎ 4 পাই ভি স্কোয়ার বাই ডিভি বাই সিএল কিউব এই নতুন টার্মটি যোগ করেন, তখন এটির ভি প্লাস ডিভি ভলিউমের মাধ্যমে তা আমরা সম্পূর্ণরূপে পাই, যেটা হলো 4 পাই ভি 1 বাই সিএল কিউব প্লাস 2 সিটি কিউব ভি স্কোয়ার বাই ডিভি। নেক্সট স্লাইড যান। এবং ফাইনাল রেজাল্ট যেটা 3n নম্বর অ্যাটমের ক্ষেত্রে যেটা পাই আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে, ওটা হলো bm কিউব ইকুয়াল টু 9n বাই 4 পাই ভি 1 বাই সিএল কিউব প্লাস 2 বাই সিটি কিউব। এটাই হলো ডিবে থিওরির টেস্ট এক্সপেরিমেন্টাল রেজাল্ট, যেটা গ্রাফের সঙ্গেই ম্যাচ করে। তারপরে নেক্সট এনার্জি অফ সলিড। Vivekananda, how many more slides do you have? স্যার বেশি নেই, এর দুটো আছে মনে করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, energy of Okay, the continue, solid continue. to h nu by e to the power h nu by kt minus 1, এবং the total energy is u equal to ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা যেটা পাই ফলাফলটা n 9n by bm কিউব ইন্টিগ্রেশন অফ 0 to bm h b কিউব dv e to the power h nu by kt 1 minus 1, এবং ফাইনাল রেজাল্ট ইকুয়াল u equal to 9nk k by h nu m cube whole cube to the power 4 integration 0 to xm x cube by e to the power x minus 1 dx। এটাই হলো ডুলং-পেটিস লয়ের টোটাল এনার্জির ইকুয়েশন। তো তারপরেরটা, এবার ইনার ক্ষেত্রে দুটি কন্ডিশন প্রযোজ্য হয়। একটি হয় at high temperature Cv equal to 3R as both x equal to theta by t and ex equal to 1 plus x plus and এটা বিস্তার করে e to the power theta by t, যেটা 1 plus theta by t plus using this experience in 19 we get
CV equal to 3R 12 T by theta cube integration 0 to theta by T x square dx minus theta by T 3 by theta by T equal to 3R 12 theta by T whole cube 1 by 3 theta by T whole cube minus 3 যেটা নিয়ার অ্যাবাউট 3R এর সমান। স্যার তারপরে তুমি at low temperature যখন থিটা বাই টি এটা ইনফিনিটিভের দিকে অগ্রসর হয় and at hence the second term যেটা থিটা বাই টি ইনটেন্স টু ইনফাইনাইট তখন আমরা সিবি এটা পাই সিবি ইকুয়াল টু 3R টি বাই থিটার হোল কিউব পাই স্কয়ার বাই 15 যেটা নিয়ার অ্যাবাউট 12 পাই টু দি পাওয়ার 4 R by 5 theta cube T cube and it is CB proportional to T cube. Sir, next slide. এবার CV এবং থিটা বাই টির গ্রাফটা মানে এটাও 6 এর কাছাকাছি অর্থাৎ 6 অবধি গেছে যেটা ওনারা আইনস্টাইন এবং ডুলং-পেটিস ল ব্যাখ্যা করতে পারেনি তিনি এই তার ইকুয়েশনের মাধ্যমে at low temperature তিনি এটা প্রদর্শন করেন। স্যার নেক্সট স্লাইড। তারপর একটা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ফিজিক্স বিষয়ের অধ্যাপক এবং আমাদের কলেজের শিক্ষক ডক্টর কীর্তিরঞ্জন সাহু মহাশয়কে যার সহায়তা ছাড়া আমি আমার এই প্রেজেন্টেশনটি উপস্থাপনা করতে পারতাম না। এই বলে আমি আমার প্রেজেন্টেশনটি সমাপ্ত করছি। Okay, Vivekananda, very nice presentation and you have presented it well. So let us thank Vivekananda and let us move to, is there any question? If anyone has any question can ask before we move to next speaker. বিবেকানন্দ এখানে ওই ডুলং স্টেট ল আইনস্টাইন থিওরি ডেভেলপ করতে গিয়ে সেগুলো আউটলাইন নয়, ওটাকে বলা হয় অ্যাসাম্পশন। ফিজিক্সে কয়েকটা কন্ডিশন অ্যাসাম্পশন করে নেওয়া হয়, তার উপর বেস করে থিওরিটা বেস করে দাম করা হয়। ওই আউটলাইন বলা হয় না, ওটা অ্যাসাম্পশন বলা হয়। আচ্ছা স্যার, ঠিক আছে। সংগ্রামকেও বলছি, সংগ্রামের সুন্দর হয়েছে। Okay, so seems like there are no more questions. So let us thank Vivekananda and let us move to the last Thank you, speaker sir. of the session, Mohammad Moinul Islam. Are you there? Mohammad Moinul Islam? Yes, sir, I'm here. Okay, I'm just presenting. Okay, present here, share your slides and present work. Can you see my slides, sir? Hello? Yes. Just full screen, make it in a full screen mode. I will go in the slideshow mode. Yeah. So is it okay now? Yes. Okay. Go ahead. Thank you, Basis, for organizing such a nice webinar. I am MD Moinul Islam from Department of Physics, APC College. Today, I would like to present my recent work, the fabrication of nuclear radiation shield with the help of doped borated glass. These are the organization of my talk, introduction. Then I will talk about the disadvantages of present shielding materials, possibilities of glass as a gamma ray shielding material. Then we will see the experimental details and finally the experimental results and conclusion. So let's start. Today we are living in an era where medical science have gone too far. Cancer, which was an uncurable disease in last few decades, we now have the technology
to treat the cancer patients as well with the help of radiological imaging, radiotherapy, etc. We are also living in the nuclear era, where the nuclear power plants are providing us the necessary energy. But the problem is that the radiations emerging from the nuclear power plants are affecting the scientists and the workers working in the nuclear power stations. Similarly, the radiation we use to treat the cancer patients is affecting the health workers and the doctors in the chamber as well. So we need a protective layer, we need a protection that can protect these persons from these kind of nuclear radiations. According to ICMR, the number of cancer cases in our country is projected up to 14.6 lakh in the year 2022, and it will be 15.7 lakhs in the year 2025. That means it will be increased by at least 7.5% by the year 2025, which is definitely a very serious issue to talk about. To solve this problem, we need to increase the number of chemotherapy centers in our country. And the main problem is that need a proper shielding material. We have some shielding materials which we are using at present, like the concrete and the lead shielding materials. But these have so many disadvantages. The lead itself is very much toxic material, which is definitely not good for our health. You can see the lead shield in the picture below. Along with that, lead is not effective against all kinds of radiations. High energy electrons, definitely including beta radiation, incident on lead may create Bremsstrahlung radiation, which is definitely potentially more dangerous for tissues than the original radiation. Concrete has its own limitations. Concrete is a very wet and bulky. And the main problem with concrete is that it can degrade over time due to exposure of radiation, moisture, and chemicals, which definitely affects its shielding properties. So we need a material which will be non-toxic and which we can use as a shielding material in our medical facilities as well as nuclear laboratories. Another important part is that all these existing materials are completely opaque. They are not transparent to the visible light. So let's talk about the possibilities of glass as a gamma ray shielding material. From theoretical simulations, we can show that high Z-doped materials, glass materials, can act as a potential candidate for the gamma radiation. Ruma et al. Theoretically showed that with the help of PHITS Monte Carlo code and WinXCOM code in the energy range of 15 keV to 15 MeV, that the borosilicate glass doped with barium, magnesium, and calcium can be a potential candidate for shielding applications for gamma radiations among various conventional concrete and commercial glasses. Similarly, Nora et al. Showed that the lithium borate glass doped with barite can work as a good shielding material for both gamma radiation and thermal neutrons. But the problem is that most of the research works are theoretical in nature and based on theoretical simulations. There are very few researchers who actually developed these shielding glasses, and most of them have focused on the gamma radiation shielding property only. But there is another potentially dangerous candidate, which is the thermal neutron. So we have focused on that part. We have focused to synthesize a glass which will be a shield against gamma radiation as well as thermal neutrons. So what is an attenuation coefficient? Attenuation coefficient is a measure of how much the incident energy beam, such as ultrasound, X-ray, or gamma rays, is weakened by the material as it passes through. In simple words, attenuation coefficient is basically a measure of the sample of the shield, how much it can protect us from the incident radiation. We can calculate the gamma attenuation coefficient with this formula of equation 1. The attenuation coefficient mu in centimeter inverse unit is equal to 1 by x ln I0 by I, where I0 is basically the incident gamma photon, incident count of gamma photons. I is the number of counts after crossing a thickness x. We have also calculated the half value layer and the 10th value layer of our sample. Half value layer is basically the thickness of the sample where the incident gamma photon will be reduced by 50%. And 10th value layer is the thickness of the sample after crossing which the incident intensity of the gamma will be reduced to 10%. We can calculate the HLV and HVL and TVL with the help of equation 2 and 3 as well. We have also calculated the mean free path of our sample
And we have also calculated, we have also studied some optical properties of our sample too. We have calculated the optical band gap with the help of this formula. So let's talk about the experimental details. We have synthesized a silver and cadmium doped bismuth borate glass with the help of this chemical formula. You can see where the bismuth percentage was varied from 5 to 30%. We can increase it further, and the silver and cadmium percentage were more or less constant. At first, we mixed a sample in a mortar very well for the uniformity of the sample and for the uniformity of the glass. It was mixed very well, and then we transferred the sample in a furnace at 905 degrees Celsius in an aluminum crucible and maintained the temperature for 1 hour and 30 minutes. Then the molten liquid was poured in a graphite mold for quenching purpose, and then we transferred the graphite mold at 309 degrees Celsius in another furnace at 390 degrees Celsius for annealing purpose and maintained the temperature for 45 minutes. Finally, the glass is ready, and we kept the glass in a closed container so that moisture cannot affect it. In below, we have some pictures of the glass we have synthesized. You can see that the most important part of this glass is that these all are transparent to the visible lights. You can see in these pictures. And another important part is that we have synthesized the glass in our laboratory at Barasat Government College. We have studied the X-ray diffraction of these glasses, and to study its amorphous nature, we have studied the gamma radiation shielding properties of the samples, and we have studied two sources mainly, sodium-22 source and cobalt-60 microcurie sources. We have studied the optical band gap with the help of UV visible spectroscopy. We have studied some frequency-dependent conductivity of the samples with the help of LCR meter. And the neutron shielding properties, currently we are working on it. These are some experimental setups. You can see in this the below picture, the 1400 degrees Celsius furnace, the 400 degrees Celsius furnace, and the UV visible spectrophotometer. The 400 degrees Celsius furnace we use for the annealing purpose. These are the experimental results, where you can see that the X-ray pattern, the XRD pattern clearly shows that these glasses are completely amorphous in nature. You can see the percentages of the samples mixed. Bismuth percentage in the left-hand side, bismuth percentage was 25 mole%, where cadmium was 6, and in the right, bismuth was 7%, where cadmium was 3. This is the experimental setup, a schematic diagram of the experimental setup, basically, where you can see that we have collimated properly the gamma sources, and finally, it projected it on the glass sample and with the detector. We have used sodium-22 source for this setup, for this result, and which energy was 1.2 MeV. And the results are given below. You can see that in sample 1, where the bismuth percentage was 25 mole%, the attenuation coefficient was found to be 0.24. And in sample 2, when bismuth percentage was very little, it was 5 mole%, the attenuation coefficient is found to be 0.147. We have compared, you can see the comparison of with the pure lead and pure aluminium. The attenuation coefficient of pure lead is 0.51, and the attenuation coefficient of pure aluminium is 0.136. In comparison to the pure samples, this result seems quite well. There are some two curves where two data sets. We can see that we have calculated the HVL and TVL. That means the half value layer and the 10th value layer values. In case of sample 1, you can see that HVL found to be 2.89 centimeter. That means we need only 2.89 centimeter thick our sample so that it can decrease the incident gamma radiation to 50%. That means 50% of gamma radiation will be reduced by only traveling at a distance of 2.89 centimeter within our sample. For sample 2, it is found to be, that means for low bismuth percentage, it is found to be 4.715 centimeter. In comparison to the pure samples, lead have HVL of 1.35 centimeter, and aluminium have HVL for 5.10 centimeters. So you can see the comparison in the both. It is quite well result. We have also calculated the mean free path, and the mean free path is found to be 4.17 in our sample, while in lead it's 1.75 centimeter, and for our sample 2 it is 6.8 centimeter, while in case of aluminium it is 7.35 centimeters. We have measured the optical band gaps in direct and indirect both methods.
and the band gap were found to be 2.63 electron volt, which is quite little higher than the normal insulating mediums. These are the optical band gaps. We have also studied the electrical study, and the conductivity plot is here. You can see that the blue line actually represents the conductivity of a plain bored glass, while the red line is actually the conductivity of our glass, where the sulfur concentration was at 8 mole%. And this change, you can see the change in the curves, which actually represents with the increase of frequency, the conductivity of a glass is actually increasing, and definitely we can increase it further. Actually, the silver ions is actually reducing the effective path length and increasing the ionic conductivity in our sample. So finally, in our conclusion, we can say that we have successfully investigated the bismuth and cadmium doped boron classes with this chemical composition. Their gamma ray shielding properties have been well studied, and we are studying their neutron shielding properties. We have seen that we have calculated the half value layer and the 10th value layer of our sample, and we have seen that by only crossing a thickness of 2.89 centimeter of our sample can reduce the gamma photon count to 50% than the original. So, which actually shows that this material can be used as a potential candidate against gamma ray shielding purpose. These are my references. Thank you. Thank you, Animul, for nice presentation. So the forum is open for discussion and answer session. So if anyone has any question, can ask. মনসুল, তাই তো? Yes sir, yes sir. ওই ক্যাডমিয়ামটাকে যদি তুমি আরো ফায়ারিং করে অ্যাড করো, হ্যাঁ, তাহলে দেখবে কন্ডাক্টিভিটিটা আরো বেড়ে যাবে, অনেকটাই বেড়ে যাবে। ওকে ওকে। তুমি তোমার নরমাল ক্যাডমিয়াম অক্সাইড 800 ফায়ারিং করে নাও, সেটা প্রায় ওহমিক অর্ডারে চলে আসে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওটা কন্ডাক্টিভ বেড়ে গেল। তোমার ওই স্যাম্পলে যদি অ্যাড করে দাও, দেখবে তোমার ওটা কন্ডাক্টিভিটি বেড়ে যাবে, দিলে তোমার শিল্ডিংটা আরো বেটার বেড়ে যাবে, আরো বেটার হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি স্যার ক্যাডমিয়াম শিল্ডিং, নিউট্রন শিল্ডিং পারপাসেই ক্যাডমিয়ামটাকে ব্যবহার করা, যেটা অ্যাকচুয়ালি স্টাডি করছি, এবং আমি নিশ্চয়ই আপনার কথাটা খেয়াল রাখবো। আমি আরো ফায়ারিং করে ট্রাই করবো যে কি রেজাল্ট দাঁড়ায়। ঠিক আছে, এমনি প্রেজেন্টেশনটা খুব সুন্দর দিয়েছো, ভালো কাজ। হ্যাঁ, এটা তোমরা সোডিয়াম 22টা ব্যবহার করেছো। সোডিয়াম 22 সোর্সটা ব্যবহার করেছি। আর এমনি যদি নরমাল গামা সোর্স আমাদের ইউজিসি ডিএই কনসোর্টিয়ামে আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু এই হাই এনার্জি সোর্স গুলো আমাদের ল্যাবরেটরিতে থাকে না, তাই আমরা ভিইসিসি এর হেল্প নিয়েছি এখানে। ভিইসি ল্যাবরেটরিতে অ্যাকচুয়ালি আমরা এই গামা এক্সপেরিমেন্টটা করেছি, কারণ ওদের কাছে একমাত্র এই হাই এনার্জি সোর্স গুলো থাকে। আমাদের কলেজ ল্যাবরেটরিতে তো আরো মানে স্মল সোর্সেস আছে। হ্যাঁ, তো না ইউজিসি ডিএই কনসোর্টিয়াম যেটা চিংড়িঘাটাতে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওখানে গামা সোর্সটা পেয়ে যাবে আর কি। এটা সোডিয়াম 20, ওখানে আরো হাই এনার্জি পেয়ে যাবে আর কি। আরো হাই এনার্জি, ওকে। ওটার পরে ওটা ট্রাই করতে পারো। ওটা মানে এই কাজ চলছে আর কি, মানে গ্লাস ম্যাটেরিয়ালসের শিল্ডিং প্রপার্টি বা গামা রেডিয়েশনের শিল্ডার হিসাবে ব্যবহার করাটা এই নতুন কাজ প্রচুর হচ্ছে আর কি। হ্যাঁ স্যার, এটা ভীষণই মানে দরকারি একটা অংশ। মানে ভবিষ্যতে যেহেতু বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো এগোচ্ছে আমাদের, তাই একটা প্রপার শিল্ডিং ম্যাটেরিয়াল প্রেজেন্টলি সেইভাবে নেই, একটা ডেভেলপমেন্টটা খুব জরুরি। হ্যাঁ, কারণ লেডটা শিল্ড করে, কিন্তু লেডটা যেটা টক্সিক, হাই টক্সিক। হ্যাঁ, ঠিক। নিশ্চয়ই আমি স্যার খেয়াল রাখবো আপনার কথা, আমি ট্রাই করবো ওখানে যোগাযোগ করার। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি মইনুল। হ্যাঁ স্যার, বলুন। তুমি কি ওই আমাদের যেটা এক্ষুনি কৃতি স্যার বললেন না, কৃতিরঞ্জন সাহু? হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে ওই যে চিংড়িঘাটা বোধহয় যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসের ওখানে আইইউ ইন্টার ইউনিভার্সিটি কনসোর্টিয়াম একটা আছে মনে হয়। ওইখানেতে মোসবার স্পেকট্রোস্কোপি আছে। ওকে ওকে ওকে। হ্যাঁ, তো ওখানেতে ইউ ক্যান জাস্ট এনকোয়ার যে বিভিন্ন তোমার কোন স্যাম্পল গুলোকে ফার্দার অ্যানালিসিস করা যায় কিনা, তাহলে ইউ উইল গেট অ্যাডিশনাল ইনফরমেশন। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই। আমি একটা ফর্মালিটি আছে, ফর্মালিটি মানে কিছুই না, তোমাকে ওরা বলে দেবে। আচ্ছা আচ্ছা। তো ইউ ক্যান অ্যাপ্রোচ देम।
ফর্ম আচ্ছা। ফিল আপ করতে হয়। একটা ফর্ম টর্ম ফিল আপ করতে হবে, সেটা খুবই ফর্মালিটি। আর যেহেতু মানে তোমার এটা একাডেমিক্যাল কাজ, হ্যাঁ হ্যাঁ তাহলে ইউ ক্যান গো অ্যাবাউট ইট অ্যান্ড ইউ ক্যান গেট সাম অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা তোমার এই স্টাডির জন্য খুব ভালোই হবে। এগুলো আমি তাদের ওদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবো? হ্যাঁ 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 হ্যাঁ, ওয়েবসাইট থেকে পাবে। আর তুমি সেরকম কনসার্ন পার্সনের ওই কন্ট্যাক্টটা ওখানে লাগাও থাকে, অ্যাড্রেস। নিশ্চয়ই। এমনি ওসব যদি চলে যাও, ওখানকার ডাইরেক্টর মানে এখন অভিজিৎ শাহ বাবু আছে, আচ্ছা আচ্ছা, যা ওই সেন্টারে চলে গিয়ে স্যারের সঙ্গে কথাও বলতে পারো। স্যার এমনি নিশ্চয়ই স্যার, আমি তাই করবো। হ্যাঁ, ওটা একটা ভালো ফোরাম আর কি, ইউ ক্যান ট্রাই ইট আউট। না, আমাদের এই স্যাম্পল গুলো তৈরি করেছি, কিন্তু আরো অনেক ইনভেস্টিগেশন দরকার। ডেফিনেটলি আমাদের হাতে তো সব সেট আপ নেই, বলে ওদের হেল্প পেলে আমাদের অনেক হ্যাঁ, সুবিধাই হবে। এবং ওদের কাছে ইনভেস্টিগেটিভ আছে কিছু ইকুইপমেন্ট, সেটা আমার মানে এগুলো পুরনো খবর, ইউ ক্যান অলওয়েজ ফ্রেশন ইট আপ। এই আর কি। আমাদের আজকে প্রথম যে টক দিল যতীন্দ্রনাথ মিদ্যা, সেও তো ক্লাস মেটেরিয়ালসে কাজ করেছে। খুব ভালো, ওকে গুড। তোমরা নিজেরা কমিউনিকেট করে আরো মানে এই সায়েন্স তো এক যৌথ নিশ্চয়ই স্যার, প্রয়াসে উদ্যোগ নিলেই অনেকটা তাড়াতাড়ি বেঁচে এগোবে আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আমরা চেষ্টা করবো পুরোপুরি। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ বলছি, আমি গৌতম বিশ্বাস বলছি। বলেছিলাম যে ডক্টর সাউ বা অভিজিৎ বাবু যেটা বললেন, আমি সেই সাজেশন দিয়েছিলাম যে চিংড়িঘাটার ওখানে অনেক কিছু আছে, ওইখানে গিয়ে আরো ফার্দার স্টাডি করার জন্য কথাটা আমি বলেছিলাম তোমাকে। নিশ্চয়ই স্যার। আর মিন ফ্রিপারটা কি করে পাওয়া যায় বা ক্যালকুলেট করা যায় ওখানে, যেটা বললে তুমি? হ্যাঁ, mean free path actually attenuation coefficient is inverse. 1 by mu is the mean free path of the sample. আচ্ছা, আর সেখানে কি ওই সিলভার নাইট্রেটের যে পার্সেন্টেজটা ফ্রিকোয়েন্সিতে দেখালে, যেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিন ফ্রি পাথের সঙ্গে কোরিলেশন কিছু আছে, যার জন্য এফেক্টিভ ফ্রিকোয়েন্সিতে কন্ডাক্টিভিটি বেড়ে যাচ্ছে বা কিছু? হ্যাঁ ডেফিনেটলি আছে। অ্যাকচুয়ালি সিলভার আয়ন্স গুলো কি করে বোরন নেটওয়ার্কটাকে মাঝে মাঝে রিপ্লেস করে দেয়, রিপ্লেস করে দিয়ে এফেক্টিভ ডিসটেন্সটাকে কমিয়ে দেয়। এবার ওখানে যে মিন ফ্রি পাথটা দেখিয়েছিলাম সেটা গামা শিল্ডিং প্রপার্টি হিসাবে, আর কন্ডাক্টিভিটিতে যেটা দেখিয়েছি সেটা অ্যাজ আ কন্ডাক্টিং মেটেরিয়াল, যেখানে আয়নিক ট্রানজিশন থাকে এবং দুটোর মধ্যে একটা সম্পর্ক ডেফিনেটলি থাকবে। ওকে, ঠিক আছে ঠিক আছে, ফার্দার তুমি কাজে এগিয়ে যাও, ভালো করে কাজ করো। থ্যাংক ইউ স্যার। Okay, so if there are no questions, so let us again thank Moinul, and I hand over the session to our Kriti Ranjan Sahu. থ্যাংক ইউ ডক্টর হোমনাথ, এই সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে প্রসিড করার জন্য, পরিচালনা করার জন্য, এবং যারা যে স্টুডেন্টরা বক্তৃতা দিলেন খুব সুন্দর দিয়েছেন, এবং দুজন তো ইউজি স্টুডেন্ট ছিল, তারা সত্যি ভয় ভয়ও করছিল। আচ্ছা, এই সেশনটা এখন সমাপ্তি, আবার আমরা একটু লেটে শেষ হলো, আমরা আবার 1 ঘন্টা পরে মিলবো, ওই 1:30টায় মিলবো লাঞ্চ ব্রেকের পর, তারপরে আবার নেক্সট সেশন শুরু হবে। আমি দুটো লিখে দিচ্ছি, 2:30 আবার আমরা জয়েন করব। তারপরে দুটো টক আছে, তারপরে ভ্যালিডেট সেশন আছে। সবাই ওখানে এই প্রোগ্রামকে আরো কি করে সমৃদ্ধ করা যায়, কি করা যায়, সেই নিয়ে আলোচনা হবে, তার কেমন লাগলো। আপনার ছাত্র তো ভালো বললো ক্রিস্টালের নিয়ে। হ্যাঁ, তার ভয় করছিল ভীষণ আর কি। হ্যাঁ নিশ্চয়ই, তবে ও আরেকটু মেডিকেলের দিকে, ক্রিস্টালের দিকে একটু বললে, যদিও ভীষণ এক্সপিরিয়েন্স কম বা আরে পড়াশোনা করতে হবে, তবে ওই কাজগুলো আমাদের করেন কিছুটা। অলোক মুখার্জি কিডনির উপরে বা উপরে কিছু কিছু কাজ করেন, যাদবপুর ইউনিভার্সিটিতে ছিলেন, রিটায়ার করেছেন এখন, ওই পাউডার স্টাডি করেন। ঠিক আছে, ঠিক আছে।